এলাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার, কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার, দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে। তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে,
আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে। 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2বার জিজ্ঞেস করেছি, দোনোবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে। আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়? না, আমাকে কোনো রিসিভ কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল আর পুলিশ ছিল। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়। তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কি দেন নাম নাম আর কি ওর বাড়িতে নিডি না ভাই চন্দন নাম ইডি বেছে না? তোমরা কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি হ্যাঁ, চন্দন নামের বাড়িতে আপনার আসেনি? মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন দেখো হ্যাঁ, তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটিকে? খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিল জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে না? বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাডার ময়ল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়া 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার আমার বাড়ি। আর এই বাধ্য হয়েছি আমি আমার বাড়ি থেকে প্রথম বছর শুরু থেকেই বাড়ির চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের স্কুল কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেও আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি ছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে। উনি বলছেন ঠিক আছে আমি যাই, কিন্তু আজ কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা জল জীবন করতে আছি, এখনো কোনো সুরাহা নাই। আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেখি বর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি। এই প্রথম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM ৪ নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM ৪ নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে দুই ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ।
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, এটা তো বাইরে করে বাতি। যেটা তো বাইর গরুর বাতিজা, কিরকম মারা গেছে বলছেন? কি মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগে আমার মনে হইতেছে না, এটা সে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর, এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন্না। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগুনা। কালকে কিতা শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইর গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়া আমি আনি। বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও, আচ্ছা। তার খোলা রাখা আছে, হ্যাঁ। এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে। তো আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিতা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর হয়ে যাই। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে, বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা দিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01 AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছে? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি। কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কইতে নমো এন্দা আর কি ওর বাড়িতে নো নিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতাম। খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নিও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো? জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি, তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাহলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেটা জরুরি ডিজিজ বলে। এই রোগগুলো যাতে না যায়, না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ কম্পালসারি, আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে নিয়ে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ,
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিভাবে মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে এখানে ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না এটা সে হয়তো মারিয়ে এখানে বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ির দৃষ্টি এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম বাজারও পশ্চিম ওয়াটার সাপ্লাই পশ্চিম। যে মারা গেছে তার নাম কি তো তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বলবো। কালকে কি তার শ্বশুরবাড়ি তাইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইর গেছে, আলু মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো মানে শ্বশুরবাড়ি তাইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না আমি আনবো। বুঝি শ্বশুরবাড়ি খালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা। তার খোলা রাখা আছে এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করি এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে, জাস্ট আমরা শুরু করছি। এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায়
35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ জুডি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠপাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তোবা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দোনোবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে। আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। তা আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়? না, আমাকে কোনো রিসিভ কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে আপনি একটু জানতে পারেন, নামটা কি বা কিছু বলতে পারেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কম কইছেন নম নাম আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতাম। খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটিকে? খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছো জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে চিনুনি, তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাটা ময়লা দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে, তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন, জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া।
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে করে, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে বা এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিশ্বপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ।
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জেলা যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না বিষ্ণু বাজারও পঁচিশ বিষ্ণু বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগুনা। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টেকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে এই যে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুরবাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও আচ্ছা তার খোলা রাখা আছে এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা এরপরে এখানে তারা কিনা ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগলো। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাদা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে। 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপর কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নম নাম এন্দা আর কি ওর বাড়িতে নুন ইডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতাম খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেশি জানিব বেশি কদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটি? কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য কেউ বাড়িতে নিত না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের এনো না? এখন যে বাইকটা বাড়িয়ে গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়িয়ে গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িয়েছে, দেখছো তো ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। আবারও বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিম্যাল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে অ্যানিম্যাল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে যেতে পারে বা অ্যানিমাল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ,
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জেলা যেটা তো বাইরে বাতি যেটা তো বাইর গরুর বাতি যা কিরকম মারা গেছে বলছেন? জীবন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতা লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি 20 টাকা এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তো তার? এর নাম হইল গিয়া সুমন্না। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বড়। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ তো সকালে আমি দেখছি বাইরে গেছে আলু মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা তার খোলা একটা আছে এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা এরপরে এখানে তারা কিতা ঝগড়া ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগছে। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন উনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও উনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর দেখতে কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে। জাস্ট আমরা শুরু করছি এখান থেকে, আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01 AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ জুডি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে। 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে। আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কম কইতেন নম এন্ড আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের কম খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটিকে? খাওয়ানোর লিগে নিতেছো না বেসনের লিগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছো জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো? না, আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নমজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে, তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া।
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, যেটা জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা তো কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই টার্গেট। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বড়গোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ,
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জেলা এটা তো বাইরে করে বাতি যেটা তো বাইর গরুর বাতিজা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর অরুণবাজার। এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পচিয়েছে, বেশি বাজারও পচিয়েছে, ওয়াটার সাপ্লাই পচিয়েছে। যে মারা গেছে তার নাম কি তো? তার এর নাম হইল গিয়া সুমননাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগুনা। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিন এটা সারাদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে যে তুমি আর তেল আনা দিয়া আমি আনবো। বুঝি শ্বশুরবাড়িতে হালকে আইছে টাকা লইয়া? টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও, আচ্ছা। তার খোলা রাখা আছে, হ্যাঁ। এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাদা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর হয়ে যাই। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর দেখতে কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে, বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01 AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায়
35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নমো এন্দা আর কি ওর বাড়িতে নো নিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন হইব বেছে? বেছে জানিব বেছে কতদিন হইব? হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নিও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে তাই কেডা দেয়? মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটি? কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লোরটা মোবাইল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাহলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি এখনো মানে কোনো সহায় নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, যেটা জরুরি ডিজিজ বলে, সেই রোগগুলো যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়ে সিপাহীজলা সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষের সাথে নিয়ে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জেলা যেটা তো বাইরে বাতি যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে এখানে ফাঁস লাগি মারা গেছে আর জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে ফাঁস লাগি আমার মনে কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি এখানে পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 ওয়াটার সাপ্লাই করছি। যে মারা গেছে তার নাম কি তো তার? এর নাম হইল সুমন। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বলবো। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে আলু মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না আমি বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন উনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। হ্যালো অ্যাকচুয়ালি আমরা কমিটি আছে এসটি কমিটি দেখি সারা আমরা স্টেটের এসটি এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের ভিজিটে তো আমরা কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে। জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে। এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না। আমরা মনে হয় 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। হ্যালো। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি হ্যালো এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তোবা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, কিন্তু আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে। আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি। কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। তা আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে আপনি একটু জানতে পারেন, নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কই দেন নমো কেন আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নমিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো? শুধু মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটিকে? খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছো জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো? জিনিসটি মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো? না, আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নমো যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাডার ময়লা দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়া 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে সিজনে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন, জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া।
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ মানে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষের আছে বা মানুষ থেকে এনিমেল ছড়িয়ে পড়ে, সেখানে জরুরি ডিজিজ বলে যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ সিপাহীজলা সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে বা এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ।
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে বাতি। যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর ব্যাপার এখান থেকে বেশি দূর নাই? না, বিষ্ণু বাজারও পশ্চিম সাইড, বিষ্ণু বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন্না। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগুনা। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুরবাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লেগে আইছে? এইখানে তো থাকেও, আচ্ছা তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিনা ঝগড়া বিষয় আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে, জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায়
35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
তারপরে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টেড। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে আপনি একটু জানতে পারেন, নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নমো আমরা আর কি ওর বাড়িতে ননিডি না ভাই চন্দন নমিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর করছে করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটি? কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিল জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে, বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি জিনিসটা দাও। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাডা ময়লা ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে সিজনে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাহলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন, জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষের সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ।
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না, বিষ্ণু বাজারও পশ্চিম সাইড, বিষ্ণু বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগুনা। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলুর মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুরবাড়িতে কালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা। খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে তারা ফোন করে এখানে লাগাচ্ছে। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের এই ভিজিটের জন্য আমরা কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে। জাস্ট আমরা শুরু করছি এখান থেকে, আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না। আমরা মনে হয় 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তোবা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পায়। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে। 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে। আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি। কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কইতে নম কেন আর কি ওর বাড়িতে নিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বরে কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বরই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটিকে? খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছো জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাওয়ার মল দিয়ে ফলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া।
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই টার্গেট। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বড়গোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ,
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, এটা তো বাইরে করে বাতি। যেটা তো বাইর গরুর বাতিজা, কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, এটা সে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মধ্যে গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না, বিষ্ণু বাজারও 25 বিষ্ণু বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন্না। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বলবো। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইর গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে এতে টেকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো। মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়া না, আমি আনবো। বুঝি শ্বশুরবাড়িতে কালকে আইছে টাকা লইয়া, টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও, আচ্ছা। তার খোলা রাখা আছে, হ্যাঁ। এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগছে। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের এই ভিজিটে তো আমরা আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে, জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01 AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায়
35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দপ্তর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দপ্তরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দপ্তর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
তারপরে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে
আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়,
কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কইতে নমো নাম আর কি ওর বাড়িতে নিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর করছে করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো? শুধু মাঝে মধ্যে নিও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো জিনিসটি? কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি? মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা, ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নম যে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা, তোমার বাড়িটা কোন না? লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি, তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না, বাইকটা তো বাড়িছে, দেখছো তো ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও
অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এবারে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে সিজনে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন, জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া
আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। উদ্যোগে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই রোগগুলো যাতে না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে, এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ,
যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জেলা যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে এখানে ফাঁস লাগি মারা গেছে জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়ে এখানে বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই না, বেশি বাজারও পশ্চিম বাজারও পশ্চিম ওয়াটার সাপ্লাই পশ্চিম। যে মারা গেছে তার নাম কি তো? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বলবো কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইক গেছে আলু মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টেকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা তার খোলা একটা আছে এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে। জাস্ট আমরা শুরু করছি এখান থেকে, আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার
কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ জুডি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠপাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তোবা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি
করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসি পড়ে রয়েছে। এখান থেকে বেশি দূর নয়। যে মারা গেছে তার নাম কি? তো তার নাম হলো গিয়া। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে? সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে। নমস্কার, ত্রিপুরা নিউজ 8-এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 54তম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 ও 25 অনুষ্ঠিত হবে আগরতলা বাধারঘাট স্টেডিয়ামে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সম্মানিত সচিব বিস্তারিত আলোচনা করেছেন। আগামীকাল আমাদের এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে 3 দিনের জন্য। সকালবেলা টিম রিপোর্ট করবে শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে। ঠিক 2:30 থেকে আমরা ইভেন্ট শুরু করে দেব, কারণ আমরা 3 দিনে আমাদের 120টা ইভেন্ট আমাদের সংগঠিত করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। তাই আমরা 2:30 থেকে ইভেন্টটা শুরু করব এবং বিকাল 5টায় ওপেনিং প্রোগ্রাম হবে। পরের দিন সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলবে। মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে, 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে। তারপর আবার ইভেন্ট চলবে।
তৃতীয় দিনও সেমভাবে চলবে, বিকালে ইভেন্ট শেষ হওয়ার পরে 5টায় ক্লোজিং সেরিমনি। অলরেডি আমরা যে ইভেন্টগুলি ডিস্ট্রিক্টগুলি ইউনিটগুলি এন্ট্রি পাঠিয়েছে তাদের এন্ট্রি ওয়াইজ বিপ লিস্ট এবং ইভেন্ট ওয়াইজ বিপ লিস্ট, স্টার্ট লিস্ট, কম্পিটিশন শিডিউল সবগুলি ওদেরকে আমরা সার্কুলেট করে দিয়েছি যাতে তাদের সুবিধা হয় যথাসময়ে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আমরা চেষ্টা করছি একদম ন্যাশনাল লেভেলে কম্পিটিশন যেভাবে হয় আমরা সেই সিস্টেমটা আমাদের এবারে স্টেট পিট আমরা চালু করতে যাচ্ছি। কল রুম থাকবে, বাইরে কল রুম থেকে কল রুমে যাদের ইভেন্ট আছে শিডিউল অনুযায়ী রিপোর্ট করবে, ওখান থেকে আমরা কল রুম থেকে অফিসিয়ালরা ওদেরকে যার যার ইভেন্টে নিয়ে আসবে এবং ইভেন্ট শেষ হওয়ার পরে তারা মাঠ থেকে বেরিয়ে যাবে। এইভাবে যেই শিডিউল আপনাদেরকেও আমরা দিয়ে দেব শিডিউল টাইমিং, এই শিডিউল টাইমিং অনুযায়ী পুরোটা ইভেন্ট চলবে। আর আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরা রাজ্যের যে অ্যাথলিটরা তারা ন্যাশনালে গেলে যে জিনিসটা হঠাৎ করে ফেস করে যে কল রুম তারা জানে না কোথায় কল রুম, কোথায় রিপোর্ট করবে, পুরো ব্যাপারটা ন্যাশনাল সিস্টেমের ব্যাপারটা আমরা এখানে স্টেট মিটে আমরা কন্ডাক্ট করছি যাতে ভবিষ্যতে এখানের বাচ্চারা বাইরে ন্যাশনাল মিটে গেলে তাদের যাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। আমরা ওপেনিং সেরেমনিতে কে কে গেস্ট থাকবেন বলে দিয়েছিলাম, এবার আমরা ক্লোজিং সেরেমনিটা বলবো। তার আগে আমি আরেকবার বলছি, ওপেনিং সেরেমনিতে ইনোগ্রেটর এন্ড চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ, অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী বিনারানী সরকার, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম প্রেসিডেন্ট শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার। এবং ক্লোজিং সেরেমনির যে পার্টটা ওখানটায় আমরা দেখতে পাচ্ছি চিফ গেস্ট শ্রী ত্রিপুরা অনারেবল মিনিস্টার ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন গেস্ট অফ অনার প্রদীপ কুমার চক্রবর্তী, আইএএস সেক্রেটারি ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। শ্রী সুকান্ত ঘোষ, সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী সত্যব্রত নাথ, ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন শ্রী রতন সাহা, চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। রয়েছেন পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান অ্যান্ড প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, ট্যুরিজম এক্সেট্রা ডিপার্টমেন্ট। এবং এখানটায় আরেকটা উল্লেখযোগ্য দিক, আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো ক্লোজিং সেরেমনিতে যেন উনি থাকেন। ধন্যবাদ সকলকে। আমি ওপেনিং এবং ক্লোজিংটা বলে দিচ্ছি। অনুপ্রবেশে রুখতে আজ ডেভিড মোরাসিং এর পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। বিষ্ণু তার লগে এই উদ্দেশ্য সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা, সেটা 75 বছর ত্রিপুরার সমস্যা।
এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয়, সেটা ভারতবর্ষের সমস্যা। কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয়, যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষেরই সমস্যা। ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশনের কারণে যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, এখানে যদি বেকার সমস্যা আরো বৃদ্ধি পায়, এখানের ইকোনমিক যদি আরো সমস্যা হয়, তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা। সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু 12 মাস হয়ে গেছে, এখনো হয় নাই। সেই কারণে আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে, ছোট্ট কমিউনিটি বলে, কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা। এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয়, ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন, যে এই গেটওয়ে দিয়ে যারা ঢুকে তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে। যেমন সাইফ আলী খানের ঘরে একজন ইলিগাল মাইগ্রেন্ট এই ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে ছুরিকাঘাত করলো। তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে, সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে। সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট। তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয়, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সেটা দেখা আমরা সবাইকে দেখতে হবে। আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই, সবল রাখতে চাই, তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে। ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা, সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে। সুতরাং সেই জিনিসটা, সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে, দিল্লি ও দিমাগতে যদি একটু যদি পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান 2500 কিলোমিটারের যে পেদল অভিযান, সেটা কিছুটা হলেও ধন্য হবে। আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো, সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের দলের যে প্রধান, হ্যাঁ, মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে। মহারাজার সাথে আমি এখনই সাক্ষাৎ করেছি, মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে আমি এখানে যাচ্ছি। কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসাবে সেটা করছি না, আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য আমি পালন করতে আজকে যাচ্ছি। দিল্লিতে আমি যন্তর মন্তরে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে, সেটা আগামী দিনে আমি আপনাদের সবাইকে অবগত করিয়ে দেব। কতজন যাচ্ছে আপনার? না, সেটা এখন আমি ডিটেলস এখন দেব না, আগামী দিনে দেব। হ্যাঁ, আগামী দিনে দেব। থ্যাংক ইউ। किलोमीटर ऑलमोस्ट আগরতলা নিসিমে দিল্লি महात्मा गांधी जी ब 70 जना सागिरितै 100 बोसोर सिगां ब दान्दी अभियान खायका नमक आइनो सबायना बागै अ हिमानि बिसिंतै आं खाख्लायो तिप्रासारक थानसांनाय आर तिप्रासारक थानसांग मानि बिसिंतै सेंट्रल गभर्नमेंट बरक जे बरकनि जोंनो गसेमानि सिनि डिमांड ग्रेटर त्रिपुरालैंड सिनि डिमांड इलिगल माइग्रेंट्स रंगनो डिटेक्ट डिपोर्ट डिटेन खायनानि किन्तु बरक जे गसेमानि त्रिपुरासा एकट 6 मास सिं खायनाय हिनै ताकबो खायाको 12 मास लायखांलै आज जे बरक गसेमान न बरक पगजाङै तंखना बरक मुइतो मायाङै तंखना हयतो जों 16 लाख त्रिपुरासा चिगनसा हिनै ओ पगजाङै तंमानि न मुइतो खायरना बागैनो तिनि आं अरनिसिमि दिल्ली जरा हिमैनाय मेमोरेंडम सबमिट खायनाय दै अ जागावो बेलाय खातंखा बबाग्रानि आशीर्बाद नायफैखा बबाग्राते त्रिपुरासारनि फुल सपोर्ट दङो आं खाख्लायो समस्या शुद्ध मात्र त्रिपुरानिया अ समस्या पूरा नॉर्थ ईस्टनि अ समस्या पूरा हिंदुस्ताननि पूरा इंडियानि आबनि बागै आं इंडियानि पक्षेङै सामंखाय दंगायसै इंडियाव जेसे इलिगल माइग्रेंट बांनाय जेसे त्रिपुरानि बिसिंति इलिगल माइग्रेंट हाबनाय आसोग इंडियाव बेगार बेरोजगार बांनाय समस्या बांनाय उग्रवादी आतंकवादी बांनाय तेसिनि त्रिपुरासारबो कमरनानि लामावतैबो बसगाव थां सौहैनाय आबन बागै तै कैसा आं खबक जाओ सिनि त्रिपुरासा जारा गोनां दंनाय रक जारा अफिसार दंनाय रक जारा सामंतां जानाय रक बा जारा कन्ट्राक्टर खायनाय रक जारा राजनीति खाय नेता खाय दंनाय रक न अमन खबक जाओ नरक जे जागा जे पोजिशन अपन सामंखाय दंदे सिनि दफा दिनि कमरक सिनि दफा जदि कमरै थांकांके नों जे आजे माने नों जे सम्पद न तुई तंमाने नों जे बुसाबतै न भबिष्यत सुरक्षारना बागै नों वानसगै सामंखाय तंमाने
नों तो हा मरगै तंलाक चिर जीवन आंबो हा मरगै तंलाक इनि सां कथां सनि साबो कथां तनके साइनाया सालसा जखन जों कमरि थांनाय जेबो साबोतैनो नों हामजागैनाय बिनि बागै नक तांगु राङा जेवो अब साबोतै बो जागाव तंनाय इनि आमसे जरा जों थंजागै तो निजेनो हावो सनि खोना जों गरैमा बरे बरखतेबो थंजानाय जरि जों तिनि जरि वान सगै जरि जों जत पालके बासाय हांगाके आर सिनि एकटन उद्देश्य तनों नांगो स्ट्रगल फॉर एक्जिस्टेंस एक्जिस्ट के कथां तनके दुनियाबो स्ट्रगल खाइमा थांनाय मायासाक जरातै जे सब सिस्टम तैफा नोंथों जे सब तारिका तैफा नोंथों सिनि मान थाइनो माना बागै जों चेष्टा चालगैमा थांनाय गावमनि बिसिंतैनो अ चिकनसा चेष्टा ताबो आं खाइनानै थाङै दंगो बसर तिब्रासा तुजाक मानि न नाय नेखाके अब चिकनसा सिकाइसा अब सामुं हाइक्लाइ दंगाइसि तेलेंगाना माना बागै अनेक बरक बसागो देरसिन लुइबो थैखाइसि अनेक शिक्षित स्टुडेन्ट रक उस्मानिया इउनिभार्सिटी आमनि बागाबो चिकनसा मानै खुसाइसि गो चिकनसा मानै न ओ मानैनि बिसिंतै जदा सामुं तांमोन बिसिं जदि कापानो जे गभर्नमेन्ट जदि कुंजु काइ थाके किच्छापानो जदि नारिबा थाके किच्छापा जदि तिब्रासार थानसां काके अमो आं किसापानो दफानि सामुं चुखा जिनि फ्यूचारनि सामुं चुखांनि थाखाय निनि आन्दोलन तो जोदा बुनिसै जोदा एग्रीमेंट खायै खायगा सिनि हकां तिनै र बरफ फाइजा आरो कोटी तो खांकाबो तिब्रासार आनाय सिखबसा खमिकन तिब्रासार हामख्रायनाय आमनि बागै आं सामानि कक नके आं हिम कांके जतन मान हिमनाय आं हिम कांके आं के जत खाइसिदा कक सायैसि तामखेबा जानि जे पोजिशन दङ जानि जे चुक माने जरा जतन जानि जा एंगेल तै जों दफानि यक सामानि फाइसिंगन दर सुबानान फाइसिंगन जों आबनि बखागन जों सामुमा थांनाया बसानिके रिक्वेस्ट आब मेसेज जों जे कथार थाइनि हात कुमानि आबो दिन क्लांनाय जाबाय ताम ताम खायजा आबो हंगांके तो आरनिव दिल्ली हा कतर जों आबो जे तुनजानाय जागाबो तुलन रक नुगान हइसि जत ताबो ब्रिफिं रिलिज जरफाइके मेमोन नाम हामबाय थैंक यू আগরতলা ইস্কনে রথ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি, নাল্লু সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন। नमस्ते रवते कांत नमस्ते धरणीधर प्रलांबर नमस्ते सूत्राहिमां कृष्ण पूर्वज जय देवी भक्तिदायी प्रसिद्ध परमेश्वरी जय देवी शुभद्वातां सर्वेषां भद्रदायिनी नमस्ते रवते कांत परमां पदा सर्व सर्व कार्य माधवम आस्ते 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 बोल आस्ते 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 যে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্বয় বিধি আমাদের हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम MP and former CM of Tripura as guest of honor সবাইকে বলবো জোরে হাততালির মাধ্যমে সবাইকে স্বাগত জানাতে শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয় Honorable State General Secretary Now I request everybody to stand up for the national anthem. আমি
Bhagwat Swami Maharaj, Regional Secretary and Director, Sankirtana Division, ISKCON Mayapur. আজকে ফেরারতের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মহামহিম রাজ্যপাল আদরণীয় শ্রী ইন্দ্রসেনা রেড্ডিজি, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য মহারাজ, আজকেই এয়ারপোর্টে আমার মিটিং ছিল। তো মিটিং এ বলছিল এয়ারপোর্টের বাউন্ডারির পরে যে রোড, সেই রোডগুলো কমপ্লিট না, কারণ 40% এখানে আছে, বাকিটা বাংলাদেশ বর্ডার লেগে যায়। তার জন্য রাস্তা করা যায় না, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেফটি রিজন থেকে ওখানে করা সম্ভব নয়। আমি হঠাৎ করে বললাম এই তাহলে এয়ারপোর্টটা এমন জায়গায় বানানো গেল। তারপর আমার খেয়াল পড়লো যে এই এয়ারপোর্ট তার ত্রিপুরা সরকার বানায়নি, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বানিয়েছে। তখন সীমানা ছিল কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ছিল, তো তার যে নির্ণয় মহারাজ সঠিকই করেছিল। আজকে ব্রিটিশ যাওয়ার সময় সেটাকে ডিভাইড করে দিয়েছে, পাকিস্তান বানিয়ে, পরবর্তী সময় বাংলাদেশ। আজকে তো কোন দেশে আছে এরা নিজেরাই জানে না। মহারাজ যেটা বলবে মহারাজ আমি আপনার সঙ্গে আছি, ইनको सिखाएंगे, चिंता मत करो। हम भी ऐसे ही है, हम सीधा बोलते हैं, कुछ नहीं है। पूरा पहला देश, उसके बाद बाकी सब है। তো সেখানে করা যাচ্ছিল না। আজকে মহারাজ আপনাদের সামনে সেই বিষয়টা উঠিয়েছে। ত্রিপুরায় ছোট ত্রিপুরা ছিল না, চিটাগাঙ্গ ত্রিপুরাতে ছিল। তার জন্য মহারানী বিভূদেবী যখনই, মহারানীকে আমিও মা বলে সম্মান করি, আদর করি, ওনার আশীর্বাদ পাই। যেখানেই মহারানীজি যখন বলবে, আমি দেখেছি 3 মঞ্চের মধ্যে ওনার মনের মধ্যে সেটা চলেছে, আরে আমি 42,000 টাকা দিয়ে আমার পূর্বজনেরা সব নিয়েছে, এখন সব পাকিস্তানে চলে গেছে, এখন সেখানে অন্য রাষ্ট্র হয়ে যাবে, কেন হবে ওনার মধ্যে? কেন এখনো সেই দুঃখ দর্দ ওনার মধ্যে রয়েছে। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে পাপিয়া দত্ত মহোদয়া, পাপিয়া দেখতে ছোট কিন্তু বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের জেলা সভাধিপতি গোবিন্দদাস মহারাজজি, সবাই জানেন, সবার ওনার জন্য আমরা সবাই এসেছি। ডক্টর দিলীপ দাস আমাদের প্রাক্তন এমএলএ, এখানে বড় মাত্রা উপস্থিত ইসকনের ভক্তজনেরা, মিডিয়ার বন্ধুরা, প্রশ্ন তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। মহারাজ যে বিষয়টা বলছিলেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে ইসকনের উপর অত্যাচার, মহারাজকে জেলে পুরে দেওয়া, ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সর্বশান্ত করে দেওয়া, সে ইজ্জত হোক, সে তার প্রপার্টি হোক, মানবিক দিক হোক। প্রশ্ন এই রাজ্যের মধ্যে যারা 35 বছর শাসন করেছিল, এই মোমবাতির দল কোথায় এখন? এই মোমবাতির দল তো দিনের বেলা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত মহারাজ, এখন এরা মোমবাতি নিয়ে কেন বাংলাদেশে যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? প্রতিদিন বলাৎকার হচ্ছে ছোট ছোট মেয়ে, হিন্দু মেয়েদেরকে, কেন এরা তাদের মুখ দিয়ে কথা বলে না? কোথায় তাদের হিউম্যান রাইটস কমিশন? কোথায় রাষ্ট্রসংঘ ইউএন? কোথায় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পার্টি? এদের একজনের ঠোঁট পর্যন্ত নড়ে না মহারাজ। মনে রাখবেন, ভারত ততক্ষণই সুরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত ভারতের মধ্যে হিন্দুরা সংখ্যাগুরু আছে।
এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন বেরিয়ে গেল, দুদিকে 27% হিন্দু ছিল, আজকে সেখানে 5% পর্যন্ত নেই। কোথায় গেল? ভারতবর্ষ তো যতগুলো, যখন ভারত স্বাধীন হয়েছে ততটা সংখ্যালঘু ছিল, এর 10 গুণা হয়ে গেছে। ভারতবর্ষে তো তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হয়, তারপরও ধুপাতি লাগিয়ে বেরোবে যে ভারতবর্ষের মধ্যে যোগী এটা করছে, ও এটা করছে, বিজেপি এটা করছে। তাহলে সংখ্যা কমলে না কেন? তাহলে তাদের আর্থিক স্রোত বাড়লো কিভাবে ভারতে? আর ওবিসি সাহেব তো পাকিস্তানের সঙ্গে যখন সিন্ধু হচ্ছিল তখন উনি ডিক্লেয়ার কি ওবিসি বলেছেন? আপনি চেনেন ওবিসি কো? মামুন ওবিসি তো বলেছে, সেখানে মুসলিম পার্টি করে ও বলেছে যে আমরা পাকিস্তান আর অন্য মুসলিম কান্ট্রির চাইতে ভারতবর্ষের মধ্যে ভালো আছি, এর চাইতে বেটার লাইফ আমরা লিড করি ভারতবর্ষের মধ্যে। তারপরে ভারতকে জবাব দিতে হবে। তারপরে মোদীকে পার্লামেন্টে রাহুল গান্ধীর সামনে জবাব দিতে হবে। কিসের জবাব দেবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র ভাই জবাব দিতে জানে। নরেন্দ্র ভাই পাকিস্তানকে 100 কিলোমিটার ঢুকে মিসাইল মেরে জবাব দিয়ে এসছে। বাকি বাংলাদেশে বাড়ি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী মাঝখানে একটা পার্মানেন্ট কোন সলিউশন নেই। কেয়ারটেকার একটাকে বসিয়েছে, এত লম্পঝম্প। এদেরকে থামাতে তো ভারতের 1 সেকেন্ড সময় লাগে না, মিনিট তো দূরের কথা। ভারতবর্ষের স্বভাব, ভারতবর্ষের উপরে যখন কেউ না আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করে না। কিন্তু তার জন্য ভারতের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থার উপর যদি কোনো দেশে আক্রমণ হয় তো ভারতবর্ষ তাকেও ছাড়ে না। Honorable Member, TT, AADC and Supremo Tripura Mosa Party, Guest of Honor, Srimati Papia Datta, Honorable State General. मैं ज्यादा समय नहीं लूंगा। आज से 1 महीने पहले मुझे महाराज ने निमंत्रण दिया था यहाँ में आने के लिए, और मैं जानता हूँ कि मेरा जन्मदिन भी 4 तारीख को था और 5 तारीख को यहाँ में कार्यक्रम था। तो मुझे लगा कि अगर जन्मदिन के बाद इस्कॉन के प्रोग्राम में मैं आऊंगा तो ऊपर ईश्वर भी है, उनका आशीर्वाद भी रहेगा। मैं इस्कॉन जो संस्था है ये सिर्फ अगरतला में नहीं है, ये यूरोप में भी है, इंग्लैंड में भी है, साउथ अमेरिका में भी है, मिडिल ईस्ट में भी है, अफ्रीका में भी है। और जो कंट्रीब्यूशन इस्कॉन का है ये हिंदुस्तान के लोग कम जानते हैं, बाहर के लोग ज्यादा जानते हैं। और जहां भी इस्कॉन का प्रोग्राम हो, जहां भी मुझे कहीं में भी एकता दिखाना हो, मैं हमेशा इस्कॉन के संग जुड़ा रहता हूं। आप लोग क्लैप करेंगे, क्लैप का दरकार नहीं है। मैं एक बात आपको कहना चाहता हूं। आज जो बांग्लादेश में हमारे माइनॉरिटीज, हिंदू हो, बुद्धिस्ट हो, क्रिश्चियंस हो, उनके ऊपर जितना अत्याचार हो रहा है मैंने ऐसा कभी नहीं देखा। और सबसे ज्यादा टारगेटिंग हमारे इस्कॉन को किया जाए, क्योंकि जिस देश में, जिस बांग्लादेश ने अपना ही बंगबंधु को सम्मान नहीं दिया, वो हमारे लोगों को सम्मान, हमारे धर्म को सम्मान नहीं दिया। हमारे मध्य में गवर्नर साहब है, मेरा तो दिल कहता है कि जिस देश ने हमारा धर्म को, हमारा परंपरा को, हमारा भूमि को इज्जत नहीं दिया, उस देश को हम ज्यादा इंपॉर्टेंस देते हैं। और समय आएगा, कुमिल्ला भी त्रिपुरा डिस्ट्रिक्ट बुलाया जाता था। कुमिल्ला वॉज ऑल्सो अ पार्ट ऑफ त्रिपुरा। चिटगोंग, ब्राह्मणबाड़ी, नोआखाली, ये सब हमारा जगह था। मेरा पर्सनल प्रॉपर्टी नहीं था। एक राज्य का एक
सीमा था। और आज जो मैं देख रहा हूं, इसके लिए मुझे दुख लगता है कि हमारे बहुत लोग खुलेआम अपना जो माइनॉरिटीज बांग्लादेश में हैं, जो बुद्ध धर्म को मानते हैं, जो हिंदू धर्म को मानते हैं, जो क्रिश्चियन धर्म को मानते हैं, आज उनको हम ओपनली सपोर्ट नहीं करते। मैं पहले से भी कह चुका हूं कि जो देश अपने ही बंगबंधु को सम्मान नहीं देगा, वो हिंदुस्तान को कभी भी अपना सम्मान, प्यार, सम्मान नहीं देगा। आप लोगों को मालूम नहीं होगा महाराज, मैं गया था 2023 में कुमिल्ला, उल्टा यात्रा होता है। मैंने कुमिल्ला में जाकर मंदिर में, जगन्नाथ मंदिर में मैंने पूजा की। मेरे आंखों के सामने 2 दिन बाद और एक त्योहार हो रहा था, और मैंने क्या देखा, जगन्नाथ बाड़ी मंदिर के सामने पिकअप ट्रक्स में त्रिपुरा से गोरू आ रहा है, क्योंकि 2 दिन बाद वहां में और एक त्योहार था और उनका बलि हो रहा था। अपने आंखों से देखा। कहां से आ रहा था? हमारे हिंदुस्तान से, त्रिपुरा के बॉर्डर से। तो अगर हम अपने ही देश में अपनी परंपरा को रक्षा नहीं कर सकते हैं, तो हम क्या भाषण देंगे कि बांग्लादेश को या पाकिस्तान को ऐसा होना चाहिए? राजनीति अलग है, आपका इतिहास, आपका परंपरा, आपका कल्चर अलग है, लेकिन हमने हर चीज का सॉल्यूशन हमने सोचा है कि उसका सॉल्यूशन डेमोक्रेसी होता है। नहीं, कभी कभी अपना कल्चर, अपना इतिहास, अपना धर्म को भी बचाना चाहिए। महाराज, अगर आपने मुझे यहां में बुलाया और बोला कि मैं तिपरा मोथा का सुप्रीमो बन के आया हूं, गलत है। तिपरा मोथा तो बना है 5 साल पहले। मेरा सम्मान, महाराजा वीर विक्रम का सम्मान आपके साथ 100 साल पुराना है। आप 5 साल में क्यों जोड़ते हैं इसको? ये तो पुराना संबंध है। कुछ गलत बोल रहा हूं? नहीं। तो ये जो सीमा है, इसमें आप दीवार मत लाइए, ये पुराना संबंध है। आज जब मैं कुमिल्ला में जाके बोलता हूं कि यहां में वीरचंद्र का, महाराजा वीरचंद्र का लाइब्रेरी था, तोड़ दिया गया। क्यों? क्या किया था महाराजा वीरचंद्र लाइब्रेरी ने कुमिल्ला में? जला दिया गया। रविन्द्रनाथ टैगोर का घर, रविंद्रनाथ टैगोर जिसने बांग्लादेश का राष्ट्रगान लिखा है, आज उसके घर को बर्बाद कर दिया गया। क्यों? क्या पाप है, क्या गुनाह है? तो हमको भी विचार करना चाहिए। कॉक्स बाजार, चिटरग्राम ज्यादा दूर नहीं। और मुझे तो लगता है कि जब भी हिंदुस्तान के खिलाफ कोई भी, अपने देश के खिलाफ कोई भी कुछ जहर बोले, तो हमें जवाब देना चाहिए। हम करते क्या है? माननीय गवर्नर साहब, आप तो कॉन्स्टिट्यूशनल पोस्ट में है, लेकिन मेरे पास थोड़ा सा फ्रीडम है बोलने के लिए, तो मैं अपना दिल का बात बोलता हूं। बहुत लोगों का दिल का बात भी है, लेकिन अनुमति नहीं है, मुझे अनुमति नहीं चाहिए, तो मैं बोलता हूं। हमारे लोगों को मारा जाता है, हमारा औरत का बलात्कार किया जाता है। बोलते हैं कि नॉर्थ ईस्ट चिकन नेक है, इसको हम लोग सराउंड कर लेंगे। रोज हिंदुस्तान के खिलाफ, भारत के खिलाफ जहर फैला जाया जाता है, और हम लोग क्या करते?
हम लोग उनका सिंगर जो आया है उनका फिल्म क्या उसको बैन कर देंगे। हम लोग क्रिकेट नहीं खेलेंगे 3 महीने तक। हम लोग टिकटॉक को बैन कर देंगे। अरे जब तक उनको दर्द नहीं होगा हिंदुस्तान के और हमारे माइनॉरिटीज को, हमारे मंदिर को जलाने से, हमारे बुद्ध मंदिर को जलाने से, हमारे गिरजा को जलाने, जब तक उनको चोट नहीं पहुंचेगा वो आपको बाप नहीं बुलाएगा। लेकिन हम लोग हमेशा नरम का रास्ता अपनाते हैं। तो मैं आप लोगों को बोलना चाहता हूं कि जवाब हमको प्यार से भी देना चाहिए और जब हमारे खिलाफ जहर फैलाया जाए तो हमें वो भी देना चाहिए। और इतिहास बोलता है कि चट्टोग्राम में 3 दिन तक तिरंगा लहराया गया। 3 दिन तक हिंदुस्तान का तिरंगा लहराया गया। उसके बाद वो पाकिस्तान का अंग बना। और आज भी ज्यादा देर नहीं है कि हमको सॉलिडारिटी दिखाना चाहिए अपने माइनॉरिटीज के साथ जो बांग्लादेश में है। आई एम अ प्राउड त्रिपुरा, आई एम अ प्राउड त्रिपुरा citizen, but I am also a proud Indian. I am proud of my religion. I am proud of the Constitution of India, which gives me the right to preach my religion and also allow my friends who may be Buddhists, Christians, Muslims to practice their own. And that is the beauty of India. And that's why this country will survive. And all the neighbors will not, if they follow the philosophy of hatred. आप कभी भी मुझे बुलाइए। 1934 में महाराजा वीर विक्रम ने लंदन में, ग्लॉस्टर में बौद्ध मिशन को 10 लाख रुपए देकर पहला विष्णु का मंदिर महाराजा वीर विक्रम ने आज से 90 साल पहले बनाया। जो लोग बोलेंगे कि ये मैं बोल रहा हूं, उसी महाराज का परिवार ने 500 साल पहले कुमिल्ला में एक हिंदू राजा, ट्राइबल राजा ने 500 साल पहले शुजा के लिए मस्जिद कुमिल्ला में बनाया। आज वही महाराजा वीर विक्रम बुद्ध मंदिर भी बनाया और चर्च के लिए 75 एकड़ जमीन 1928 में दी। तो हमारा त्रिपुरा का इतिहास है सबका साथ, सबका विकास, सबका विश्वास। और जो लोग थानसा में बोलता हूं, सबको लगता है थानसा कॉकबोरक वर्ड है। थानसा और एकता एक ही शब्द है। और मैं अपने माइनॉरिटीज के साथ खड़ा हूं जिसको बांग्लादेश में अत्याचार किया जा रहा है। मुझे डर नहीं है बोलने की, लेकिन मुझे दुख लगता है जब हमारे बहुत लोग, उनको हिचकिचाहट आती है कि हमारा जो अल्पसंख्यक को मारा जा रहा है उनके पक्ष में 2 शब्द बोलने की। इजराइल में क्या हुआ, ईरान में क्या हुआ, चाइना में क्या हुआ, 2 मिनट में यहां में रैली हो जाता है, जलसा निकल जाता है। लेकिन अपने ही लोग जो बॉर्डर के उस पार है उनके ऊपर जब अत्याचार होता तो बोलते कोई नहीं। आप लोग भी उनके ऊपर थोड़ा सा उनको समझ दीजिए। आई लव ऑल ऑफ यू ऑल। आपने मुझे निमंत्रण दिया। एक आवेदन है, आप प्रद्योत माणिक्य बोल के मुझे बुलाइए, त्रिपुरा मोथा का सुप्रीमो बोल के मत बुलाइए। पॉलिटिक्स से बड़ा आपका राज्य और आपका देश है, पॉलिटिक्स से बड़ा आपका कल्चर है। मैं ये बात भूला नहीं हूं। आप भी मुझे इतना नीचे मत रखिए कि मैं पॉलिटिशियन बन जाऊं। मेरा संबंध पुराना है, इसके लिए मैं यहाँ में आया हूं। इसके बाद हमारे विप्लव जी बात करेंगे, हमारे ऑनरेबल गवर्नर, ही विल स्पीक। मैंने जो बोला है वो थोड़ा हटके बोला है, वो कुछ और बोलेंगे, लेकिन दिल के अंदर सबका, इस यहाँ में सब लोग, आपके दिल के अंदर जो मैंने बोला है वो आपके दिल के अंदर बात है, आपका इमोशन है। सिर्फ आप लोग बोल नहीं पा रहे हैं, इसके लिए मैं
ये माइक से आपका दिल का बात बोल रहा हूं। अगर किसी को खराब लगता है तो खराब लगने दीजिए। मैं यहां में आने के लिए किसी से माफी नहीं मांगूंगा। आई एम प्राउड टू बी अ पार्ट ऑफ दिस प्रोग्राम एंड आई एम प्राउड टू बी अ मेंबर ऑफ दिस स्टेट ऑफ त्रिपुरा। बेलाई बेलाई नो हम भाई, धन्यवाद, खुलुमखा, थैंक यू। ऐसा करिए नरेंद्र मोदी के ऊपर, जो करेगा वही करेगा, बाकी कोई नहीं करने वाले हैं। ये 75 साल से कांग्रेस से बोलते रह गया। आज भी आपको महाराज याद है, ये 26/11 हुआ था, मनमोहन सिंह की सरकार थी, कम्युनिस्ट सपोर्ट में था, वहां बाहर से सपोर्ट कर रहे थे। पहलगांव को जितना लोगों को मारा, इससे बहुत ज्यादा लोगों को मारा था, चीटी जैसा मारा है। इन मनमोहन सिंह चिट्ठी लेते आते जाते रहते हैं, यूएन में जाना, अमेरिका में जाना, चिट्ठी आया गया, चिट्ठी आया गया, कुछ नहीं हुआ। मोदी ने चिट्ठी नहीं भेजा, मोदी ने पाकिस्तान को मिसाइल भेजा और घुस के उनको मारा। तो समय लगता है, क्योंकि एक परंपरा, एक व्यवस्था जवाहरलाल नेहरू के बाद से इस देश में तैयार किया गया था। सेकुलरिज्म के नाम से हिंदुओं को निर्यातन करो, ये कौन सी भाषा है? संविधान में कहां लिखा है? कोথায় লেখা আছে? সেকুলারিজম मतलब মানে হিন্দুদেরকে মারবে, হিন্দুদের পরম্পরাকে গালি দেবে, তবে সেকুলার হয়ে যাবে। ধর্ম অভিমান নেশা করলেই সেকুলার হয়ে যাবে। সেকুলার মানে সর্বধর্ম সমভাব, তার মানে কোন ধর্মকে গালি না দেওয়া। যদি কোন ধর্মকে গালি না দেওয়া, তো এই রাজ্যে তো কমিউনিস্টরা বসে বসে হিন্দু ধর্মের যত, সে অনুকূল ঠাকুর হোক, সে রামকৃষ্ণ হোক, সে রাম ঠাকুর হোক, কোন গোসাই বাবা হোক, সবাইকে বসে বসে গালি দিত। বলে এদের দরকার নেই, মন্দিরে তালা বন্ধ করে দাও, পূজারের দরকার নেই, ইস্কনের দরকার নেই। এ তো কমিউনিস্টরা বলতো, গোবিন্দ দাস মহারাজ বলতো কিনা? বলে হরে কৃষ্ণ বলতো। আর 2018-তে त्रिपुरा মানুষ এদেরকে বিদায় করেছে। মহারাজ গোবিন্দ দাস মহারাজ চিন্তা মত করিয়ে, এরা ত্রিপুরাতে কোনোদিন আসতে পারবে না যতদিন মহারাজ আর আমি আছি। প্রশ্ন ওঠে না। অনেকে বলে আরে ভাই এইভাবে কিভাবে বলে, আরে জনতার বিশ্বাসে বলি, পাবলিক এদেরকে চায় না। আমি তার জন্য মাঝে মাঝে আমাদের লোকগুলোকে বলি, সঠিকভাবে কাজ করো, সঠিক দিশা মানুষের সঙ্গে মেলামেশা করো। নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ চায়, বিশ্বাস করে। যদি কিছু পেতে হয় তো মোদীর কাছ থেকে পাবে, যদি কিছু পেতে হয় ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থা আমাদের যে কেন্দ্র ও রাজ্য সরকার আছে তার মধ্যেই রয়েছে। আজকের এই দিনে হয়তোবা যারা সামনে বসে আছে ভাববে, ভাই গীতা মন্ত্র, গায়ত্রী মন্ত্র জপ করবে, দাদা এসে গায়ত্রী মন্ত্র জপ করার জন্য মহারাজ বসে আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাই দা পেপারের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য, নির্বাচিত প্রতিনিধি, কিন্তু যেটা বাস্তব সেটা বলার অধিকার ভারতীয় জনতা পার্টির এই কে কার্যকর্তা রয়েছে। আর বিপ্লব দেব সেটা সারা জীবন বলতে থাকবে। আর कम्युनिस्ट को तो मैं ठोकता ही रहूंगा जहां मिले हुई है। ये कम्युनिस्ट महाराज जो पाकिस्तान, इससे भी खराब है। क्या महाराज आपको पाकिस्तान बोलते, इससे भी खराब है। এদেরকে কমিউনিস্ট পার্টি করার জন্য বলো না যে বাংলাদেশে করে রক্ষা করো কারা। এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা, যাও না বাংলাদেশে, জায়গা রক্ষা করো সেই সংখ্যালঘুদেরকে। যাও পাকিস্তানে, পাকিস্তানে আজকে 0.5% নেই সংখ্যালঘু। কোথায় গেল লোকগুলো? হিসাব আছে? তার হিসাব এই রাজ্যে তথাকথিত বিরোধী পার্টি যারা, ইমার্জেন্সি পার্টি আছে, আর বাকি যারা, এরা কোনোদিন দেয় না। আমাদের ভাগ্য ভালো, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার, আর তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে সরকার আসার কারণে আজকে স্বাভিমানী ভারত, এক পরাক্রমী ভারত, আর তার মুখ আমরা দেখেছি। আমি আশা করি এখানে যারা আছেন ধর্মপ্রাণ ব্যক্তি, আর হিন্দুত্বের মধ্যে ধর্ম মতলব
বসে বসে শুধু কীর্তনই করা তেমন না। ধর্ম মতলব আমাদের সনাতন ধর্ম সাইন্টিফিক মহারাজ, জানেন আপনারা দুনিয়ার মধ্যে কোনো যদি ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি সাইন্টিফিক আছে ও সনাতন। তো সেই বিষয়ে আমি আর ডিটেলসে বলবো না। আজকের দিনে আমি আপনাদেরকে সবাইকে এই ফেরারত যাত্রার জন্য শুভকামনা দিচ্ছি। আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি সমৃদ্ধি আসুক, আর অসুরদের নাশ হোক। আর অসুরদের নাশ বলাতে নাশ হয় না, দুর্গা রূপ ধারণ করেছে, তলবার হাতে নিয়েছে, তবেই নাশ হয়। আর যদি বসে বসে হরে কৃষ্ণ হরে রাম বলবো আর অসুর নাশ হয়ে যাবে, তার জন্য ব্যবস্থা হতে পারে, মনকে স্থির করতে পারি। অসুর নাশের জন্য তো শস্ত্রও চাই, শাস্ত্রও চাই। আমি বিশ্বাস করি আমরা সেই দিশাতে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহারাজ নিমন্ত্রণ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। जगन्नाथ रथ यात्रा को शुभकामनाएं देते हुए ये इस्कॉन अगरतला सह अध्यक्ष श्रीदम गोविंददास जी, हमारा अपना राजा प्रद्युत जी, फॉर्मर चीफ मिनिस्टर MP विप्लव कुमार देव जी, रीजनल सेक्रेटरी भक्ति विजय भगत स्वामी जी महाराज जी, पापिया दत्त जी, दिलीप दास जी, स्पेशल गेस्ट ऑफ डायस, मीडिया एंड डिवोटीज, गुड इवनिंग टू यू ऑल। हरे कृष्णा हरे रामा राम रामा हरे हरे। जो धर्म को रक्षण देता है, धर्म ने अपने को रक्षा करता है। अगर अपने धर्म को अपन प्रोटेक्ट नहीं करे तो अपना को फिर प्रोटेक्शन करने वाले कोई नहीं रहते। तो अपन धर्म को प्रोटेक्ट करना है, ऑटोमेटिकली धर्म भी अपने को प्रोटेक्ट करेगा। धर्म को प्रोटेक्ट करते समय अनेक पद्धतियां हैं। भगवान को नजदीक से देखना, भगवान के पास जाना, भगवान को कभी कभी अपने घर के पास लेके आना, ये सब काम है। तो भगवान को पूजा करते समय एक एक पद्धति होते हैं। पहले अपना कंसंट्रेशन करने के लिए भजन करते हैं। भजन करते समय दूसरा सोचते नहीं, वो ऑटोमेटिक हाथ दो एक ही जगह आता है और बाकी के जो मिला रहा है उसके रिदम से मिलाते हैं। और वैसे ही जो भजन करते हैं वही भजन, वही नाम, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे, जितने देर भी करो मगर ध्यान रख के उसी में अपन ये करते हैं। तो उसमें ये भजन करते समय उचित नीचे धनवान है गरीब है ये नहीं देखते। भगवान के पास जब आते हैं तो वो सब भूल के सब भगवान के सामने एक है, सब समान है। ये ऐसे अपन अनुभव में करते हैं। और ये भगवान रथ यात्रा के टाइम पे भगवान को अपने बस्ती में लेके जाते हैं, अपने घर के पास लेके जाते हैं। तो ये भगवान के लिए, ये रथ यात्रा के लिए अलग अलग पार्टिसिपेट होते हैं गाँव में। अभी तो लेटेस्ट टेक्नोलॉजी वगैरह आए हैं, मगर पहले रथ लाना है तो इसको पत्ते कहाँ से लाना है, फूल कहाँ से लाना है, कौन फूल बनना है, कौन पत्ते बनना, ये करना है। और उसके लिए सामान हर घर से क्या क्या ला सकते हैं, ऐसा 1 महीना 2 महीने से सोच के भगवान के पूजा में
गांव के सब लोग उसमें इन्वॉल्व होते थे। तो ऐसे रथ यात्रा अपन इधर करते हैं। तो ये इस रथ यात्रा के संदर्भ में 2-3 और मैं बोलना चाहता हूं कि धर्म को निश्चित रखना है तो अपने पहले अपने घर में बच्चे जो है वो बच्चों को धर्म के बारे में सिखाना है। बोलने से नहीं होता, सिखाना है तो पहले अपन आचरण में लाना है। हर दिन सुबह स्नान करने के बाद भगवान के पास जाके पूजा करते हैं। टाइम नहीं है तो कम से कम दीप जलाते हैं। तो ये छोटे बच्चों को आदत होता है कि स्नान करने के बाद भगवान को पूजा करना है, सुबह उठते ही भगवान का स्मरण करना है। ये काम अपन अपने घर में जब आचरण में लाते हैं तो वही होता है। अभी तो मॉडर्न गैजेट बन गया, फोन आया है, फोन के इसमें होते हैं, तो अपन उसको दूर ना करते हुए उसको कैसा दूर रखना, ये अपन अपने खुद अनुभव में पहले लाना है। अभी क्या है, घर में बाथरूम में हो, बेडरूम में हो, बाहर हो, मीटिंग में हो, अपन वो ही फोन पकड़ के जाते हैं। तो पहले अपना अपन बड़े लोग अपन कंट्रोल करो कि ये फोन कब यूज करना, कैसे यूज करना। वो फोन नहीं है तो जीवन नहीं, ऐसा नहीं है। ये टेलीफोन तो अभी 20 साल पहले आया। पहले तो वो भी नहीं था, लैंडलाइन फोन था, वो भी 1% घरों में रहता था। फिर भी अपना काम अपन चलाते थे और अपना सब अच्छे रहते थे। तो আগরতলা মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। हार्दिक स्वागत करता हूं। साथ ही हमारे बीच जो है हमारे नॉमिनेटेड मेंबर हैं श्री प्रशील देव, श्री संजीव आचार्य। तो इससे 23-24 में हमारा जो ट्रैफिक था अप्रोक्सीमेटली 14.77 लाख था, उससे घट के 14.2 लाख के आसपास हमारा। कम से कम तो आपको माइक्रोफोन तो रखना ही चाहिए था, नहीं होना चाहिए। हमको बोलता हम बनाया था इन लोगों ने रिकमेंडेशन से किया था। नेक्स्ट लास्ट टाइम वो थे असेंबली सेशन चल रहा था, असेंबली में आज तक क्वेश्चन एक ही है, पिछली बार ये सब ये है मेरे पास सब रिकॉर्ड रहता है ना, एक आंसर क्वेश्चन नहीं होता। This slide will cover the constitution of airport advisory committee, their roles and responsibility, and followed by steps taken by the airport for the passenger facilitation, and then we will discuss. once a week है सर, दावत के लिए भी मैं कलकत्ता। Akasair is having one flight. They are operating with Boeing 737 and they have a flight for Guwahati. So we have indirect connectivity. लाइन्स को भी जो इससे एक्सपेंडिचर कम हुआ है। नेक्स्ट सर जो हमारा इसमें है टू गिव सजेशन फॉर फर्दर इम्प्रूवमेंट।
দেখুন, বৎসরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই ধরনের বৈঠকে কি নতুন আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে, রিভিউ মিটিং বা পর্যালোচনা বৈঠক, মূলত কী বিষয়ের উপর আলোচনা? দেখুন, বৎসরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার। যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলেও এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার।
কাঞ্চনপুর প্রতিনিধি স্বর্ণালঙ্কা চুরি কাণ্ডের কিনারা করতে সক্ষম হল কাঞ্চনপুর থানার পুলিশ। ডকুমেন্ট দিইনি, শোনেন আমার কথা শেষ করতে দেন। আপনি শুধু টাকাটা দেওয়ার ভিডিওটা না, এটা না হলে কথা বলে দিই আমরা দেখালাম। এই মোবাইলটা কার? এটা তোমার যে নিয়ে এসে দিয়ে ছেলেদের বাড়িতে একটা ভালো মানুষ ভালো যায়। পরিশ্রম থেকে শেষ করতে হবে রাজা কি কি দিয়েছ তার ছেলেরা? আচ্ছা দিয়েছো না? আচ্ছা ঠিক আছে। এখন এই জিনিসগুলো কি করে টাকা বিক্রি করেছো? বিক্রি করিনি, তখন তো আমাদের টাকা ছিল না, এটা লোন নিয়ে এসে দিয়েছি। লোন কোথায় দিয়েছো? ওই তো এটা লেখা আছে দেখেন, আচ্ছা আচ্ছা এটা কাগজে সব লেখা আছে। হ্যাঁ দেখেন আচ্ছা কাগজে সব লেখা আছে। ফেডারেল ব্যাংক। আচ্ছা ঠিক আছে। কত টাকা দিয়েছে? হ্যাঁ আপনি বাদ বাকি আপনি বলতে 90,000 টাকা দিয়েছি। ভিডিও মোবাইলে করা আছে, হাতে করে নিয়েছে টাকা। তুমি কোথা থেকে আনছো চেন? চেন তো আমি কাঞ্চনপুর থেকে আনছি। তোমার নিজের না চুরি করে? আরেকজন করছে, আমি তো ভাবতে পারছি না, মানে চুরি করে আনছে। আমি বললাম কোথেকে আনছো? পয়সা আর বাড়ির থেকে আনছে। না 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 না, যে কাছ থেকে আমি লইছি চেনটা কিনা, আমি বলছি চেনটা কোথেকে আনছো? পয়সা বাড়ির থেকে। আমি বলছি টাকা দিয়ে কেটে মারতে, পয়সা আগরতলা যাইতো ইমার্জেন্সি। আমার মাথা তো ইয়ে নাই বলে, সেটার একটা কাগজ আছে না, মানে জুয়েলারি দোকান থেকে যে কোনো কাগজ দেয়, এটা আর লইছি না। তারপর কিন্তু অনেক টাকা তো আমার কাছে অত টাকা নাই, যদি থাকতো তো আমার ঘরে আমার জিনিস থাকলো নেই। তখন কিন্তু আমার কেমন ধর্মনগর আওয়া করছে, ধর্মনগর আওয়া করছে দেখে আমি কই দেখি বেশি লিতে পারেন, ওই বেচছি বেচে সব ওই চোরের কাছ থেকে। এর নাম ডাকে এমনি বডি বডি করে বডি। তার নাম কি? নাম আর তোমার নাম কি? পিন্টুলা। তোমার কি সোনার দোকান আছে? না না। তাহলে তুমি যে বললে তোমার ঘরে জিনিস ঘরে থাকবো মানে কি? মানে তোমার কাছে পয়সা থাকলে তুমি যদি ইয়ে থাকতো, মানে আমি তো যদি টাকা যদি থাকতো তো আমি ঘরে রাখি দিলাম না। সেই চেনের কাগজ দেখেছো কি তুমি? না না না, কাগজ দেখো নাই? ধর্মনগরে ওনাকে দিয়েছো? হ্যাঁ ওনাকে না, ওনার ছেলে বলছেন। ওনার ছেলেকে? কি দোকানের নাম কি? ওনার ছেলের দোকানের নাম কি? দোকানে তো নাম কোন জায়গায়? দোকানটা কোন জায়গায়? ট্রাফিক পয়েন্টের এখানে। ট্রাফিক পয়েন্টের এখানে। আপনার দোকানের নাম বলুন। বডি। সাথী সিটি গোল্ড। কি নাম আপনার? আপনার দোকানের নাম কি? দোকানের নাম সাথী সিটি গোল্ড। সাথী সিটি গোল্ড। ঠিক আছে। যে কবে দিয়েছো? সোমবারে 29 তারিখ।
তুমি বলো কবে দিয়েছো? সোমবারে দুইটা থেকে। আর কত টাকা নিয়েছো ওনার থেকে? 90,000। এটার মধ্যে কি কথা ছিল কতদিন পরে চেঞ্জ নেবে বা কিছু আসে বিষয়? ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায়, সকালে যাওয়ার পরে সন্ধ্যা টন্ধ্যা দুনা টুনা দিয়েছে, দেওয়ার পরে 11টার সময় দোকানে গেছে আমার ছেলে, যাওয়ার পরে দুনা টুনা দিয়েছে, দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করিনি, পরে আমি বাইরে ছিলাম, কাজ করছিলাম, তারপরে আবার ফোন করেছে, বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেচতে, রাখা না একজন একটা, আমার ছেলের নাম সুদীপ গড়াই, বলছে মা একজন একটা জিনিস বেচতে এসছে, আচ্ছা নেবো? আমি বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরি জিনিস নিয়ে আসে, নিবি না? বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে, আমি এমন করে দেবো, তাহলে কি নেবো? আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে, আর না হলে নিস না। তা যাই হোক সামনে ভিডিও করেছে, আমার মোবাইল খুলে দেখতে পারেন, তখন ভিডিও করেছে, আমি বলছি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা, আমি দেখি যদি সত্যি সত্যি হয়, মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে। বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হলো একটা গেলে কথা, ঘটনাটা কি হয়েছিল, আপনার কি কারণে এখানে ইনভেস্টিগেশন শুরু করছেন? আচ্ছা, কাঞ্চনপুরে একটা রিটেন কমপ্লেন আছে যে কাঞ্চনপুরে কিছু গোল্ড চেন আর কিছু স্বর্ণের জিনিস চুরি করে হয়েছে বলে, আর এর মূলে আমাদের কাঞ্চনপুরে একটা কেস রেজিস্টার করা হয়। এই কেস রেজিস্টার মূলে কিছু 3 জন আসামির নাম দেওয়া হয়, যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া, বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর, আরেকজন হচ্ছে শুভ্রজিৎ বড়ুয়া, তার বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর, আর আরেকজন হচ্ছে পিন্টু নাথ, যিনি জিনিসটা গোলটা এনে ধর্মনগরে নিয়ে বিক্রি করেছিলেন। বর্তমানে তিনি এখানে আছেন, এই কারণে আমরা এখানে এসেছি তাকে নিয়ে এসে জিনিসটা রিকভারি করার জন্য। আপনারা কি পেয়েছেন? জিনিসটা তো পাইনি, কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে। এই বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি, এই কাগজটা আমরা তাদের কাছ থেকে সিজ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করি। আচ্ছা, গোল্ড লোন চুরি হয়েছে, অভিযোগ কবে হয়েছে আপনাদের? অভিযোগ আজকে হয়েছে, আজকে দুপুরবেলা হয়েছে। দুপুরবেলা আমরা কি কি চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে? অভিযোগের মধ্যে রয়েছে 2টা চেন, একটা ব্রেসলেট, আর একটা কি ছিল, একটা আংটি রিং ছিল। এর মধ্যে কি রিকভারি হয়েছে, মানে কি কাগজ পেয়েছেন? এর মধ্যে একটা যার কাছে চেনটা দেওয়া হয়েছিল তার থেকে একটা ফেডারেল ব্যাংকে লোন নেওয়া। ওতে কি কি লেখা আছে? ওতে কি কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে একটা চেন, একটা ব্রেসলেট। বাকিগুলি পাননি? বাকিগুলি এখনো আমরা চেষ্টা করছি রিকভারি করার। যাদের নামে অভিযোগ ছিল এর মধ্যে কয়জনকে ধরতে পেরেছে? এর মধ্যে 3 জনে ধরা হয়েছে, 3 জনে এখন আমাদের কাস্টডিতে আছে। 3 জনে এখন আপনারা কি যার কাছ থেকে পেয়েছেন তাকে কি অ্যারেস্ট করবেন? এখন বর্তমানে যা করা যায়, এখন বর্তমানে আমরা সিজ করে নিয়ে যাচ্ছি, বাদ বাকি প্রসেসটা আমরা পরবর্তীতে শুরু করব। আমরা যতদূর জানতে পারলাম ওনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনারা যদি ওনাকে রেখে যান উনি তো পালিয়ে হয়ে যেতে পারেন। এর জন্য আমরা তানে জিনিস কাস্টডিতে নেওয়ার চেষ্টা করছি। একজন মহিলা মানুষ, রাত্রেটা নিয়ে যাওয়া যায় না, পরবর্তীতে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে নেব। আফটার ইনভেস্টিগেশনে আপনাদের কাজ করবেন নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। চরিলাম বাজার সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার রাতে বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয় কিশোর ঘোষ ও রানা দেব।
আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চরিলাম বাজারে। আমরা সরাসরি ছুটে গেছি, গিয়ে সেটা এখানে দেখতে পেয়েছি এই দুটা পেশেন্ট পড়ে রয়েছে রাস্তায়। আমরা সাথে সাথে তারপরে তিনটা বিশালগড় হাসপাতালে এনে দিচ্ছি। কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? ঘটনাটা লোকাল পাবলিক করেছে, এই একটা বাইকে আর একটা ওয়াগনার গাড়ির মধ্যে এনে লাগা দিচ্ছে। মানে তারা কি বাইক চালক ছিল? হ্যাঁ, তারা বাইক চালক ছিল। কী নাম তাদের? তাদের নাম, একজনের নাম কিশোর ঘোষ আর একজনের নাম রানা দে। বাড়ি কোনখানে পাওয়া গেছে নাকি? বাড়ি দেখলাম ট্রিটমেন্টে পুলিশের কাছে যাতে জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া? বিশালগড়। কেমন আছে অবস্থা এখন? একজন সিরিয়াস আছে আর একজন একটু ভালো মোটামুটি, কিন্তু ফার্স্টে মাথা ব্যথা পাচ্ছে। ছন্দনীর সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে ৩১তম বর্ষপূর্তি উদযাপন করা হলো। মাননীয় SIO শ্রী বিদ্যা মোহাম্মদ জমাতিয়া মহোদয়কে ওনার বক্তব্য রাখেন। মাননীয় প্রিন্সিপাল শ্রীযুক্ত নরেন্দ্র কুমার দাস মহোদয়, প্রিন্সিপাল বা অধ্যক্ষ শ্রীমতী বিমানা, সবাইকে মিলিতভাবে এই তাৎপর্য মহকুমার ভূমি উদারা শিল্পী জিতেন্দ্র কুমার নাথ, ওনার আমরা এই মঞ্চে ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আগামী দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফটো সেশনের পর ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনপুর এলাকার বিশিষ্ট শ্রদ্ধেয় সজ্জন মণ্ডলী, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি উৎসাহিত এবং গর্বিত যে আমি বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমি ত্রিপুরা রাজ্য রাইফেলের 13তম বাহিনী সুভাষনগর সমুদ্রেষ্টা হিসেবে পুনরায় এই কাঞ্চনপুরে আমার এসেছি। কেননা এই কাঞ্চনপুরের সাথে চাকরির সুবাদে শুধু কেবল আমি নই, আমার পারিবারিকভাবেও আমার পরিবার সহ আমি এই কাঞ্চনপুরে আজ থেকে 2013 সালে 2 বছর, আরো 2 বছর আমি দামছড়াতে SDPO ছিলাম। মাঝে কিছুদিন এই 13 ব্যাটালিয়ন TSR অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসেবেও কিছুদিন থেকে গেছি। ফলে কাঞ্চনপুরের যে মাটি, মানুষ, বিভিন্ন রকমের ব্যক্তিত্ব, যারা বিভিন্ন রকমের কাজকর্ম, বিভিন্ন রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, চাকরির সুবাদে আমার অত্যন্ত আমি গর্ববোধ করছি যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা, যদি হয়তো পুলিশে চাকরি না করতাম এইখানে কাঞ্চনপুরে কখনোই আসা হতো না, বা আসলেও ঘোরার জন্য এই ধরনের আপনাদের সঙ্গে এই প্রান্তিক ত্রিপুরার 3 দিকে রয়েছে বাংলাদেশ, একদিকে মিজোরাম এবং আসাম। এই যে ছোটবেলায় স্কুলের বইতে ছোটবেলার সমাজবিদ্যার বইতে পড়েছি, সেটা একদম প্রত্যক্ষভাবে কাজের সুবাদে একেবারে খুব কাছ থেকে দেখেছি। এবং এই প্রান্তিক মহকুমা শহরে সংস্কৃতি, শিক্ষা বা বিভিন্ন রকমের যে কালচার, তার যে চর্চা, সেটা জানা হতো না। তো এইখানে মানুষের প্রাণ, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। এবং সবাইকে আরেকবার আমি এই মহৎ অনুষ্ঠানের সার্বিক সাফল্য এবং এই ধরনের সংস্কৃতির বিকাশ, পরিবর্ধন এবং আরো আগে নিয়ে যাবে আগামী প্রজন্ম, আমি এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের তরফ থেকে আমরা, যদিও আমাদের ন্যাচারাল ডিউটি বা আমাদের যে কার্যক্রম, এই সমস্ত কিছুর ধরন আলাদা হলেও পুলিশ বা TSR আজকে মানুষ ছাড়া, মানুষকে ছাড়া কখনোই পুলিশিং সফল হতে পারে না, বা মানুষকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করবে।
এই আশা ব্যক্ত করে আমাদের তরফ থেকে যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা বা কোনো রকমের লজিস্টিক, কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, এই ধরনের সঙ্গীত, শিল্প, সাহিত্য বা খেলাধুলা যা কিছু মানুষের, হয়তো আমরা ঠিক আছে আমরা ব্যবসা করি বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আমাদের রুটির প্রশ্ন, কিন্তু মানুষের মননের বিকাশ, সুস্থ সমাজ তৈরি করার জন্য যেই শিল্প এবং সংস্কৃতির চর্চা, যেটা হয়তো আমাদের সরাসরি অর্থনৈতিক উপার্জনের সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে, কিন্তু সংস্কৃতি এবং শিল্প সাহিত্যের বিকাশ ছাড়া কোনোদিন কোনো জাতি সমৃদ্ধি লাভ করা সম্ভব নয়। বিশেষত আজকের দিনে আরো কেন প্রাসঙ্গিক, নেশার করাল গ্রাসে প্রায় নিমজ্জিত, এবং আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, কারণ এই সেকশনটা বিশেষভাবে আবেগকারিত হয়, সহজেই প্রভাবিত হয়। একটা বিশেষ শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ, যারা স্বার্থের কারণে, কেবলমাত্র অর্থ উপার্জনের কারণে এই আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, এমনকি ছাত্র সমাজ, আমি দামছড়া স্কুলে দেখেছি যে দামছড়া থেকে যখন ত্রিপুরা রাজ্যে নেশা বা এই ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম ত্রিপুরা রাজ্যে ততটা শোনা যেত না, তখন আজ থেকে প্রায় 2009-10 সালের কথা, আমি এসডিপিউ দামছড়া ছিলাম, তখনই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল মিজোরাম, আসাম থেকে আসা যে কিছু নেশা জাতীয় ড্রাগ ইত্যাদি বা আরো বিভিন্ন ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম। তো সেই দিক থেকে আজকের দিনে আর সেটা কাঞ্চনপুর বা দামছড়াতে সীমাবদ্ধ নেই। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং পুলিশের জন্য তো বটেই। ল এনফোর্সিং এজেন্সি, আইন রক্ষক সংস্থা হিসেবে পুলিশের একটা বড় দায়িত্ব নিঃসন্দেহে, কিন্তু সেটা মানুষকে সাথে না নিয়ে বা এই সমস্ত স্কুল, কলেজ, ছাত্র সমাজ, যুব সমাজ, এদেরকে সাথে না নিয়ে শুধু একা পুলিশের দ্বারা এটা কখনো সম্ভব নয়, সেটা অ্যাবসার্ড ব্যাপার। সুতরাং সেই দিক থেকে এই ধরনের সংস্কৃতির চর্চা, মানসিকতার বিকাশ, মননের উন্মেষ, এই সমস্ত জিনিসগুলি আমাদের আগামী দিনে ছাত্র যুব নেশার করাল থেকে, কবল থেকে হয়তো আমরা 100% একদম রাতারাতি ওভারনাইট কোনো কিছু করতে পারবো না, কিন্তু এই সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আরো বিশেষ করে আজকে ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে মোবাইল দ্বারা এডিক্টেড, যেটা আগামী দিনে অলরেডি আমরা এখন ভাবতে শুরু করেছি, অলরেডি আমাদের গার্জিয়ান থেকে আমাদের যে অভিভাবক সমাজ সবাই চিন্তিত, সেটা কেউ বাদ নেই। আজকের দিনে এই মোবাইল এডিকশন থেকে আমরা কেউ দূরে নেই। মোবাইলের ভালো দিকের শেষ নেই। মোবাইল ছাড়া আমাদের মোবাইল হচ্ছে আজকের দিনে মোবাইল বা সাইবার টেকনোলজি বা ইন্টারনেট দুনিয়া, যেটা অনেকটা একটা বিজি একটা সড়কের মতো, খুব ব্যস্ত সড়ক, যেই রাস্তা দিয়ে আমাকে চলতেও হবে, আবার আমাকে সতর্কও থাকতে হবে। মোবাইল ফোনটা তদ্রূপ। আমি আর বেশি কথা না বাড়িয়ে আরো এখানে আজকের যে মূল অনুষ্ঠান সংস্কৃতির আমরা উপভোগ করব, বিভিন্ন গান, বিভিন্ন ছাত্রছাত্রী এবং আমার যে বিভিন্ন জায়গা থেকে আমার প্রাক্তন যে ছাত্রছাত্রীরা, দ্বিতীয় শিক্ষক শিক্ষিকা এসছেন, অভিভাবক, অভিভাবিকা, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রোগ্রামটা 25 বছর পূর্তি উপলক্ষে করতে চেয়েছিলাম, কিন্তু তখন করোনার যে একটা মহামারী ছিল, তাই আমি করতে পারিনি। তারপর এইভাবে 30-এ করতে গিয়েও ফ্লাড এফেক্টেড এবং বিভিন্ন পরীক্ষা
হওয়ার জন্য আমার প্রোগ্রামটা করা হয়নি। তো আজকে 31 বছর সেপ্টেম্বরে আমার পূর্ণ হয়ে যাবে। তো আজকে আমি তাও বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে আসতে পারিনি পরীক্ষার জন্য। তো এই স্কুলটা আমি 1994-এ সেপ্টেম্বরে করেছিলাম। সেই সময়ে এই আমার স্কুল মানে এই স্কুলটা করার পিছনে ছিলেন দেবাশিস নাথ, অপর্ণা শর্মা এবং আমরা 3 জন। আর আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, সে করোনার মহামারীর জন্য উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন অমৃত লোকে, শ্রী বিধিভূষণ শর্মা। আজকে ওনার কথা আমার খুব মনে পড়ছে এবং উনি থাকলেও আজকে এখানে আসছেন। এবং ওনার সমসাময়িক আমার দাদা পুতুলদা, মানে পুতুলদা ডাকি, ওনার ভালো নাম জিতেন্দ্রনাথ। ওনাকে আমার এনেছি, উনি এখানে বসে আছেন। এবং বিশেষ করে আমার যে এত পুরনো ছাত্রছাত্রীরা যে আমি শুধু ওদেরকে বলেছি গত বছর তো প্রোগ্রাম করতে পারিনি, তোমরা তো একবার রেডি হয়ে আসতে পারোনি। তাও একটু আগে আমার একটা মেয়ে বাণী সেন, ও ধর্মনগর থেকে বলে এসছে, দিদিমণি আমি এসছি। তখন আমার যে প্রাণটা কীভাবে ভরে গেল জানি না, জায়গা ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আজকে আমার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং ওরা নিজেদের মানে আমাদের ভাষায় রোজগার করছে। এবং বিভিন্ন যে বিদ্যাজ্যোতি যে এখন যে স্কুল হয়েছে, ওতে আমার এই চন্দ্রবীরের অনেক ছাত্রী চাকরি করছে, পানিসাগর, মাছমারা, কাঞ্চনপুর তো আছে। তো এটা আমার গর্বের। এবং আমার এই স্কুল থেকে স্কলারশিপ পেয়েছে এই তবলাতে। তো আরও ত্রিপুরার যে গত বছর যে ইন্টারভিউ হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, তখন আমার এই স্কুলটা ডিগ্রি মানে হাই পেয়েছিল। এটাও আমার গর্বের বিষয় যে আমরা এই ইন্টারিয়ারের যে আমরা 31 বছর আগের যে কাঞ্চনপুরের যে স্কুলটা, এই জায়গায় যে আমরা যে ত্রিপুরার মধ্যে একটা জায়গা করতে পেরেছি। তো আজকে ছাত্রছাত্রীরা বেশি আসতে পারেনি, তাই আমার খুব দারিদ্রতা ও মানসিক অশান্তিতে থাকা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। मैं जैसे देखिए मैं तो देखिए मारे कोई ये थम्मा दो হ্যাঁ, এটা তো সব খাতো মাত্র আমরা বন্ধ পড়ে গেছি। এরপরে আইয়া একটা দরজা তো খোলা তোলা আমার খুলতে ঢুকছে, 5টার সময় আইসি। পরে পরে আমার মেয়ে মা দিকে গলাত রসি ঝুলাই, ও মাও তোমার ওর বাইরেছে আইসেন আইয়া যাচ্ছেন। এরপরে আমরা ফোন করছি, তোমরা তাড়াতাড়ি আও, তাই গলাত রসি লাগাই। এরপরে আমরা আইসি। আমার মিহিনাথ, মিতালি নাথ, হুড়ুয়া। কত নম্বর? 5 নম্বর। কিরকম লাগছে?
ঘটনা তো কোন সময় করছে তো হয়তো আমরা তো ফার্স্টটা শুনে আছি নাই কিচ্ছু নেই আমরা তো কত সুন্দর তোমার যেদিকে যাই আমরা দুজনেও যাই অসুস্থ আমি তো সেদিন ডাক্তার দেখাইয়া আনছি তোমার আছিল সুগার বাড়ছে দেখাই ওষুধ আনছি খেলছে খাও আর একটা মাথা গরম হয়ে যায় গিয়া ট্যাবলেটও দিছে মাথা গরম হয়ে যায় ঠান্ডা থাকতো ও তো ওষুধ খার করে বালা তা আমরা তো বাস খাজো গেছি গিয়া তাইও গেছি গিয়ে আমার মাইয়াও গেছি পিসির বাড়ি আমার মাও গেছি গিয়া আর আমরা সন্ধ্যার সময় বিকালে 5টার সময় গেছি মায়ের ফোন করছেন ফোন করার পরে যাই বিজেপি সরকার থেকে সমর্থন উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে কি বললেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस वाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो तिपरासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं, तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली ऑनरेबली ये तिपरासा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आपको आप चिंता मत कीजिए, मैं अपने तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूँगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है, लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर बात करेंगे और मैं रंजीत से भी बात करूँगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है, तो ये फ्रस्ट्रेशन लाजायज है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में, क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज में, उससे थोड़ा सा इनसिक्योरिटी है। दोनों बात में सीएम से मेरा बात हुआ है, वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन निकालेंगे। মনু থানার অন্তর্গত 82 মাইল এলাকার একটি আবাসিক ছাত্রাবাসে এক কিশোর ছাত্রের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে।
কয়টা বিকি কত নানো বাইকে সেমকা पाँचटा देखि टिफिन चालायखेता अच्छा ओमफ्राय रुमनि बर' हाबनाय मानसि हाबनायखे हाबनायाव माने कायसा बर' कुमति थांनायखा नायखाय नुखाता माने आयं उक्लक्ति थांनाय खोथा बफोर बदि हेगु नुखा नुनायखे साबा माने आगे अच्छा अच्छा आगे हमजोबता अबर टिफिन जानानै रुतुक तलायथिनि मालिया ताबना रुमो हि नायखेता बिन मुंतामा जिकि मारा ब क्लास परि क्लास 10 नों बाक्सा परि मानखाना जों 6:30 दामखा जुगेन्द्र नगर नेदेल सारवरिखा आरो जे सुपार कल खायसा हरो देन नर जेखिम नगर थांनि सामो नर फायाके बा जेखिम फासि जाय थिया आइन छाव सुपार दाम सानाने के फाइलेके त जों डाइरेक्ट या सालनि सालथां नम्बुइ जे बनगो थाना हनै चाइतो थांनानै चाइतो जे थिनो आमां नगर थांनाय दुइ दिन दिन बागै नगर थांनाय नि साव के त फनो आं बनो उसगांगो फायै बुजोगै कालांखा बाबा तंगादि बुइ जत तिरिस फाइबाय उंकाय नंबो तंगादि एने बनो सागा के सामाया गुलो उंकाय बसाव के 3 तारिखो फाइदिया मा के आं सागा ठीक আছে बाबा आं 3 तारिखो फाइनाय के 3 तारिख मिया कल खायका ब कल खायका आं सागा बाबा रां द गरैखौ के आं नरक फाइनागा फाइदि आं नरक फाइका आं ता हस्टेल दंया आं जाला नां जागो आं थांसिनाय अर तंयान छौता बुफुर सिमी आपदे हेकेसा एतो दिनले साया माने मिया के साखौ गाटा बोलति हुने तांगि तंया हनि सा ब तांगि तंया नाबो तो साया नन खलगै साया ता खलगै साया आने बयरो गरै आं लासि मानु हनि छाव नर बयरो पाइरिया हायदा बयरो पाइरि माया खुता बनो अच्छा 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 माने बस क्लास परि त क्लास 10 जे तालबोसो काखा बनगो थांया थांजाउ सगास थांफायो उसगास थांफायो थांफायमागा के तांगि बतांगि नगो थानानि नै चाइतो खनासो नगो थानानि तांगि चाइतो गाबो तो साइमिया नों तामनि वानसु नगो मा थांयानि बागै दे बामते हाइन खनानि नगो मा थांयानि बागै द बासो गंना तकरै बला तामनि वानसु निनचरा एकमात्र सागा बतामनि सा थांगा आमा आं नगो थांनाय नों फाइगा फाइनागा फाइदि हिसावंगा आं सागा बाबा तागले रां गरै के रां खांगा फायानो सागा गाय बलगाय आसा नेनो तलि बाबा ताबु आं कामपाइले आनि लाइन तानि दिखा बुफुर कक सामाने साइजिंगो सारि नंबाय गेनर को बुफुर ना फाइनै बो सादलिया हायदा खना फुंगो फाइनाय साजा खना फुंगो बुफाबो सागा खना फुंगो जेसके ब नमानो रै रहरानो बाबा के आव आव नि बबो केता मुइ वानसु जेनर खना फाइना फाइनै साइ ब आमते के खना फाइना फाइनाय साया ब फाइदि हिंगा जों खना फाइनाय नि सागाता निजरानो साला सागा तलां बा तलांया बा तो ब खना फाइनाय के नरक फाइके आं थांनाय अच्छा तेकेसे को नरक निनचराय न फाइना फादि नै साहारै निनचराय ताम ताबो फाइ ताम खायनानि नंगरा तनाखै तंदि राम फैसारो करै रहनि नर साहारो न बसु कोबै नगरा तनाखै तंदि रां फैसारो माने रां फैसारो करै फाइ दंना फै मिया रं सामने अमतेनि साया बन रां फैसा करै खो बाबा रां फैसा करै नि बागै सा फाइ मेया जों 3 तारिख नि कं मते एओ कक सा पाता ठीक है तीन चार नि नाइखो टिफिन चा फाया जो तो चा फाया बंचा फाया एर परके स्टूडेंट दनो साफा चिन रूम ले लॉक जों तुम हिए बिनि रूम मिट राव अपन परके थाने हा जों दगार फ्लम ने हा फ्लमैया टिफिन चार मा बाय रूम बसक बोरो सामन अबले
আপনার সব সব তো টিফিন চার চিন্তা চারাই রোজ তো তুমি পাইও রোজ তুমি বিলগি যে রুম শেয়ার করতে হ্যাঁ তো তারপরে কে পরখ থাকে সেটা হ্যাঁ তারপরে কি আপনি বাইকে লুমিকা ke abon trong doka lok mai ha lok mai ke bu abo ke doka je pho trong phus golo mai ke ba doka maka khole ha kono ke jin logar pu satra kono to ke jin ro je beauty to na sp ta ko kono to joto mile doka ka khole ne ke ono abdi ke পরছে আপনি নিউ স্টুডেন্ট থাকা যে আর গগা দগা লক মানি ইয়াগুলো কুলকতি জানলাতে যে কোনো নুকুল মানি ইয়াগুলো হিঙ্গি অবস্থা খানি নন সামাই ইয়াগুলো নন দগা আবুকে প্রশাসনতি কি দগা ক্লোজ জাকানা বাহিকে তামনতি দগা ক্লোজ মতলাই trong the abono ki thang deung khonok ma dong kono hi se jo abono manai le ha ke habru ni jibon to ne ki bepar ba যদি সে বলে থাংমার কে আবার তো কাহামা কুলকতি ইয়াগুলো পাবো অবস্থা আবার খাসিনজা কেন হা প্রশাসন ব্র বলতে চিন লাগো বেনি ব কয়েকদিন ব মনো সা চঞ্চল কেন ও ন থাম তুমি সাও গার্জেন রা বেব কন্ট্রাক্ট হাম যাকি 30 তারিখ से गार्जियन मीटिंग खेलायो आंखे साहा थांखे बा नो गार्जियन मीटिंग को मा फायत मान थांया के बो साउ तिनंया मा तिनंया आखे तिने के बुतमा हा तिने ले जे बुतले फ थानाय सांले के बो गेट नि बायरे ऊपर से बुंबाय को हा बैक तुये आंखे साहा बाबा रेखो नो नो आं गार्जियन सारा हुई मैया अब तो गार्जियन सारा के हा थांया अब नियम फनो प्रोय गार्जियन फाइखेले नो नो हुई नाय सालबसु रंगुई नगर थाना नि बगे आपने ने साइट ओ बो 2-3 दिन हा देखे बो गार्जियन तो आपने क्रों हा तापर गार्जियन लोग मान गार्जियन लोग के सावो तिने लास्ट जे सामो के बो रांगपु जाग्रोइं तो हा फाइमेया आंखे साहा जदि सिगारे बारा क्रों मुखे आं फनो रिपिस जानो तो फाइदे बोले न थाम छु हा 2 दिन सु फनो तिनंग ये न बनो तिनंग गा दिसा बो जे तिनि नगर थाना नि अंकप्रो कयता लोगता निला चारटा नि परong আপনি ইয়াগুলো কে আপনি নকটা बुंबाय कोना के बा आं फेररिते बिहाना আপনি পরে কয় ঘন্টানি পরে ওতে ঘটনাঙ্গা आखे बके ट्रेके बु जां जिनि जां ट्रे रखे बु फुटबल थंथां पाय हा जे थने थहा जां के बु पोस्ट कान गतना तो ये दरकार से फयो रहो अब ट्रे नि स्टेटमेंट ला फयो आंखे ब्राउनो शेयर खेमा तो हा ब्राउनो तुई ये के हा कि ये मुरे ये ब्राउनो साइज खेमा तो हा आबन परके से टिफिन चालाय रनो रैसिले हाला टिफिन चामान घटना अप्रम खाना के टिफिन चाबो के बो आरो के मालाया हा मालाया के से मा हाता के जोका लक खेत युंसा के बा आबो से देखे जेकिम मारा রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনি এলাকায় বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আমরা এখানে জায়গা হইব নি না জায়গাটা কিছু এদিকে যাও না আমি ওইখানে জায়গা হ্যাঁ হ্যাঁ একটু ঘরের ভিতরে ঢুকে হ্যাঁ 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 আসো বসো হ্যাঁ একটু ধরে রাখো ওই গাড়িতে উঠে না 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 সাবিটা রাখতে দাও সাবিটা দিয়ে এবার মানতে রে সেটাকে বেশ করে নিন চলো গেলে দুইটা জিনিসের উপরে মানুষের ফোকাস
অনেকদিন পরে একটা বড় হাত লাগছে। স্যারের নেতৃত্বে আমরা দিনরাত কুয়া শহরকে কীভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেভেলপার আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস মজুত রাখা আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার ছিল, আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করি। সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। সে হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যে যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এখানেগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি। যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কীরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে কুয়াই করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই এটা আমরা চাই কুয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের এসপি স্যার বা আমাদের যে অর্থনৈতিক যা নির্দেশ রাজ্যটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন কুয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো কুয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? সাধারণ নাগরিককে বলবো আপনারা একটু আপনাদের যে এলাকা সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগস বিক্রি করছে বা ড্রাগস খাচ্ছে সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব। শাসক দলের বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার 3 দল থেকে আজ যোগদান করেন কংগ্রেসে। আপনারা জানেন যে সারা পাহাড় জুড়ে আজকে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক দলের উপর ভরসা হারিয়ে বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার যে জোট, এই জোটের প্রতি অনাস্থা এনে পাহাড়ে আজকে বিরাট
পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিকল্প রূপে কংগ্রেসকে গ্রহণ করছে। কংগ্রেস দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য আমাদের আদিবাসী নেতৃত্বরা যেমন সারা পাহাড় চষে বেড়াচ্ছে, পাহাড়ের মানুষের, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা শুধু বৃদ্ধি পাচ্ছে না, কংগ্রেসের প্রতি আস্থা রেখে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে। আমরা শক্তিশালী কংগ্রেস আদিবাসী সংগঠনকে আগামী দিন এই যে আমাদের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আমরা সেটাকে আমাদের নির্বাচনী প্রচারের কাজে আমরা লাগাতে চাই এবং আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিরোধী দলের প্রকৃত ভূমিকা আমরা আদিবাসী এলাকা সহ সারা রাজ্যে এটাকে আমরা দায়িত্ব সহকারে পালন করতে সচেষ্ট। আজকে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে পম্পিনগর বিধানসভা কেন্দ্রের 3 জন যারা বিভিন্ন দলের নেতৃত্বে ছিলেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির 2013 সালের প্রতিদ্বন্দ্বী এবং বিভিন্ন সময়ে যার নেতৃত্বে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এই ভারতীয় জনতা পার্টির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে সহযোগিতা করে এসছেন। অত্যন্ত দুঃসময়ের বিজেপি দলের আদিবাসী নেতা শ্রী সুবল দেববর্মা, উনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে পম্পিনগরে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি প্রচেষ্টা নেবেন। আমাদের পম্পিনগরের ব্লক সভাপতি পিন্টু দেববর্মা, আমাদের আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, আজকে তাদের হাত ধরে আজকে এখানে এই যোগদান আমরা সম্পন্ন করতে যাচ্ছি। শ্রী পবিত্র মোহন জামাতিয়া, যিনি 2016 সালে অমরপুর বিধানসভার উপনির্বাচনে আইপিএফটি দলের উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আইপিএফটি দলের প্রার্থী রূপে উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেও অমর এবং পম্পি সহ করবুক এই 3টি বিধানসভা জুড়েই আইপিএফটির একজন নেতা রূপে উনি সেখানে ওনার ভূমিকা পালন করে গেছেন। আজকে ওনার সাথে আরও পঞ্চসাধন জামাতিয়া, যিনি তিপ্রা মথার একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী, আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন এবং এই 3 জন নেতৃত্বের সাথে আরও প্রায় এই অমরপুরে 200-র উপরে ভোটাররা তারা যুক্ত আছেন এবং তাদের নেতৃত্বে কংগ্রেস দল পম্পিনগরে তারা আগামী দিন শক্তিশালী হবে। আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি রূপে তাদের দলে স্বাগত জানাচ্ছি। আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে তাদের আগামী দিন দলে যোগদান করার পরিপ্রেক্ষিতে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে সেখানে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত করার জন্য আমি আদিবাসী নেতৃত্ব 3 জন নেতৃত্ব তারা পম্পিনগর থেকে এখানে এসেছেন। আমাদের ব্লক সভাপতি এবং আদিবাসী কংগ্রেসের সভাপতি তাদের নেতৃত্বে আগামী দিন এদের সঙ্গে যারা পম্পিনগরে কাজ করছেন প্রায় 2 শতাধিক কর্মী তারা যোগদান করবেন। 7 দিনের শিশুর বিশাল আকৃতির টিউমারের অপারেশনে সফল টিএমসি হাসপাতাল।
পোশাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। তো এখানে আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল 27 জুন। তো ও যখন এসেছিলো আমাদের হাসপাতাল, তখন আমি দেখলাম এটা একটা কেস, ইটস এ কেস অফ স্যাক্রোকক্সিয়াল টেরাটোমা, মানে এটা একটা টিউমার বাচ্চাদের যেটা হয় জন্মগতভাবে। তো এটা বিশাল আকারে ছিল, 10 to 15, মানে মোটামুটি অনেক বিশাল বড়। ওর পায়খানাটা যেটা আছে ওটাকে ঘিরে ছিল এটা টিউমারটা। এবং টিউমারটা যদি তৎক্ষণাৎ যদি ইমার্জেন্সি করে যদি অপারেশন না করা হতো, তাহলে এই টিউমারটা ভিতরে ছড়িয়ে যায়, মানে পেলভিসে, তারপরে মলদ্বার, মূত্রদ্বার সব কিছু ছড়িয়ে যায়, ইভেন কি এরকম লিভারও ছড়িয়ে যায়। তো এইসব এত ক্রিটিক্যাল একটা বড় একটা টিউমার আমরা ডায়াগনোস করে উইদিন 4 days এখানে আসার আই থিঙ্ক 4 দিনের মধ্যেই আমরা বাচ্চাকে অপারেশন করলাম। অপারেশনটা খুবই জটিল ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু অ্যানাস্থেশিয়া টিম আর এসএনসিইউ টিম। অ্যানাস্থেশিয়ারা খুবই একটা খুব বিশাল বড় রোল, কারণ এখানে বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয়। তো ওদের সাহায্য ছাড়া এই অপারেশন করা টোটালি ইম্পসিবল। আর টিউমারটার ওয়েট ছিল মোটামুটি 500 গ্রাম। একটা বাচ্চার ওজন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 কেজি। 3 কেজি বাচ্চার শরীরে ওর মাথার থেকেও বড় ছিল টিউমারটা, নিচে যেটা হয়েছিল ওটাকে আমরা বলি স্যাক্রোকক্সিয়াল টিউমার। তো ওটা 500 গ্রামের একটা টিউমার। 7 days অফ এজ, বাচ্চার বয়স ছিল তখন 7 দিন যখন আমি অপারেশন করেছিলাম। তো এই অবস্থায় এত বড় একটা টিউমার টিএমসি হাসপাতালে সাকসেসফুলি হওয়াটা, এটা একটা রিয়েলি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু আমার জন্য নয়, পেডিয়াট্রিক সার্জারি টিম নয় শুধু, এটার জন্য পুরোপুরি ফুল ক্রেডিট টু অ্যানাস্থেশিয়া, এসএনসিইউ যারা আছে, এসএনসিইউ সিস্টাররা যারা আছে, ওরাও খুব করছে, পরিশ্রম করে ওদেরকে বাচ্চাকে কেমলা করছে, যেটাই যখন যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওরা সেটা করছে। অ্যানাস্থেশিয়া আমি বারবার বলবো খুবই ভালো, দে ডিড এ ভেরি গুড জব। এই বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয়, তো এটা খুবই রিস্কি অপারেশন। আমি মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে এটা এখন যদি না করা হয় তাহলে বাচ্চার জীবনে সুস্থ হবে না, উল্টো ডিটোরেশন, মানে আরও খারাপ হয়ে যায় বাচ্চা। তো মা বাবা আমার উপরে বিশ্বাস রেখেছে। এখন ঠাকুরের কৃপায় আমরা সবাই মিলে বাচ্চাটাকে এখন সুস্থ করতে পেরেছি। বাচ্চাটাকে এখন আমরা একদিন বা 2 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। এখন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, স্বাভাবিক জায়গা দিয়ে পায়খানা করছে, ঠিক আছে। এখন বাচ্চার কোনো অসুবিধা নেই, 2-3 দিনের মধ্যে আমরা ছুটি দিয়ে দেবো। আমি এই নিউজটা বা এই যে স্যাক্রোকক্সিয়াল টেরাটোমাটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার এই 7 days অফ লাইফে এত হিউজ একটা টিউমার এখন পর্যন্ত আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম। স্যাক্রোকক্সিয়াল টেরাটোমা এখানে টিএমসিতে অনেকবারই হয়েছে, কিন্তু এত বড় আকারের টিউমার এখন পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মোটামুটি 500 গ্রামের মতন, 500 থেকেও বেশি হবে, এক্সাক্ট ভ্যালুটা হয়নি, বাট নিয়ার অ্যাবাউট 500 গ্রাম টিউমারটা এটা ফার্স্ট টাইম এখানে হয়েছে, সাকসেসফুলি হয়েছে। অ্যান্ড দ্য মেইন স্পেশালিটি ইজ এই অপারেশনটা করা হয়েছিল 1 জুলাই, দ্যাট ইজ ডক্টরস ডে। সো ডক্টরস ডেতে একটা ভালো অপারেশন উইথ এ গুড আউটকাম ইজ রিয়েলি এ ব্লেসিং ফর অল অফ আস। আমার নাম হচ্ছে উদয় মিয়া। বাচ্চার বাড়ি রানীবাজার এনআইটি। আমার বাচ্চার ডেলিভারি হওয়ার আগে আমরা আইজিএম আনছিলাম। আইজিএম আনছি পরে আইজিএম 21 তারিখ সকালে আনছিলাম, 22 তারিখ সকালে 7:30টার দিকে ডেলিভারি হয়েছে বাচ্চার। এসে পরে সেই জায়গা থেকে সার লগে কথা জিবি পাঠাইছে, সেই জায়গা থেকে কথা হয়েছিল, জিবি রেফার করে দিচ্ছে। জিবি ঠিক করেছিল, জিবির আমরা 4 দিন আসছিলাম। তারপর হিয়ানা করছে কোনো চিকিৎসা হইতো না, জিবি এই চিকিৎসাটা নাই, টিউমারের চিকিৎসাটা। তারপর জিবির থেকে সারলেও কথা গিয়ে আপাইনা পাঠাইছি আমরা। আপাইনা আসলে আমরা বাচ্চার চিকিৎসা ভালো পাইছি, এমনকি স্যারে আমরা বাচ্চাটার বাঁচাইছে, স্যারে কোনো আমরা বাচ্চারা আজকে বাচ্চা রয়েছে, স্যার আমরা বাঁচানো, আমরা বাঁচানোর ক্ষমতা আমরা নেই। স্যার আমরা অনেক ধন্যবাদ স্যারের কাছে। বাচ্চাটা বাঁচাইছে, অবশ্যই সুস্থ হয়েছে। আমার বাচ্চা সুস্থ আছে, ওখানে কোনো অসুবিধা নেই। আমার বাচ্চা কি হয়েছিল? বাচ্চার টিউমার হয়েছিল এটার পিছনের সাইডে তলের দিকে হিসেবে টিউমারটা। তো স্যার দেখে স্যারে গেছে কোনো ডর ভয়ের কোনো নাই, বাচ্চা সুস্থ হইব, আমি আসি। স্যার আমার একদম ভরসা দিছে, আমরা আসি, কোনো ডর ভয়ের নেই, তোমরা থাকো, চিকিৎসা ভালো হইব, সব কিছু ঠিক হয়ে যাবো। আর এখন সব কিছু ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে, সব মাটা সব কিছু আছে। মার নাম কি? মার নাম হেনা বেগম। এখনকার মতো সংবাদে এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
मेरा एरिया में भी थोड़ा दीजिए ना आपने बोल दिए चले रात को और मैं नहीं आया, कितने बजे आए थे? मैं 11:30 बजे तक निकला। आपने बोल दिए चले रात को और मैं नहीं आया, कितने बजे आए थे? मैं 11:30 बजे तक निकला। महाराज को सभी समय बर्थडे में मिलता हूँ। इस बार पहली बार बर्थडे के दिन में त्रिपुरा आने के बाद भी महाराज पूरा व्यस्त था। फ़ोन तो किया था, सुबह मैंने फ़ोन कर दिया था, महाराज को विश किया था। मैं मिलता हूँ महाराज से। आज जैसे हम मिले हैं कार्यक्रम में, वहाँ इस्कॉन के वहाँ मिले हैं, किंतु जो मेरा वो बनता है कि महाराज के पास आओ और जन्मदिन की बात बड़ी नहीं है, बात वही है जिस जन्म महाराज ने जन्म लिया है, और वो दिन को मैं स्मरण करना चाहता हूँ। और महाराज का जीवन बहुत अच्छा हो, सुंदर हो, और त्रिपुरा के हित में जो काम हम लोग मिल के काम करना शुरू किए हैं माननीय मोदी जी के नेतृत्व में, वो बहुत अच्छा से चले, आगे बढ़े। और उसी दिशा में मेरा पूरा विश्वास है त्रिपुरा श्री माँ के आशीर्वाद से और त्रिपुरा की जनता के आशीर्वाद से महाराज का स्वास्थ्य भी अच्छा रहेगा, और साथ साथ त्रिपुरा का भविष्य भी अच्छा होगा। है क्या है? देखो, महाराज को सभी समय बर्थडे में मिलता हूँ। इस बार पहली बार बर्थडे के दिन में त्रिपुरा आने के बाद जो महाराज पूरा व्यस्त था। फ़ोन तो किया था, सुबह मैंने फ़ोन कर दिया था, महाराज को विश किया था। मैं मिलता हूँ महाराज से। आज जैसे हम मिले हैं कार्यक्रम में, वहाँ इस्कॉन के वहाँ मिले हैं, किंतु जो मेरा वो बनता है कि महाराज के पास आओ और जन्मदिन की बात बड़ी नहीं है, बात वही है जिस जन्म महाराज ने जन्म लिया है, और वो दिन को मैं स्मरण करना चाहता हूँ। और महाराज का जीवन बहुत अच्छा हो, सुंदर हो, और त्रिपुरा के हित में जो काम हम लोग मिल के काम करना शुरू किए हैं माननीय मोदी जी के नेतृत्व में, वो बहुत अच्छा से चले, आगे बढ़े। और उसी दिशा में मेरा पूरा विश्वास है त्रिपुरा श्री माँ के आशीर्वाद से और त्रिपुरा की जनता के आशीर्वाद से महाराज का स्वास्थ्य भी अच्छा रहेगा, और साथ साथ त्रिपुरा का भविष्य भी अच्छा होगा। देखिए, ऐसा नहीं सब कुछ आपको बता के क्या करना। भारत में जो इलीगल तरीके से रोहिंग्यास और ये सब आते हैं, इनको किसी भी हालत में भारत में स्थान नहीं है। ये हमारे गृहमंत्री जी ने क्लियर बता दिया जो इनका स्थान यहाँ नहीं है। भाई, इनके लिए ऑलरेडी उन लोगों ने पाकिस्तान बना लिया ना, तो अब वो इस देश में अवैध तरीके से आएंगे और हमारा ही जो साधन, हमारे जो व्यवस्था, उसको खराब करेंगे, तो कैसे मान सकते हैं? देखो, हम लोग 370 धारा विलुप्त कर सकते हैं, आर्टिकल 335 हो सकता, राम मंदिर बना सकते हैं। ये भी माननीय नरेंद्र मोदी के नेतृत्व में अमित शाह जैसा गृहमंत्री हमारे पास है, तो वो ज़रूर अमित भाई ने बोला है जो इस किसी तरीके से हमारे यहाँ इस तरीके के लोगों को कोई स्थान नहीं है। तो हम लोग इसको किसी भी हालत में, ये जो रोहिंग्यास है इलीगल तरीके से हमारे यहाँ घुसने की कोशिश ना घुसे भी। बहुत सारे लोग आपने देखे, अरेस्ट भी हुआ, राजस्थान में अरेस्ट हो रहा है, वहाँ अरेस्ट हो रहा है, वहाँ जाके बोलता मैं वो इधर से आया हूँ, उधर से आया हूँ, ये सब बोल के हमारे देश के साधन को ख़त्म करता है। तो स्वाभाविक तौर पर कोई भी देश इसको नहीं मान सकता है इस तरीके से। हम अवैध इस तरीके की अनुप्रवेश हम नहीं चाहते और होने भी नहीं देंगे। थैंक यू। अभी या ठीक है, क्या बोलना चाहें? नहीं, हर साल ये पहली बार नहीं है, हम लोग पहले भी बहुत बार मिले हैं, और मेरे जन्मदिन में ये हमेशा मुझे याद करते हैं। मैं भी इनके जन्मदिन में इनसे मिलते रहता हूँ। एक पर्सनल रिलेशनशिप होता है जो हमें पब्लिक लाइफ में, और एक पर्सनल रिलेशनशिप भी रहता है। तो इसके लिए मैं बहुत शुक्रगुजार हूँ। आज आए हैं, मुझे विश किया, कल भी मुझे फ़ोन किया था उन्होंने मेरे जन्मदिन में, और इसी के लिए हम मिले। और पॉलिटिकल कुछ आप पॉलिटिक्स ढूंढते हैं, मैं जानता हूँ। आज मैं जानता हूँ कि कुछ स्टेटमेंट्स निकले हैं आज, जिसके लिए आप लोग पॉलिटिकल, लेकिन मैंने पहले भी स्टेटमेंट दे दिया है कि मैंने मुख्यमंत्री जी से बात किया है, मानिक शाह जी, प्रोफेसर मानिक शाह जी, एंड मैं आशा करता हूँ कि जो विश्वास से हमें होम मिनिस्टर अमित शाह जी ने आश्वासन दिया था कि त्रिपुरा और त्रिपुरा में रहने वाले हर व्यक्ति
तिपरासा हो और जो नॉन तिपरासा हो, उनका कल्याण वो चाहते हैं और वो अकॉर्ड ठीक से इम्प्लीमेंट करेंगे। क्योंकि डिलेज हुआ है, इसके लिए थोड़ा फ्रस्ट्रेशन ग्राउंड में है, लेकिन मुझे लगता है कि अगर ये अकॉर्ड ठीक तरीके से इम्प्लीमेंट हो जाता है तो आपको कहानी के लिए कोई मौका भी नहीं मिलेगा। तो मैं आशा करता हूँ, उन्होंने भी बोला है कि वो अपने लेवल में बात करेंगे। हमारे एमपी साहब तो पॉजिटिव है ही। हमने ब्रू अकॉर्ड एक संग काम किया था। ब्रू अकॉर्ड में हमने एक संग काम करके 19 साल 20 साल में जो हमारे ब्रू थे इतने ख़राब कंडीशन में, हम दोनों ने ही काम करके उसको लागू किया। अमित शाह जी उस समय भी होम मिनिस्टर थे। तो मुझे आशा है कि ये हो जाएगा। और जो स्टेटमेंट आज दिया गया है, मैंने एमएलए से भी बात किया है, उन्होंने अपना जो इंटरनल फ्रस्ट्रेशन है वो निकाला है। मैं समझ सकता हूँ उनका फ्रस्ट्रेशन, लेकिन मुझे आशा है, अभी भी आशा है कि सब चीज़ ठीक हो जाएगा। और इसके लिए हम दिल्ली जाकर बात करेंगे, सीएम भी अपने लेवल में बात करेंगे, एमपी भी अपने लेवल में बात करेंगे। और त्रिपुरा का भला होना चाहिए, अपना ट्राइबल्स का भला होना चाहिए और तिपरासा अकॉर्ड को भी इम्प्लीमेंट होना चाहिए। बस मैं वही उसी का आशा कर रहा हूँ। तो एक जब भी होगा आपको मालूम पड़ जाएगा। लेकिन अभी तो हम लोग दोस्त मिले हैं, मित्र मिले हैं, जन्मदिन में मिले हैं भाई। पॉलिटिक्स के लिए भी तो एक होम मिनिस्टर से कोई होम मिनिस्टर मिलेंगे हमसे, एमपी मेरी बहन से भी उनका बात हुआ है। और मुझे लगता है कि रंजीत ने भी वही बात बोला है कि होम मिनिस्टर समय दे रहे हैं। आपको समझना पड़ेगा कि एक बड़ा प्रक्रिया है और जब भी वो समय देंगे, शायद पार्लियामेंट के टाइम दे, तो हम जाएंगे, हम बात करेंगे। और मुझे लगता है कि जो उन्होंने कमिटमेंट दिया है वो कमिटमेंट वो पूरा करेंगे। और जो फ्रस्ट्रेशन है वो लार्जली है क्योंकि बांग्लादेश से जो इलीगल लोग आ रहे हैं उसको अगर रोकना है तो गवर्नमेंट ऑफ इंडिया और स्टेट गवर्नमेंट को एक संग काम करना पड़ेगा। और हमें ये वोट बैंक की राजनीति को बंद करना पड़ेगा। और ये वोट बैंक की राजनीति को बंद करने के लिए हमने अपना आवाज़ उठाया है, रंजीत ने भी अपना आवाज़ उठाया है, मैं भी उनके पक्ष में हूँ। जब इलीगली लोग आते हैं तो प्रेशर हमारे देश में पड़ता है, हमारे क्षेत्र में पड़ता है, हमारे राज्य में पड़ता है। तो इलीगल माइग्रेंट इज़ एन इशू और वी विल जॉइंटली टैकल इट बिकॉज वी डोंट वांट देम टू बिकम परमानेंट रेजिडेंट्स ऑफ इंडिया। सर पहली बार में आया त्रिपुरा रहने के बाद मिल ली उनको जन्मदिन मिलते पहली बार में आया त्रिपुरा रहने के बाद मिल ली। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের বর্ষায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস।
আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও খুব চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি?
দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 54তম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 ও 25 অনুষ্ঠিত হবে আগরতলা বাধারঘাট স্টেডিয়ামে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সম্মানিত সচিব বিস্তারিত আলোচনা করেছেন। আগামীকাল আমাদের এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে 3 দিনের জন্য। সকালবেলা টিম রিপোর্ট করবে শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে। ঠিক 2:30 থেকে আমরা ইভেন্ট শুরু করে দেব, কারণ আমরা 3 দিনে আমাদের 120টা ইভেন্ট আমাদের সংগঠিত করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। তাই আমরা 2:30 থেকে ইভেন্টটা শুরু করব এবং বিকাল 5টায় ওপেনিং প্রোগ্রাম হবে। পরের দিন সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলবে, মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে। 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে, তারপরে আবার ইভেন্ট চলবে। তৃতীয় দিনও সেমভাবে চলবে, বিকালে ইভেন্ট শেষ হওয়ার পরে 5টায় ক্লোজিং সেরিমনি। অলরেডি আমরা যে ইভেন্টগুলি ডিস্ট্রিক্টগুলি ইউনিটগুলি এন্ট্রি পাঠিয়েছে, তাদের এন্ট্রি ওয়াইজ বিপ লিস্ট এবং ইভেন্ট ওয়াইজ বিপ লিস্ট, স্টার্ট লিস্ট, কম্পিটিশান শিডিউল সবগুলি ওদেরকে আমরা সার্কুলেট করে দিয়েছি, যাতে তাদের সুবিধা হয় যথাসময়ে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আমরা চেষ্টা করছি একদম ন্যাশনাল লেভেলে কম্পিটিশান যেভাবে হয়, আমরা সেই সিস্টেমটা আমাদের এবারে স্টেট পিট আমরা চালু করতে যাচ্ছি। কল রুম থাকবে বাইরে, কল রুম থেকে কল রুমে যাদের ইভেন্ট আছে শিডিউল অনুযায়ী রিপোর্ট করবে। ওখান থেকে আমরা কল রুম থেকে অফিসিয়ালরা ওদেরকে যার যার ইভেন্টে নিয়ে আসবে এবং ইভেন্ট শেষ হওয়ার পরে তারা মাঠ থেকে বেরিয়ে যাবে। এইভাবে যেই শিডিউল আপনাদেরকেও আমরা দিয়ে দেব, শিডিউল টাইমিং, এই শিডিউল টাইমিং অনুযায়ী পুরোটা ইভেন্ট চলবে। আর আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরা রাজ্যের যে অ্যাথলিটরা তারা ন্যাশনালে গেলে যে জিনিসটা হঠাৎ করে ফেস করে, যে কল রুম তারা জানে না কোথায় কল রুম, কোথায় রিপোর্ট করবে, পুরো ব্যাপারটা ন্যাশনাল সিস্টেমের ব্যাপারটা আমরা এখানে স্টেট মিটে আমরা কন্ডাক্ট করছি, যাতে ভবিষ্যতে এখানের বাচ্চারা বাইরে ন্যাশনাল মিটে গেলে তাদের যাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। আমরা ওপেনিং সেরেমনিতে কে গেস্ট থাকবেন বলে দিয়েছিলাম, এবার আমরা ক্লোজিং সেরেমনিটা বলবো। তার আগে আমি আরেকবার বলছি, ওপেনিং সেরেমনিতে ইনোগ্রেটর এন্ড চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ, অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা,
গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী মীনারানী সরকার, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম প্রেসিডেন্ট শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার। এবং ক্লোজিং সেরিমনির যে পার্টটা, ওখানটায় আমরা দেখতে পাচ্ছি চিফ গেস্ট শ্রী ত্রিপুরা অনারেবল মিনিস্টার ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন গেস্ট অফ অনার প্রদীপ কুমার চক্রবর্তী, আইএএস সেক্রেটারি ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শ্রী সুকান্ত ঘোষ, সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী সত্যব্রত নাথ, ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন শ্রী রতন সাহা, চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। রয়েছেন পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান অ্যান্ড প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার, আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, ট্যুরিজম এক্সেট্রা ডিপার্টমেন্ট। এবং এখানটায় আরেকটা উল্লেখযোগ্য দিক, আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব, ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো ক্লোজিং সেরিমনিতে যেন উনি থাকেন। ধন্যবাদ সকলকে। আমি ওপেনিং এবং ক্লোজিংটা বলে দিচ্ছি। অনুপ্রবেশে রুখতে আজ ডেভিড মোরাসিং এর পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। বিষ্ণু তার লগে উদ্দেশ্য সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা, সেটা ৭৫ বছর ত্রিপুরার সমস্যা, এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয়, সেটা ভারতবর্ষের সমস্যা। কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয়, যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষেরই সমস্যা। ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশনের কারণে যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, এখানে যদি বেকার সমস্যা আরো বৃদ্ধি পায়, এখানের ইকোনমিক যদি আরো সমস্যা হয়, তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা। সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল, সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু 12 মাস হয়ে গেছে, এখনো হয় নাই। সেই কারণেই আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে, ছোট্ট কমিউনিটি বলে, কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা, এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয়, ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন, যে এই গেটওয়ে দিয়ে যারা ঢুকে, তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে। যেমন সাইফ আলী খানের ঘরে একজন ইলিগাল মাইগ্রেন্ট ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে ছুরিকাঘাত করলো। তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে, সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে। সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট। তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয়, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সেটা দেখা
আমরা সবাইকে দেখতে হবে। আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই, সবল রাখতে চাই, তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে। এবং ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা, সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে। সুতরাং সেই জিনিসটা, সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে, দিল্লি ও দিমাগকে যদি একটু যদি পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান 2500 কিলোমিটারের যে পেদল অভিযান, সেটা কিছুটা হলেও ধন্য হবে। আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো, সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। পূর্বে আপনাদের দলের যে প্রধান, হ্যাঁ, মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে। মহারাজার সাথে আমি এখনই সাক্ষাৎ করেছি, মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে আমি এখানে যাচ্ছি। কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসাবে সেটা করছি না, আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য আমি পালন করতে আজকে যাচ্ছি। দিল্লিতে আমি যন্তর মন্তরে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে, সেটা আগামী দিনে আমি আপনাদের সবাইকে অবগত করিয়ে দেব। কতজন যাচ্ছে আপনার? না, সেটা এখন আমি ডিটেলস এখন দেব না, আগামী দিনে দেব। হ্যাঁ, আগামী দিনে দেব। থ্যাংক ইউ। किलोमीटर ऑलमोस्ट আগরতলা निसिमी दिल्ली महात्मा गांधी जी 70 जना सागिरितै 100 बोसोर सिगां दान्दी अभियान खायका नमक आइनो सबायना बागै अ हिमानि बिसिंतै आं खाख्लायो तिप्रासारक थानसांनाय आर तिप्रासारक थानसांग मानि बिसिंतै सेंट्रल गभर्नमेंट बरक जे बरकनि जोंनाव गसेमानि जोंनि डिमान्ड ग्रेटर त्रिपुरालेण्ड जोंनि डिमान्ड इलिगेल माइग्रेंट्स रंनो डिटेक्ट डिपोर्ट डिटेन खायनानि किन्तु बरक जे गसेमानि तिप्रासा एकट 6 मास सिं खायनाय हिनै ताकबो खायाको 12 मास लाय थाङै आ जे बरक गसेमान न बरक पगजागै तंखना बरक मुइतो मायांगै तंखना हयतो जों 16 लाख तिप्रासा चिगनसा हिनै ओ पगजागै तंमानि न मुइतो खायरना बागैनो तिनि आं अरनिसिमि दिल्ली जरा केमैनाय मेमोरेंडम सबमिट खायनाय दै अ जागावो बेलाय खातंखा बोबाग्रानि आशीर्बाद नायफैखा बोबाग्राते तिप्रासारनि फुल सपोर्ट दङो आं खाख्लायो समस्या शुद्ध मात्र त्रिपुरानिया अ समस्या पूरा नॉर्थ ईस्टनि अ समस्या पूरा हिंदुस्ताननि पूरा इंडियानि आबनि बागै आं इंडियानि पक्षेङै सामंखाय दंगायसि इंडियाव जेसे इलिगेल माइग्रेंट बांनाय जेसे त्रिपुरानि बिसिंति इलिगेल माइग्रेंट हाबनाय आसोग इंडियाव बेगार बेरोजगार बांनाय समस्या बांनाय उग्रवादी आतंकवादी बांनाय तेसिनि तिप्रासार कमरनानि लामाव तैबो बसगाव थां सौबैनाय आबन बागै तै कैसा आं खबक जाओ सिनि तिप्रासा जरा गनां तंनाय रक जरा अफिसार तंनाय रक जरा सामंतां जानाय रक बा जरा कन्ट्राक्टर खायनाय रक जरा राजनीति खाय नेता खाय तंनाय रक न अमन खबक जाओ नरक जे जागा जे पोजिशन अपन सामंखाय तंदे सिनि दफा दिनि कमरक सिनि दफा जदि कमरि थांकांके नों जे आजे माने नों जे सम्पद न तुई तंमाने नों जे बुसाबतै न भबिष्यत सुरक्षारना बागै नों वानसगै सामंखाय तंमाने नों तो हा मरगै तंलाक सिर जीवन आंबो हा मरगै तंलाक इनि सांग कथां सनि साब कथां तनके साइमेया सालसा जखन जों कमरि थांनाय जे बुसाबतै नों हामजागैनाय बिनि बागै नक तांगुराङा जेव अ बुसाबतै बजागाव तंनाय इनि आमसे जरा जों थंजागै तो निजेन हाव सनि खना जों गरैमा परे बरखतै थंजानाय जरि जों तिनि जदि वानसगै जदि जों जत पालखे बासाय हांगाके आर सिनि एकटन उद्देश्य तनों नांगौ स्ट्रगल फॉर एक्जिस्ट के कथां तनके दुनियाव स्ट्रगल खायमा थांनाय मायासाक जरातै जे सब सिस्टम तैफा नंथों जे सब तारिका तैफा नंथों सिनि मानथायनो माना बागै जों चेष्टा चालगैमा थांनाय गावमनि बिसिंतैनो अ चिकनसा चेष्टा ताबो आं खायनानै थाङै दंगो 72 बोसोर तिप्रासा थजागमानि न नाय नेखायके अब चिकनसा सिकायसा अब सामुं हायख्लाय दंगायसि तेलेंगाना माना बागै अनेक बरक बसागो देरसिन लुइबो थैखायसि अनेक शिक्षित स्टुडेंट रक उस्मानिया यूनिवर्सिटी आबनि बागाबो चिकनसा मानै खुसायसि गो चिकनसा मानै न ओ मानैनि बिसिंतै जदा सामुं तांमोन बिसिं जदि कापानो जे गभर्नमेंट जदि कुंजु काय थांके किच्छापानो जदि नारिबा थांके किच्छापा जदि तिप्रासार थानसां गांके अमो आं किसापानो दफानि सामुं चुखा जिनि फ्यूचरनि सामुं चुखांनि थाखाय निनि आंदोलन तो जोदा बुनिसै जोदा एग्रीमेंट खायगा सिनि हकां तिनै र बरक फाइ जे आरो गुदि तो खांका तिप्रासार आनाय सि खबसा खमिकन तिप्रासार हामख्रेंनाय आमनि बागै आं सामानि कक गांके आं हिम कांके जतन मा हिमनाय आं हिम कांके आं के जत खायसिदा कक सायसि तामखेबा जानि जे पोजिशन दङ जानि जे चुक माने जरा
যতनो जानि जा एंगेल तै जों दफानि yok samani फाइसिंगोनो दर सुबानान फाइसिंगोनो जों आबनि बखागोनो जों सामुंमा फांनाया बसानिके रिक्वेस्ट आब मेसेज जों जे कथार थाइनि हात कुमानि आबो दिन क्लांनाय जाबाय ताम ताम खराय आबो हंगांके तो आरनिवो दिल्ली हा कतर जों आबो जे तुंजानाय जागाबो उलनरक नुगान हइसि जत ताबो ब्रिफिं रिलिज जरफाइके मेमोन नाम हामबाय थैंक यू আগরতলা ইস্কনে রথ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি, নাল্লু সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন। नमस्ते रेवती कांत नमस्ते धरणीधर प्रलांबर नमस्ते सूत्राहिमां कृष्ण पूर्वज जय देवी भक्तिदायी घोषित परमेश्वरी जय देवी शुभद्वातां सर्वेषां भद्रदायिनी नमस्ते रेवती कांत परमां पदा सर्व सर्व कार्य माधवम आस्ते 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 धरो आस्ते 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 যে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজশ্রয় বিধি আমাদের हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम MP and former CM of Tripura as guest of honor সবাইকে বলবো জোরে হাততালির মাধ্যমে সবাইকে স্বাগত জানাতে শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয় Honorable State General Secretary Now I request everybody to stand up for the national anthem. আমি এখন Bhagwat Swami Maharaj, Regional Secretary and Director, Sankirtana Division, ISKCON Mayapur. আজকে ফেরারতের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মহামহিম রাজ্যপাল आदरणीय श्री इंद्रसेना रेड्डी जी, महाराज प्रद्युत किशोर मानिक्य महाराज आज के एयरपोर्टे আমার মিটিং ছিল। তো মিটিং এ বলছিল এয়ারপোর্টের বাউন্ডারির পরে যে রোড সেই রোডগুলো কমপ্লিট না, কারণ 40% এখানে আছে, বাকিটা বাংলাদেশ বর্ডারে লেগে যায়। তার জন্য রাস্তা করা যায় না, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেফটি রিজন থেকে ওখানে করা সম্ভব নয়। আমি হঠাৎ করে বললাম এই তাহলে এয়ারপোর্টটা এমন জায়গায় বানানো গেল। তারপর আমার খেয়াল পড়লো যে এই এয়ারপোর্ট তার ত্রিপুরা সরকার বানায়নি, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বানিয়েছে। তখন সীমানা ছিল কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ছিল। তো তার যে নির্ণয় মহারাজ সঠিকই করেছিল।
আজকে ব্রিটিশ যাওয়ার সময় সেটাকে ডিভাইড করে দিয়েছে পাকিস্তান বানিয়ে, পরবর্তী সময় বাংলাদেশ। আজকে তো কোন দেশে আছে এরা নিজেরাই জানে না। মহারাজ যেটা বলছে, বলবে মহারাজ আমি আপনার সঙ্গে আছি, ইनको सिखाएंगे, चिंता मत करो। हम भी ऐसे ही है, हम सीधा बोलते हैं, कुछ नहीं है। पूरा पहला देश, उसके बाद बाकी सब है। তো সেখানে করা যাচ্ছিল না। আজকে মহারাজ আপনাদের সামনে সেই বিষয়টা উঠিয়েছে। ত্রিপুরায় ছোট ত্রিপুরা ছিল না, চিটাগাঙ্গ ত্রিপুরাতে ছিল। তার জন্য মহারানী বিভূদেবী যখনই, মহারানীকে আমিও মা বলে সম্মান করি, আদর করি, ওনার আশীর্বাদ পাই। যেখানেই মহারানীজি যখন বলবে, আমি দেখেছি 2-3 মঞ্চের মধ্যে ওনার মনের মধ্যে সেটা চলেছে, আরে আমি 42,000 টাকা দিয়ে আমার পূর্বজনেরা সব নিয়েছে, এখন সব পাকিস্তানে চলে গেছে, এখন সেখানে অন্য রাষ্ট্র হয়ে যাবে, কেন হবে ওনার মধ্যে? কেন এখনো সেই দুঃখ দর্দ ওনার মধ্যে রয়েছে। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে পাপিয়া দত্ত মহোদয়া, পাপিয়া দেখতে ছোট কিন্তু বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের জেলা সভাধিপতি গোবিন্দদাস মহারাজজি, সবাই জানেন, সবার ওনার জন্য আমরা সবাই এসেছি। ডক্টর দিলীপ দাস আমাদের প্রাক্তন এমএলএ, এখানে বড় মাত্রা উপস্থিত ইসকনের ভক্তজনেরা, মিডিয়ার বন্ধুরা। বন্ধুরা, প্রশ্ন তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। মহারাজ যে বিষয়টা বলছিলেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে ইসকনের উপর অত্যাচার, মহারাজকে জেলে পুরে দেওয়া, ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সর্বশান্ত করে দেওয়া, সে ইজ্জত হোক, সে তার প্রপার্টি হোক, মানবিক দিক হোক। প্রশ্ন, এই রাজ্যের মধ্যে যারা 35 বছর শাসন করেছিল, এই মোমবাতির দল কোথায় এখন? এই মোমবাতির দল তো দিনের বেলা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত মহারাজ, এখন এরা মোমবাতি নিয়ে কেন বাংলাদেশে যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? প্রতিদিন বলাৎকার হচ্ছে ছোট ছোট মেয়ে, হিন্দু মেয়েদেরকে, কেন এরা তাদের মুখ দিয়ে কথা বলে না? কোথায় তাদের হিউম্যান রাইটস কমিশন? কোথায় রাষ্ট্রসংঘ ইউএন? কোথায় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পার্টি? এদের একজনের ঠোঁট পর্যন্ত নড়ে না মহারাজ। মনে রাখবেন, ভারত ততক্ষণই সুরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত ভারতের মধ্যে হিন্দুরা সংখ্যাগুরু আছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন বেরিয়ে গেল, দুদিকে 27% হিন্দু ছিল, আজকে সেখানে 5% পর্যন্ত নেই। কোথায় গেল? ভারতবর্ষ তো যতগুলো, যখন ভারত স্বাধীন হয়েছে যতটা সংখ্যালঘু ছিল, এর 10 গুণা হয়ে গেছে। ভারতবর্ষে তো তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হয়, তারপরও ধুপাতি লাগিয়ে বেরোবে নেই ভারতবর্ষের মধ্যে যোগী এটা করছে, ও এটা করছে, বিজেপি এটা করছে। তাহলে সংখ্যা কমলে না কেন? তাহলে তাদের আর্থিক স্রোত বাড়লো কিভাবে ভারতে? আর ওবিসি ছাত্র পাকিস্তানের সঙ্গে যখন সিন্ধু হচ্ছিল, তখন উনি ডিক্লেয়ার কি ওবিসি বলেছেন? আপনি চেনেন ওবিসি কো? মামুন ওবিসি তো বলেছে, সেখানে মুসলিম পার্টি করে ও বলেছে যে আমরা পাকিস্তান আর অন্য মুসলিম কান্ট্রির চাইতে ভারতবর্ষের মধ্যে ভালো আছি, এর চাইতে বেটার লাইফ আমরা লিড করি ভারতবর্ষের মধ্যে। তারপরে ভারতকে জবাব দিতে হবে। তারপরে মোদীকে পার্লামেন্টে রাহুল গান্ধীর সামনে জবাব দিতে হবে। কিসের জবাব দেবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র ভাই জবাব দিতে জানে। নরেন্দ্র ভাই পাকিস্তানকে 100 কিলোমিটার ঢুকে মিসাইল মেরে জবাব দিয়ে এসছে। বাকি বাংলাদেশে বাড়ি অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী মাঝখানে একটা পার্মানেন্ট কোন সলিউশন নেই। কেয়ারটেকার একটাকে বসিয়েছে, এত লম্প ঝম্প।
এদেরকে থামাতে তো ভারতের 1 সেকেন্ড সময় লাগে না, মিনিট তো দূরের কথা। ভারতবর্ষের স্বভাব, ভারতবর্ষের উপরে যখন কেউ না আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করে না, কিন্তু তার জন্য ভারতের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থার উপর যদি কোনো দেশে আক্রমণ হয় তো ভারতবর্ষ তাকেও ছাড়ে না। Honorable Member, TT, AADC and Supremo Tripura Motha Party, Guest of Honor, Srimati Papia Dutta, Honorable State General. मैं ज्यादा समय नहीं लूंगा। आज से 1 महीने पहले मुझे महाराज ने निमंत्रण किया था यहाँ में आने के लिए, और मैं जानता हूँ कि मेरा जन्मदिन भी 4 तारीख को था और 5 तारीख को यहाँ में कार्यक्रम था। तो मुझे लगा कि अगर जन्मदिन के बाद इस्कॉन के प्रोग्राम में मैं आऊंगा तो ऊपर ईश्वर भी है, उनका आशीर्वाद भी रहेगा। मैं इस्कॉन जो संस्था है ये सिर्फ अगरतला में नहीं है, ये यूरोप में भी है, इंग्लैंड में भी है, साउथ अमेरिका में भी है, मिडिल ईस्ट में भी है, अफ्रीका में भी है। और जो कंट्रीब्यूशन इस्कॉन का है ये हिंदुस्तान के लोग कम जानते हैं, बाहर के लोग ज्यादा जानते हैं। और जहां भी इस्कॉन का प्रोग्राम हो, जहां भी मुझे कहीं में भी एकता दिखाना हो, मैं हमेशा इस्कॉन के संग जुड़ा रहता हूं। आप लोग क्लैप करेंगे, क्लैप का दरकार नहीं है। मैं एक बात आपको कहना चाहता हूं। आज जो बांग्लादेश में हमारे माइनॉरिटीज, हिंदू हो, बुद्धिस्ट हो, क्रिश्चियंस हो, उनके ऊपर जितना अत्याचार हो रहा है मैंने ऐसा कभी नहीं देखा। और सबसे ज्यादा टारगेटिंग हमारे इस्कॉन को किया जाए, क्योंकि जिस देश में, जिस बांग्लादेश ने अपना ही बंगबंधु को सम्मान नहीं दिया, वो हमारे लोगों को सम्मान, हमारे धर्म को सम्मान नहीं दिया। हमारे मध्य में गवर्नर साहब है, मेरा तो दिल कहता है कि जिस देश ने हमारा धर्म को, हमारा परंपरा को, हमारा भूमि को इज्जत नहीं दिया, उस देश को हम ज्यादा इंपॉर्टेंस देते हैं। और समय आएगा, कुमिल्ला भी त्रिपुरा डिस्ट्रिक्ट बुलाया जाता था। कुमिल्ला वॉज ऑल्सो अ पार्ट ऑफ त्रिपुरा। चिटगोंग, ब्राह्मणबाड़ी, नोआखाली, ये सब हमारा जगह था। मेरा पर्सनल प्रॉपर्टी नहीं था, एक राज्य का एक सीमा था। और आज जो मैं देख रहा हूं, इसके लिए मुझे दुख लगता है कि हमारे बहुत लोग खुलेआम अपना जो माइनॉरिटीज बांग्लादेश में है, जो बुद्ध धर्म को मानते हैं, जो हिंदू धर्म को मानते हैं, जो क्रिश्चियन धर्म को मानते हैं, आज उनको हम ओपनली सपोर्ट नहीं करते। मैं पहले से भी कह चुका हूं कि जो देश अपने ही बंगबंधु को सम्मान नहीं देगा, वो हिंदुस्तान को कभी भी अपना सम्मान, प्यार, सम्मान नहीं देगा। आप लोगों को मालूम नहीं होगा महाराज, मैं गया था 2023 में कुमिल्ला, उल्टा यात्रा होता है। मैंने कुमिल्ला में जाकर मंदिर में, जगन्नाथ मंदिर में मैंने पूजा की। मेरे आंखों के सामने 2 दिन बाद और एक त्योहार हो रहा था, और मैंने क्या देखा, जगन्नाथ बाड़ी मंदिर के सामने पिकअप ट्रक्स में त्रिपुरा से गोरू आ रहा है, क्योंकि 2 दिन बाद वहां में और एक त्योहार था और उनका बलि हो रहा था। अपने आंखों से देखा।
कहां से आ रहा था? हमारे हिंदुस्तान से, त्रिपुरा के बॉर्डर से। तो अगर हम अपने ही देश में अपनी परंपरा को रक्षा नहीं कर सकते हैं तो हम क्या भाषण देंगे कि बांग्लादेश को या पाकिस्तान को ऐसा होना चाहिए? राजनीति अलग है, आपका इतिहास, आपका परंपरा, आपका कल्चर अलग है, लेकिन हमने हर चीज का सॉल्यूशन हमने सोचा है कि उसका सॉल्यूशन डेमोक्रेसी होता है। नहीं, कभी कभी अपना कल्चर, अपना इतिहास, अपना धर्म को भी बचाना चाहिए। महाराज, अगर आपने मुझे यहां में बुलाया और बोला कि मैं तिपरा मोथा का सुप्रीमो बन के आया हूं, गलत है। तिपरा मोथा तो बना है 5 साल पहले। मेरा सम्मान, महाराजा वीर विक्रम का सम्मान आपके साथ 100 साल पुराना है। आप 5 साल में क्यों जोड़ते हैं इसको? ये तो पुराना संबंध है। कुछ गलत बोल रहा हूं? नहीं। तो ये जो सीमा है, इसमें आप दीवार मत लाइए, ये पुराना संबंध है। आज जब मैं कुमिल्ला में जाके बोलता हूं कि यहां में महाराजा वीरचंद्र का लाइब्रेरी था, तोड़ दिया गया। क्यों? क्या किया था महाराजा वीरचंद्र लाइब्रेरी ने कुमिल्ला में? जला दिया गया। रविन्द्रनाथ टैगोर का घर, रविन्द्रनाथ टैगोर जिसने बांग्लादेश का राष्ट्रगान लिखा है, आज उसके घर को बर्बाद कर दिया गया। क्यों? क्या पाप है, क्या गुनाह है? तो हमको भी विचार करना चाहिए। कॉक्स बाजार, चिटगांव ज्यादा दूर नहीं। और मुझे तो लगता है कि जब भी हिंदुस्तान के खिलाफ कोई भी, अपने देश के खिलाफ कोई भी कुछ जहर बोले तो हमें जवाब देना चाहिए। हम करते क्या है? माननीय गवर्नर साहब, आप तो कॉन्स्टिट्यूशनल पोस्ट में है, लेकिन मेरे पास थोड़ा सा फ्रीडम है बोलने के लिए, तो मैं अपना दिल का बात बोलता हूं। बहुत लोगों का दिल का बात भी है, लेकिन अनुमति नहीं है। मुझे अनुमति नहीं चाहिए, तो मैं बोलता हूं। हमारे लोगों को मारा जाता है, हमारा औरत का बलात्कार किया जाता है। बोलते हैं कि नॉर्थ ईस्ट चिकन नेक है, इसको हम लोग सराउंड कर लेंगे। रोज हिंदुस्तान के खिलाफ, भारत के खिलाफ जहर फैला जाया जाता है। और हम लोग क्या करते? हम लोग उनका सिंगर जो आया है, उनका फिल्म क्या, उसको बैन कर देंगे। हम लोग क्रिकेट नहीं खेलेंगे 3 महीने तक। हम लोग टिकटॉक को बैन कर देंगे। अरे, जब तक उनको दर्द नहीं होगा हिंदुस्तान के और हमारे माइनॉरिटीज को, हमारे मंदिर को जलाने से, हमारे बुद्ध मंदिर को जलाने से, हमारे गिरजा को जलाने, जब तक उनको चोट नहीं पहुंचेगा, वो आपको बाप नहीं बुलाएगा। लेकिन हम लोग हमेशा नरम का रास्ता अपनाते हैं। तो मैं आप लोगों को बोलना चाहता हूं कि जवाब हमको प्यार से भी देना चाहिए, और जब हमारे खिलाफ जहर फैलाया जाए तो हमें वो भी देना चाहिए। और इतिहास बोलता है कि चट्टग्राम में 3 दिन तक तिरंगा लहराया गया। 3 दिन तक हिंदुस्तान का तिरंगा लहराया गया। उसके बाद वो पाकिस्तान का अंग बना। और आज भी ज्यादा देर नहीं है कि हमको सॉलिडारिटी दिखाना चाहिए अपने माइनॉरिटीज के साथ जो बांग्लादेश में है। आई एम अ प्राउड Tiprasa. I am a proud Tripura citizen, but I am also a proud Indian. I am proud of my religion.
I am proud of the Constitution of India, which gives me the right to preach my religion and also allow my friends who may be Buddhists, Christians, Muslims to practice their own. And that is the beauty of India. And that's why this country will survive. And all the neighbors will not, if they follow the philosophy of hatred. आप कभी भी मुझे बुलाइए। 1934 में महाराजा वीर विक्रम ने लंदन में, ग्लॉस्टर में बौद्ध मिशन को 10 लाख रुपए देकर पहला विष्णु का मंदिर महाराजा वीर विक्रम ने आज से 90 साल पहले बनाया। जो लोग बोलेंगे कि ये मैं बोल रहा हूं, उसी महाराज का परिवार ने 500 साल पहले कुमिल्ला में एक हिंदू राजा, ट्राइबल राजा ने 500 साल पहले शुजा के लिए मस्जिद कुमिल्ला में बनाया। आज वही महाराजा वीर विक्रम बुद्ध मंदिर भी बनाया और चर्च के लिए 75 एकड़ जमीन 1928 में दी। तो हमारा त्रिपुरा का इतिहास है सबका साथ, सबका विकास, सबका विश्वास। और जो लोग थानसा में बोलता हूं, सबको लगता है थानसा कॉकबोरक वर्ड है। थानसा और एकता एक ही शब्द है। और मैं अपने माइनॉरिटीज के साथ खड़ा हूं जिसको बांग्लादेश में अत्याचार किया जा रहा है। मुझे डर नहीं है बोलने की, लेकिन मुझे दुख लगता है जब हमारे बहुत लोग, उनको हिचकिचाहट आती है कि हमारा जो अल्पसंख्यक को मारा जा रहा है उनके पक्ष में 2 शब्द बोलने की। इजराइल में क्या हुआ, ईरान में क्या हुआ, चाइना में क्या हुआ, 2 मिनट में यहां में रैली हो जाता है, जलसा निकल जाता है। लेकिन अपने ही लोग जो बॉर्डर के उस पार है, उनके ऊपर जब अत्याचार होता तो बोलते कोई नहीं। आप लोग भी उनके ऊपर थोड़ा सा उनको समझ दीजिए। आई लव ऑल ऑफ यू ऑल। आपने मुझे निमंत्रण दिया। एक आवेदन है, आप प्रद्योत माणिक्य बोल के मुझे बुलाइए, त्रिपुरा मोथा का सुप्रीमो बोल के मत बुलाइए। पॉलिटिक्स से बड़ा आपका राज्य और आपका देश है, पॉलिटिक्स से बड़ा आपका कल्चर है। मैं ये बात भूला नहीं हूं। आप भी मुझे इतना नीचे मत रखिए कि मैं पॉलिटिशियन बन जाऊं। मेरा संबंध पुराना है, इसके लिए मैं यहाँ में आया हूं। इसके बाद हमारे विप्लव जी बात करेंगे, हमारे ऑनरेबल गवर्नर, ही विल स्पीक। मैंने जो बोला है वो थोड़ा हटके बोला है, वो कुछ और बोलेंगे, लेकिन दिल के अंदर सबका, इस यहाँ में सब लोग, आपके दिल के अंदर जो मैंने बोला है वो आपके दिल के अंदर बात है, आपका इमोशन है। सिर्फ आप लोग बोल नहीं पा रहे हैं, इसके लिए मैं ये माइक से आपका दिल का बात बोल रहा हूं। अगर किसी को खराब लगता है तो खराब लगने दीजिए। मैं यहां में आने के लिए किसी से माफी नहीं मांगूंगा। आई एम प्राउड टू बी अ पार्ट ऑफ दिस प्रोग्राम एंड आई एम प्राउड टू बी अ मेंबर ऑफ दिस स्टेट ऑफ त्रिपुरा। बेलाई बेलाई नो हमबाई, धन्यवाद, खुलुमखा, थैंक यू। ऐसा करिए नरेंद्र मोदी के ऊपर, जो करेगा वही करेगा, बाकी कोई नहीं करने वाले हैं। ये 75 साल से कांग्रेस से बोलते रह गया। आज भी आपको महाराज याद है, ये 26/11 हुआ था, मनमोहन सिंह की सरकार थी, कम्युनिस्ट सपोर्ट में था, वहां बाहर से सपोर्ट कर रहे थे। पहलगांव को जितना लोगों को मारा, इससे बहुत ज्यादा लोगों को मारा था, चीटी जैसा मारा है। इन मनमोहन सिंह चिट्ठी लेते आते जाते रहते हैं, यूएन में जाना, अमेरिका में जाना, चिट्ठी आया गया, चिट्ठी आया गया, कुछ नहीं हुआ। मोदी ने चिट्ठी नहीं भेजा, मोदी ने पाकिस्तान को मिसाइल भेजा और घुस के उनको मारा है। तो समय लगता है, क्योंकि एक परंपरा, एक व्यवस्था जवाहरलाल नेहरू के बाद से इस देश में तैयार किया गया था। सेकुलरिज्म के नाम से हिंदुओं को निर्यातन करो, ये कौन सी भाषा है? संविधान में कहां लिखा है? कोথায় লেখা আছে? সেকুলারিজম मतलब মানে হিন্দুদেরকে মারবে,
হিন্দুদের পরম্পরাকে গালি দেবে তবে সেকুলার হয়ে যাবে? ধর্ম আফিমের নেশা করলেই সেকুলার হয়ে যাবে? সেকুলার মানে সর্বধর্ম সমভাব, তার মানে কোন ধর্মকে গালি না দেওয়া। যদি কোন ধর্মকে গালি না দেওয়া হয় তো এই রাজ্যে তো কমিউনিস্টরা বসে বসে হিন্দু ধর্মের যত, সে অনুকূল ঠাকুর হোক, সে রামকৃষ্ণ হোক, সে রাম ঠাকুর হোক, কোন গোসাই বাবা হোক, সবাইকে বসে বসে গালি দিত, বলে এদের দরকার নেই, মন্দিরে তালা বন্ধ করে দাও, পূজারের দরকার নেই, ইস্কনের দরকার নেই। এ তো কমিউনিস্টরা বলতো, গোবিন্দ দাস মহারাজ বলতো কিনা? বলে হরে কৃষ্ণ বলতো। আর 2018-তে ত্রিপুরার মানুষ এদেরকে বিদায় করেছে। মহারাজ গোবিন্দ দাস মহারাজ চিন্তা মত করি, এরা ত্রিপুরাতে কোনোদিন আসতে পারবো না যতদিন মহারাজ আর আমি আছি। প্রশ্ন ওঠে না। অনেকে বলে আরে ভাই এইভাবে কিভাবে বলে, আরে জনতার বিশ্বাসে বলি, পাবলিক এদেরকে চায় না। আমি তার জন্য মাঝে মাঝে আমাদের লোকগুলোকে বলি, সঠিকভাবে কাজ করো, সঠিক দিশা মানুষের সঙ্গে মেলামেশা করো। নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ চায়, বিশ্বাস করে। যদি কিছু পেতে হয় তো মোদীর কাছ থেকে পাবে, যদি কিছু পেতে হয় ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থা আমাদের যে কেন্দ্র ও রাজ্য সরকার আছে তার মধ্যেই রয়েছে। আজকের এই দিনে হয়তোবা যারা সামনে বসে আছে ভাববে ভাই গীতা মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করবে, দাদা এসে গায়ত্রী মন্ত্র জপ করার জন্য মহারাজ বসে আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাই দা পেপারের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য নির্বাচিত প্রতিনিধি, কিন্তু যেটা বাস্তব সেটা বলার অধিকার ভারতীয় জনতা পার্টির এই কে কার্যকর্তা রয়েছে। আর বিপ্লব দেব সেটা সারা জীবন বলতে থাকবে। আর कम्युनिस्ट को तो मैं ठोकता ही रहूंगा जहां मिले हुई है। ये कम्युनिस्ट महाराज जो पाकिस्तान, इससे भी खराब है। क्या महाराज आपको पाकिस्तान बोलते हो, इससे भी खराब है। এদের কে কমিউনিস্ট পার্টি করার জন্য বলো না যে বাংলাদেশে করে রক্ষা করো কারা। এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা, যাও না বাংলাদেশে, জায়গা রক্ষা করো সেই সংখ্যালঘুদেরকে। যাও পাকিস্তানে, পাকিস্তানে আজকে 0.5% নেই সংখ্যালঘু। কোথায় গেল লোকগুলো? হিসাব আছে? তার হিসাব এই রাজ্যে তথাকথিত বিরোধী পার্টি যারা ইমার্জেন্সি পার্টি আছে আর বাকি যারা এরা কোনোদিন দেয় না। আমাদের ভাগ্য ভালো, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আর তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে সরকার আসার কারণে আজকে স্বাভিমানী ভারত, এক পরাক্রমী ভারত আর তার মুখ আমরা দেখেছি। আমি আশা করি এখানে যারা আছেন ধর্মপ্রাণ ব্যক্তি, আর হিন্দুত্বের মধ্যে ধর্ম মতলব বসে বসে শুধু কীর্তনই করা তেমন না। ধর্ম মতলব আমাদের সনাতন ধর্ম সাইন্টিফিক মনা, জানেন আপনারা। দুনিয়ার মধ্যে কোন যদি ধর্ম কৃষ্টি সংস্কৃতি সাইন্টিফিক আছে ও সনাতন। তো সেই বিষয়ে আমি আর ডিটেলসে বলবো না। আজকের দিনে আমি আপনাদেরকে সবাইকে এই ফেরারত যাত্রার জন্য শুভকামনা দিচ্ছি। আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি সমৃদ্ধি আসুক, আর অসুরদের নাশ হোক। আর অসুরদের নাশ বলাতে নাশ হয় না, দুর্গা রূপ ধারণ করেছে, তলবার হাতে নিয়েছে, তবেই নাশ হয়। আর যদি বসে বসে হরে কৃষ্ণ হরে রাম বলবো আর অসুর নাশ হয়ে যাবে, তার জন্য ব্যবস্থা হতে পারে, মনকে স্থির করতে পারি। অসুর নাশের জন্য তো শস্ত্রও চাই, শাস্ত্রও চাই। আমি বিশ্বাস করি আমরা সেই দিশাতে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহারাজ নিমন্ত্রণ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। जगन्नाथ रथ यात्रा को शुभकामनाएं देते हुए ये इस्कॉन अगरतला सह अध्यक्ष श्रीदम गोविंददास जी, हमारा अपना राजा प्रद्युत जी, फॉर्मर चीफ मिनिस्टर MP विप्लव कुमार देव जी, रीजनल सेक्रेटरी
भक्ति विजय भगत स्वामी जी महाराज जी, पापिया दत्त जी, दिलीप दास जी, special guests of dais, media and devotees, good evening to you all. Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. जो धर्म को रक्षण देता है, धर्म ने अपने को रक्षा करता है। अगर अपने धर्म को अपन प्रोटेक्ट नहीं करे तो अपना को फिर प्रोटेक्शन करने वाले कोई नहीं रहते। तो अपन धर्म को प्रोटेक्ट करना है, ऑटोमेटिकली धर्म भी अपने को प्रोटेक्ट करेगा। धर्म को प्रोटेक्ट करते समय अनेक पद्धतियां हैं। भगवान को नजदीक से देखना, भगवान के पास जाना, भगवान को कभी कभी अपने घर के पास लेके आना, ये सब काम है। तो भगवान को पूजा करते समय एक एक पद्धति होते हैं। पहले अपना कंसंट्रेशन करने के लिए भजन करते हैं। भजन करते समय दूसरा सोचते नहीं, वो ऑटोमेटिक हाथ दो एक ही जगह आता है और बाकी के जो मिला रहा है उसके रिदम से मिलाते हैं। और वैसे ही जो भजन करते हैं वही भजन, वही नाम, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे, जितने देर भी करो मगर ध्यान रख के उसी में अपन ये करते हैं। तो उसमें ये भजन करते समय उचित नीचे धनवान है गरीब है ये नहीं देखिए। भगवान के पास जब आते हैं तो वो सब भूल के सब भगवान के सामने एक है, सब समान है। ये ऐसे अपन अनुभव में करते हैं। और ये भगवान रथ यात्रा के टाइम पे भगवान को अपने बस्ती में लेके जाते हैं, अपने घर के पास लेके जाते हैं। तो ये भगवान के लिए, ये रथ यात्रा के लिए अलग अलग पार्टिसिपेट होते हैं गाँव में। अभी तो लेटेस्ट टेक्नोलॉजी वगैरह आए हैं, मगर पहले रथ लाना है तो इसको पत्ते कहाँ से लाना है, फूल कहाँ से लाना है, कौन फूल बनना है, कौन पत्ते बनना, ये करना है। और उसके लिए सामान हर घर से क्या क्या ला सकते हैं, ऐसा 1 महीना 2 महीने से सोच के भगवान के पूजा में गांव के सब लोग उसमें इन्वॉल्व होते थे। तो ऐसे रथ यात्रा अपन इधर करते हैं। तो ये इस रथ यात्रा के संदर्भ में 2-3 और मैं बोलना चाहता हूँ कि धर्म को निश्चित रखना है तो अपने पहले अपने घर में बच्चे जो है वो बच्चों को धर्म के बारे में सिखाना है। बोलने से नहीं होता, सिखाना है तो पहले अपन आचरण में लाना है। हर दिन सुबह स्नान करने के बाद भगवान के पास जाके पूजा करते हैं। टाइम नहीं है तो कम से कम दीप जलाते हैं। तो ये छोटे बच्चों को आदत होता है कि स्नान करने के बाद भगवान को पूजा करना है, सुबह उठते ही भगवान का स्मरण करना है। ये काम अपन अपने घर में जब आचरण में लाते हैं तो वही होता है। अभी तो मॉडर्न गैजेट बन गया, फोन आया है, फोन के इसमें होते हैं, तो अपन उसको दूर ना करते हुए उसको कैसा दूर रखना, ये अपन अपने खुद
अनुभव में पहले लाना है। अभी क्या है, घर में बाथरूम में हो, बेडरूम में हो, बाहर हो, मीटिंग में हो, अपन वो ही फोन पकड़ के जाते हैं। तो पहले अपना अपन बड़े लोग अपन कंट्रोल करो कि ये फोन कब यूज करना, कैसे यूज करना। वो फोन नहीं है तो जीवन नहीं, ऐसा नहीं है। ये टेलीफोन तो अभी अभी 20 साल पहले आया। पहले तो वो भी नहीं था, लैंडलाइन फोन था, वो भी 1% घरों में रहता था। फिर भी अपना काम अपन चलाते थे और अपना सब अच्छे रहते थे। तो আগরতলা মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। हार्दिक स्वागत करता हूं। साथ ही हमारे बीच जो है हमारे नॉमिनेटेड मेंबर हैं श्री प्रशील देव, श्री संजीव आचार्य। तो इससे 23-24 में हमारा जो ट्रैफिक था अप्रोक्सीमेटली 14.77 लाख था, उससे घट के 14.2 लाख के आसपास हमारा। कम से कम तो आपको माइक्रोफोन तो रखना ही चाहिए था, नहीं होना चाहिए। हमको बोलता हम व्यवस्था बनाया था इन लोगों ने आपकी रिकमेंडेशन से किया था। नेक्स्ट लास्ट टाइम होते असेंबली सेशन चल रहा था असेंबली में, आज तक क्वेश्चन एक किया है पिछली बार ये सब ये है कि मेरे पास सब रिकॉर्ड रहता है ना, एक आंसर क्वेश्चन नहीं हो सकता। This slide will cover the constitution of Airport Advisory Committee, their roles and responsibility, and followed by steps taken by the airport for the passenger facilitation, and then we will discuss. once a week है सर, अहमदाबाद के लिए भी हुआ है, कलकत्ता। Akasair is having one flight. They are operating with Boeing 737 and they have a flight for Guwahati. So we have indirect connectivity. लाइन्स को भी जो इससे एक्सपेंडिचर कम हुआ है। नेक्स्ट सर जो हमारा इसमें है टू गिव सजेशन फॉर फर्दर इम्प्रूवमेंट। দেখুন, বছরে 2 বার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা ভীমভূষণ মাণিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে
কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই ধরনের বৈঠকে কি নতুন আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে, রিভিউ মিটিং বা পর্যালোচনা বৈঠক, মূলত কী বিষয়ের উপর আলোচনা? দেখুন, বছরে 2 বার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়, বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার। যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে কাঞ্চনপুর প্রতিনিধি স্বর্ণালঙ্কা চুরি কাণ্ডের কিনারা করতে সক্ষম হলো কাঞ্চনপুর থানার পুলিশ। ডকুমেন্ট দিইনি, শোনেন আমার কথা শেষ করতে দেন। আপনি শুধু টাকাটা দেওয়ার ভিডিওটা কথা বলে দিই আমরা দেখালাম। যে নিয়ে এসে দিয়ে তো বাড়িতে
একটা ভালো মানুষ ভালো জায়গা পরিশ্রম থেকে শেষ করতে হবে রাজা কি কি দিয়েছ তার ছেলেরা গলার চেইন আচ্ছা দিয়েছো না আচ্ছা ঠিক আছে এখন ওই এই জিনিসগুলো কি করে কত টাকা বিক্রি হয়েছে ভাই বিক্রি করিনি তখন তো আমাদের টাকা ছিল না আগে লোন নিয়ে এসে দিয়েছি লোন কোথায় দিয়েছো ওই তো এটা লেখা আছে দেখেন আচ্ছা আচ্ছা এটা কাগজে সব লেখা আছে হ্যাঁ দেখেন আচ্ছা এটা কাগজে না সব লেখা আছে সেটা ওখানে আচ্ছা তো টাকা দিচ্ছি ঠিক আছে কত টাকা দিয়েছে হ্যাঁ আপনি বাকি আপনি বলতে 90,000 টাকা দিয়েছি ভিডিও মোবাইলে করা আছে হাতে করে নিয়েছে টাকা তুমি কোথা থেকে আনছো চেন ওই ইউর থেকে চেইন তো আমি কাঞ্চনপুর থেকে আনছি তোমার নিজের না চুরি করে আরেকজন করছে মহিলাটা করে আমি তো ভাবতে পারছি না মানে চুরি করে আনছে তা আমি কইলাম এটা করতে আনছে কইছে আর বাড়ির থেকে আনছে চুরি করে থেকে তুমি চুরি করে আনছো না 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 যে কাছ থেকে আমি লইছি চেইনটা কিনা আমি কইছি চেইনটা কই থেকে আনছো কইছে বাড়ির থেকে আমি কইছি টাকা দিয়ে কিনা কথা কইছে আগরতলা যাইতো ইমার্জেন্সি তা আমার মাথা তো ইয়ে নাই বলে সেটার একটা কাগজ আছে না মানে জুয়েলারি দোকান থেকে তাও যে কোনো কাগজ দেয় এটা আর লইছে না তারপর কিন্তু অনেক টাকা তো আমার কাছে অত টাকা নাই যদি থাকতো যদি তো আমার করো আমার জিনিস থাকলো নেই তখন কিন্তু আমার কেমন ধর্মনগর আওয়া করছে ধর্মনগর আওয়া করছে দেখে তারপরে আমি কই দেখি বেশি লিদা আর ওই বেচে সব ওই তুমি কার কাছ থেকে আনছিলে এটা ওই চোরের কাছ থেকে এর নাম ডাকে এমনি বডি বডি করে বডি তার নাম কি দেখো নাম ইদুই আর তোমার নাম কি পিন্টুলা তোমার কি সোনার দোকান আছে না না তাহলে তুমি যে বললে তোমার ঘরের জিনিস ধরে থাকবো মানে কি মানে তোমার কাছে পয়সা থাকলে তুমি যদি ইয়ে থাকতো মানে আমি তো যদি টাকা যদি থাকতো তো আমি ঘরে রাখি দিলাম না সেই চেনের কাগজ দেখেছো কি তুমি না 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 কাগজ দেখো নাই ধর্মনগরে ওনাকে দিয়েছো হ্যাঁ ওনাকে না ওনার ছেলে বলছেন ওনার ছেলেকে কি দোকানের নাম কি ওনার ছেলের দোকানের নাম কি দোকানে এত নাম কোন জায়গায় দোকানটা কোন জায়গায় কত ট্রাফিক পয়েন্টের এখানে ট্রাফিক পয়েন্টের এখানে আপনি দোকানের নাম বলুন বডি সাথী সিটি গোল্ড কি নাম আপনার আপনার দোকানের নাম কি দোকানের নাম সাথী সিটি গোল্ড সাথী সিটি গোল্ড ঠিক আছে আচ্ছা কবে দিয়েছো সোমবারে 29 তারিখ তুমি বলো কবে দিয়েছো সোমবারে দুইটা থেকে আর কত টাকা নিয়েছো ওনার থেকে 90,000 এটার মধ্যে কি কথা ছিল কতদিন পরে চেন নেবে বা কিছু আসে বিষয় সব বেচে গেছে ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টুন্ডা দুনা দিয়েছে দেওয়ার পরে 11টার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে দুনা দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম কাজ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেচতে রাখা না একজন আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একজন একটা জিনিস বেচতে এসছে আচ্ছা নেবো আমি বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরি জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেবো তাহলে কি নেবো আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর না হলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমি বলছি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু গেলে কথা ঘটনাটা কি হয়েছিল আপনার কি কারণে এখানে ইনভেস্টিগেশন শুরু করছেন আচ্ছা কাঞ্চনপুরে একটা রিটেন কমপ্লেন আছে যে কাঞ্চনপুরে কিছু গোল্ড চেন আর কিছু স্বর্ণের জিনিস চুরি করে হয়েছে বলে আর এই মূলে আমাদের কাঞ্চনপুরে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু 3 জন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আরেকজন হচ্ছে শুভ্রজিৎ বড়ুয়া তার বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আর আরেকজন হচ্ছে পিন্টু নাথ যিনি জিনিসটা গোল্ডটা এনে ধর্মনগরে নিয়ে বিক্রি করেছিলেন বর্তমানে তিনি এখানে আছেন
এই কারণে আমরা এখানে এসেছি তাকে নিয়ে এসে জিনিসটা রিকভারি করার জন্য। আপনারা কি পেয়েছেন? জিনিসটা তো পাইনি, কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে। এই বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি। এই কাগজটা আমরা তাদের কাছ থেকে সিজ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করি। আচ্ছা, গোল্ড লোন চুরি হয়েছে, অভিযোগ কবে হয়েছে আপনাদের? অভিযোগ আজকে হয়েছে, আজকে দুপুরবেলা হয়েছে। দুপুরবেলা করে আমরা কি কি চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে? অভিযোগের মধ্যে রয়েছে 2টা চেন, একটা ব্রেসলেট, আর একটা কি ছিল, একটা আংটি রিং ছিল। এর মধ্যে কি রিকভারি হয়েছে, মানে কি কাগজ পেয়েছেন? এর মধ্যে একটা যার কাছে চেনটা দেওয়া হয়েছিল তার থেকে একটা ফেডারেল ব্যাংকে লোন নেওয়া। ওতে কি কি লেখা আছে? ওতে কি কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে একটা চেন, একটা ব্রেসলেট। বাকিগুলি পাননি? বাকিগুলি এখনো আমরা চেষ্টা করছি রিকভারি করার। যাদের নামে অভিযোগ ছিল এর মধ্যে কয়জনকে ধরতে পেরেছে? এর মধ্যে 3 জনে ধরা হয়েছে। 3 জনে এখন আমাদের কাস্টডিতে আছে। 3 জনে। এখন আপনারা কি যার কাছ থেকে পেয়েছেন তাকে কি অ্যারেস্ট করবেন? এখন বর্তমানে যা করা যায়, এখন বর্তমানে আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। বাকি প্রসেসটা আমরা পরবর্তীতে শুরু করব। আমরা যতটুকু জানতে পারলাম ওনার বাড়ি পশ্চিমবঙ্গে। আপনারা যদি ওনার এলাকায় যান উনি তো পালিয়ে যেতে পারেন। এর জন্য আমরা জিনিস কাস্টডিতে নেওয়ার চেষ্টা করছি। একজন মহিলা মানুষ, রাতে তো নিয়ে যাওয়া যায় না। পরবর্তীতে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে নেব। আফটার ইনভেস্টিগেশনে আপনাদের কাজ করবেন নাকি? হ্যাঁ। থ্যাংক ইউ। চরিলাম বাজার সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার রাতে বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয় কিশোর ঘোষ ও রানা দেব। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা কলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চরিলাম বাজারে। আমরা সরাসরি ছুটে গেছি, গিয়ে সেটা এখানে দেখতে পেয়েছি এই 2টা পেশেন্ট পড়ে রয়েছে রাস্তায়। আমরা সাথে সাথে তারপরে বিশালগড় হাসপাতালে এনে দিচ্ছি। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? ওনারা লোকাল পাবলিক করেছে এই একটা বাইকে আর একটা ওয়াগনের গাড়ির মধ্যে এনে লাগা দিচ্ছে। মানে তারা কি বাইক চালক ছিল? তারা বাইক চালক ছিল। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম কিশোর ঘোষ আর একজনের নাম রানা দেব। বাড়ি কোনখানে পাওয়া গেছে? বাড়ি দেখলাম ট্রিটমেন্টে পুলিশের কাছে যাতে হলো জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া? বিশালগড়। কেমন আছে অবস্থা এখন? একজন সিরিয়াস আছে আর একজন একটু ভালোই মোটামুটি, একটু ফাটছে, মাথার ফাটছে। ছন্দনী সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে 31তম বর্ষপূর্তি উদযাপন করা হলো। মাননীয় SIO শ্রী বিদ্যা মোহাম্মদ জওয়াহিয়া মহোদয়কে ওনার বক্তব্য রাখেন। মাননীয় প্রিন্সিপাল শ্রীযুক্ত নরেন্দ্র কুমার দাস মহোদয়, প্রিন্সিপাল বা অধ্যক্ষ শ্রীমতী বিমালানা, সবাইকে মিলিতভাবে এই তাৎপর্য বর্তমান গুণী উদারা বুদ্ধি জিতেন্দ্র কুমার নাথ
আমরা এই মঞ্চে ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আগামী দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফটো সেশনের পর ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনপুর এলাকার বিশিষ্ট শ্রদ্ধেয় সজ্জন মণ্ডলী, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি উৎসাহিত এবং গর্বিত যে আমি বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমি ত্রিপুরা রাজ্য রাইফেলের 13তম বাহিনী সুভাষনগর সমরদেষ্টা হিসেবে পুনরায় এই কাঞ্চনপুরে আমার এসেছি। কেননা এই কাঞ্চনপুরের সাথে চাকরির সুবাদে শুধু কেবল আমি নই, আমার পারিবারিকভাবেও আমার পরিবার সহ আমি এই কাঞ্চনপুরে আজ থেকে 2013 সালে 2 বছর, আরো 2 বছর আমি দামছড়াতে এসডিপিও ছিলাম। মাঝে কিছুদিন এই 13 ব্যাটালিয়ন টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসেবেও কিছুদিন থেকে গেছি। ফলে কাঞ্চনপুরের যে মাটি, মানুষ, বিভিন্ন রকমের ব্যক্তিত্ব, যারা বিভিন্ন রকমের কাজকর্ম, বিভিন্ন রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, চাকরির সুবাদে আমার অত্যন্ত আমি গর্ববোধ করছি যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা, যদি হয়তো পুলিশে চাকরি না করতাম এইখানে কাঞ্চনপুরে কখনোই আসা হতো না, বা আসলেও ঘোরার জন্য এই ধরনের আপনাদের সঙ্গে এই প্রান্তিক ত্রিপুরার 3 দিকে রয়েছে বাংলাদেশ, একদিকে মিজোরাম এবং আসাম। এই যে ছোটবেলায় স্কুলের বইতে ছোটবেলার সমাজবিদ্যার বইতে পড়েছি, সেটা একদম প্রত্যক্ষভাবে কাজের সুবাদে একেবারে খুব কাছ থেকে দেখেছি। এবং এই প্রান্তিক মহকুমা শহরে সংস্কৃতি, শিক্ষা বা বিভিন্ন রকমের যে কালচার, তার যে চর্চা, সেটা জানা হতো না। তো এইখানে মানুষের প্রাণ, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। এবং সবাইকে আরেকবার আমি এই মহৎ অনুষ্ঠানের সার্বিক সাফল্য এবং এই ধরনের সংস্কৃতির বিকাশ, পরিবর্ধন এবং আরো আগে নিয়ে যাবে আগামী প্রজন্ম, আমি এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের তরফ থেকে আমরা, যদিও আমাদের ন্যাচারাল ডিউটি বা আমাদের যে কার্যক্রম, এই সমস্ত কিছুর ধরন আলাদা হলেও পুলিশ বা টিএসআর আজকে মানুষ ছাড়া, মানুষের কে ছাড়া কখনোই পুলিশিং সফল হতে পারে না, বা মানুষকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করবে। এই আশা ব্যক্ত করে আমাদের তরফ থেকে যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা বা কোনো রকমের লজিস্টিক, কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, এই ধরনের সঙ্গীত, শিল্প, সাহিত্য বা খেলাধুলা যা কিছু মানুষের, হয়তো আমরা ঠিক আছে আমরা ব্যবসা করি বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আমাদের রুটির প্রশ্ন, কিন্তু মানুষের মননের বিকাশ, সুস্থ সমাজ তৈরি করার জন্য যেই শিল্প এবং সংস্কৃতির চর্চা, যেটা হয়তো আমাদের সরাসরি অর্থনৈতিক উপার্জনের সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে, কিন্তু সংস্কৃতি এবং শিল্প সাহিত্যের বিকাশ ছাড়া কোনোদিন কোনো জাতি সমৃদ্ধি লাভ করা সম্ভব নয়। বিশেষত আজকের দিনে আরো কেন প্রাসঙ্গিক, নেশার করাল গ্রাসে প্রায় নিমজ্জিত, এবং আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, কারণ এই সেকশনটা বিশেষভাবে আবেগকারিত হয়, সহজেই প্রভাবিত হয়। একটা বিশেষ শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ, যারা স্বার্থের কারণে, কেবলমাত্র অর্থ উপার্জনের কারণে এই আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, এমনকি ছাত্র সমাজ, আমি দামছড়া স্কুলে দেখেছি যে দামছড়া থেকে যখন ত্রিপুরা রাজ্যে নেশা বা এই ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম
ত্রিপুরা রাজ্যে ততটা শোনা যেত না। তখন আজ থেকে প্রায় 2009-10 সালের কথা, আমি এসডিপিউ দামছড়া ছিলাম, তখনই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল মিজোরাম আসাম থেকে আসা যে কিছু নেশা জাতীয় ড্রাগ ইত্যাদি বা আরো বিভিন্ন ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম। তো সেই দিক থেকে আজকের দিনে আর সেটা কাঞ্চনপুর বা দামছড়াতে সীমাবদ্ধ নেই। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং পুলিশের জন্য তো বটেই। ল এনফোর্সিং এজেন্সি, আইন রক্ষক সংস্থা হিসেবে পুলিশের একটা বড় দায়িত্ব নিঃসন্দেহে, কিন্তু সেটা মানুষকে সাথে না নিয়ে বা এই সমস্ত স্কুল কলেজ ছাত্র সমাজ যুব সমাজ এদেরকে সাথে না নিয়ে শুধু একা পুলিশের দ্বারা এটা কখনো সম্ভব নয়, এটা অ্যাবসার্ড ব্যাপার। সুতরাং সেই দিক থেকে এই ধরনের সংস্কৃতির চর্চা, মানসিকতার বিকাশ, মননের উন্মেষ, এই সমস্ত জিনিসগুলি আমাদের আগামী দিনে ছাত্র যুব নেশার করাল থেকে কবল থেকে হয়তো আমরা 100% একদম রাতারাতি ওভারনাইট কোনো কিছু করতে পারবো না, কিন্তু এই সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আরো বিশেষ করে আজকে ছাত্র সমাজ যুব সমাজ যেভাবে মোবাইল দ্বারা এডিক্টেড, যেটা আগামী দিনে অলরেডি আমরা এখন ভাবতে শুরু করেছি, অলরেডি আমাদের গার্জিয়ান থেকে আমাদের যে অভিভাবক সমাজ সবাই চিন্তিত, সেটা কেউ বাদ নেই। আজকের দিনে এই মোবাইল এডিকশন থেকে আমরা কেউ দূরে নেই। মোবাইলের ভালো দিকের শেষ নেই। মোবাইল ছাড়া আমাদের মোবাইল হচ্ছে আজকের দিনে মোবাইল বা সাইবার টেকনোলজি বা ইন্টারনেট দুনিয়া, যেটা অনেকটা একটা মানে বিজি একটা সড়কের মতো, খুব ব্যস্ত সড়ক, যেই রাস্তা দিয়ে আমাকে চলতেও হবে আবার আমাকে সতর্কও থাকতে হবে। মোবাইল ফোনটা তদ্রুপ। আমি আর বেশি কথা না বাড়িয়ে আরো এখানে আজকের যে মূল অনুষ্ঠান সংস্কৃতির আমরা উপভোগ করব, বিভিন্ন গান, বিভিন্ন ছাত্রছাত্রী এবং আমার যে বিভিন্ন জায়গা থেকে আমার প্রাক্তন যে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এসছেন, অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রোগ্রামটা 25 বছর পূর্তি উপলক্ষে করতে চেয়েছিলাম, কিন্তু তখন করোনার যে একটা মহামারী ছিল, তাই আমি করতে পারিনি। তারপর এইভাবে 30-এ করতে গিয়েও ফ্লাড এফেক্টেড এবং বিভিন্ন পরীক্ষা হওয়ার জন্য আমার প্রোগ্রামটা করা হয়নি। তো আজকে 31 বছর চলবে, আর সেপ্টেম্বরে আমার পূর্ণ হয়ে যাবে। তো আজকে আমি তাও বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে আসতে পারিনি পরীক্ষার জন্য। তো এই স্কুলটা আমি 1994-এ সেপ্টেম্বরে করেছিলাম। সেই সময়ে এই আমার স্কুল এই স্কুলটা করার পেছনে ছিলেন দেবাশিস নাথ, অপর্ণা শর্মা এবং আমরা 3 জন। আর আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, সে করোনার মহামারীর জন্য উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন অমৃত লোকে, শ্রী বিধিভূষণ শর্মা। আজকে ওনার মতো আমার খুব মনে পড়ছে, এবং উনি থাকলেও আজকে এখানে আসছেন। এবং ওনার সমসাময়িক আমার দাদা পুতুলদা, পুতুলদা ডাকি, ওনার ভালো নাম জিতেন্দ্রনাথ। ওনাকে আমার এনেছি, উনি এখানে বসে আছেন। এবং বিশেষ করে আমার যে এত পুরনো ছাত্রছাত্রীরা, যে আমি শুধু ওদেরকে বলেছি গত বছর তো প্রোগ্রাম করতে পারিনি, তোমরা তো একবার রেডি হয়ে আসতে পারোনি। তাও একটু আগে আমার একটা মেয়ে বাণী সেন, ও ধর্মনগর থেকে বলে এসছে, দিদিমণি আমি এসছি।
তখন আমার যে প্রাণটা কীভাবে ভরে গেল জানি না, টাকা ভাষায় প্রকাশ করতে পারছি না। তো তো আজকে আমার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং ওরা নিজেদের মানে আমাদের ভাষায় রোজগার করছে এবং বিভিন্ন যে বিদ্যাজ্যোতি যে এখন যে স্কুল হয়েছে তাতে আমার এই চন্দ্রনীরের অনেক ছাত্রী চাকরি করছে, পানিসাগর, মাছমারা, কাঞ্চনপুর তো আছে। তো এটা আমার গর্বের এবং আমার এই স্কুল থেকে স্কলারশিপ পেয়েছে এই তবলাতে। তো আরও ত্রিপুরার যে গত বছর যে ইন্টারভিউ হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, তখন আমার এই স্কুলটা ডিগ্রি মানে হাই পেয়েছিল। এটাও আমার গর্বের বিষয় যে আমরা এই ইন্টারিয়ারের যে আমরা 31 বছর আগের যে কাঞ্চনপুরের যে স্কুলটা, এই জায়গায় যে আমরা যে ত্রিপুরার মধ্যে একটা জায়গা করতে পেরেছি। তো আজকে ছাত্রছাত্রীরা বেশি আসতে পারেনি, তাই আমার একটু দারিদ্রতা ও মানসিক অশান্তিতে থাকা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। मैं जैसे देखिए मैं तो देखिए मारे कोई ये थम्मा হ্যাঁ এটা তো সব খাতো মাত্র আমরা বন্ধ করে গেছি এরপরে আইয়া একটা দরজা তো খোলা তো আমার খুলতে ঢুকছে 5টার সময় আইসি পরে পরে আমার মেয়ে মা দিকে গলা রসি লাগে ও মাও তোমার পর বাইরেছেন ইয়ে আইসেন আইয়া যাচ্ছেন এরপরে আমরা ফোন করছেন তোমরা তাড়াতাড়ি আও তাই গলা রসি লাগে এরপরে আমরা আমার মিন না মিতালি না পুরুয়া কত নম্বর 5 নম্বর কিরম লাগছে ঘটনা তো কোন সময় করছে তো হয়তো আমরা তো 5টার সময় আইছি নাই কিচ্ছু নেই, আমরা তো কত সুন্দর তোমার যেদিকে যাই আমরা দুজনেও যাই আইসি। আমি তো সেদিন ডাক্তার দেখাইয়া আনছি, তোমার ছিল সুগার বাড়ছে তো দেখাইয়া ওষুধ আনছি খেলছি খাও, আর একটা মাথা গরম হয়ে যায় গিয়া ট্যাবলেটও দিছে, মাথা গরম হয়ে যায় ঠান্ডা থাকতো ও তো ওষুধ খাওয়ার ইয়ে করে বলা। তা আমরা তো বাস খাজো গেছি গিয়া, তাইও গেছি গিয়া, আমার মাইয়াও গেছি পিসির বাড়ি, আমার মাও গেছি গিয়া, আর আমরা সন্ধ্যার সময় বিকালে 5টার সময় গেছি, মায়ের ফোন করছেন, ফোন করার পরে যাই। বিজেপি সরকার থেকে সমর্থন উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে কি বললেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस वाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है, और मैंने कहा है कि ये जो तिपरासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं,
तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है, और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था, ट्राइपेटाइड एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है, और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली, ऑनरेबली ये त्रिपुरा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है, और मैंने सीएम से बात किया है, और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपने तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूँगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है। लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर से बात करेंगे, और मैं रंजीत से भी बात करूंगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं, और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। तो ये फ्रस्ट्रेशन लाजायज है, एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में, क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज में, उससे थोड़ा सा इनसिक्योरिटी है। दोनों बात में सीएम से मेरा बात हुआ है, वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन निकालेंगे। মনু থানার অন্তর্গত ৮২ মাইল এলাকার একটি আবাসিক ছাত্রাবাসে এক কিশোর ছাত্রের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে। কয়টা দিকে কত নানো বাইকে ছিল না पाँचटा देखि टिमिन चालायखाता ओमफ्राय रुमनि बरफ हाबनाय मानसि हाबनायाव माने कायसा बरफ उखुमदो थुलिनायखा नायखाय नुखाता माने आयं उखलक्ति थांनायखाता बफोर बदि हेगु नुखा नुनायखा सावा माने आगे अच्छा अच्छा आगे हमजोबता अबर टिफिन जानानै रुतुक तलायथिनि मालिया ताबना
Rumo hi nai kata. Bin mung tamo? Jiki mara. Bo kelas pori? Kelas 10. Nung mai baksa pori? Mang kana. जों सारे सयता दामखा जुगेन्द्र नगर नेदाल सारो ओरैखा आरो जे सुपार कल खाय साहरो देन नर जेखिम नगर थांनि सामो नर फायाके बा जेखिम फासि जाय थिया आइन साव सुपार सा दाम सानाने के फाइले के त जों डाइरेक्ट या सालनै सालथाम नं बुइ जे बननगो थाना हनै चाइतो थांनानै चाइतो जे थिनो आमां नगर थांनाय दुइ तीन दिन बागै नगर थांनाय नि साव के त फनो आं बनो उसगांगो फायै बुजोगै कालाखा बाबा तंगादि बुइ जत तिरिस फाइबाय उंकाय नुंगो तंगादि एने बनो सागा के सामाया गलो उंकाय बसाव के 3 तारिखो फाइदिया मा के आं सागा ठीक आसे बाबा आं 3 तारिखो फाइनाय के 3 तारिख मिया कल खायगा बो कल खायगा आं सागा बाबा रां रो गरैखौ के आं नरक फाइनागा फाइदि आं नरक फाइगा आं ताय हस्टेलाव दंया आं जाला नांजागौ आं थांसिनाय अर तंयान सावता बुफुरनि सिमी आपदे हेकेसा एतो दिनले साया माने मिया साहौ गादा बोलति हुने तांगै तंया हनि सा bo tangi to nyabu to saya no khlogi saya ta khlogi saya ane boiro guru ang lasi manu ni chau no boiro pairi ya haida boiro pairi meya kuta bono mane bese class pori to class 10 no je tal bese ka khabon no thangya thangjabu thang phayo उसका थांफै बो थांफै मागा के तांगै बो तांगै नगो थानानि नै चाइतो खनास नगो थानानि तांगै चाइतो गाबो तो सेमिया नों तामनि वानसु नगो माथायानि बागै दे बामते हाइन खनानि नगो माथायानि बागै तो वास गंना तो करे बला तामनि वानसु नि इन्चरा एक मात्र सागा बोतामनि सा थाइगा आमा आं नगो थांनाय नों फाइगा फाइनागा फाइदि हिसाव उंगा आं सागा बाबा तांगै रां करे के रां नों कांगा फायानो सागा ता गाय बोलगाय आसे नैनो तलि बाबा ताबु आं कामपाइले आनि लाइन तानि दिखा बुफुरु पक सामाने साइजिंगो सारि नंबाय गेनरो को बुफुरु ना फाइनै बो सादलिया हायदा खना फुंगो फाइनाय साजा खना फुंगो बुहाबो सागा खना फुंगो जेसके बो नमानो रि रहरानो बाबा के आव आव नि हुन बबो केता मुइ वानसु जेनरो खना फाइनाय साइ बो आमते के खना फाइनाय साया बो फाइदि हिंगा जों खना फाइनाय नि सागाता निजरानो साला सागा तलां बा तो बो खना फाइनाय के नरक फाइके आं थांनाय अच्छा तेकेसे को नरक निनजराय न फाइना फादि नै साहारै निनजराय ताबो फाइ ताम खायनानि नंगरा तनाखै तंदि रां फैसारो करै रहनि नर साहारो ना बसु खबै नगरा तनाखै तंदि रां फैसारो माने रां फैसारो करै फाइ दंना फै मिया रं सामने अमतेनि साया बनो रां फैसा करै खो बाबा रां फैसा करै नि बागै सा फाइ मिया जों 3 तारिखो निन कं मते एओ कक साहा काटा ठीक है तीन चार नि नाइ फुओ टिफिन चा फाया जो तो चा फाया बंचा फाया एर परके स्टूडेंट दावना साफा जिन रूम ले लॉक जों तुम हिया बेनि रूममेट राव अबन परके थांनाय हा जों दगार खुलमनाय हा खुलमैया टिफिन चार मानबाय और रूम बसका बरो सामन अबले आपन सब टिफिन चार थिंदे चराय रोज तो पायो रोज जे तुम बिलोगी जे रूम शेयर तो तापरे के पर थांगे सिका तापरे के आपने बाइक नुमिका के आबन जों दगा लॉक मैहा लॉक मैके बु आपके दगा जे फो जों खुस गोलो मैया के बा दगा माका खले हा बनो के जिन लगा को छात्र कोन तो के जिन रोज ड्यूटी तो ना एसपी तापुर कोन तो जो तो मिले दगा का खले ने के उन दिखे और से आपने न्यू स्टूडेंट सका जे गोगा दगा लॉक मानि या गुलो कुलक्ति जानलते जे कोन नुकुर मानि या गुलो हिंगी अवस्था नु खानि न समय या गुलो न दगा को आबो के बसा सोलति जकी दगा क्लोज जाखाना बाहायते ताम नति दगा क्लोज मखलाय जोंखे आबनो थांदों खनक मादों खन हिसे जो आबनो मानायले हा के हाब्रुनि जीवन तो ने बेपार बा যদি সেবনে থাংমার কে আবার তো কাহাম না আবার খাসিনজা কেন হা প্রশাসন ব্র বলতে চিন লাগো বেনি ব কয়েকদিন ব মনো সা চঞ্চল কেন ও ন থাম তুমি সাও গার্জেন दा बेबो कन्ट्राक्ट केहाम जाकी 30 तारिख से गार्जन मीटिंग खेलायो आंखे साहा थांखे बा नो गार्जन मीटिंग को मा फायो मां थांया केबो साव तिनंया मा तिनंया आखे तिनि के बुतमा हा तिनि ले जब बुतले ब थानाय सांले केबो गेट नि बायरे ऊपर से बुंबाय को हा बैक तुये आंखे साहा बाबा रेखो नो नो आं गार्जन सारा हुई मैया अब तो गार्जन सारा क्या ब थांया अब नियम फनो प्रोय गार्जन फाइखेले नो नो हुई नाय सालबसु रंग नो थाना नि बगे आपने साइटो ओ बो 2-3 दिन हा ब देखेबो
গার্জেন লোক আপনি ক্রমহা তারপরে গার্জেন লোকটা মানুষ গার্জেন রাवके बो सावो तिनि लास्ट जे सामके बो रां पैसा क्रय तो हा फाइमेया आंखे साहा जदि से गारि भारा क्रय मुखे आं फुनो रिपिस जानो तो फाइदे बोले न थाम छु हा 2 दिन सुपुनो तिनो ये न बोनो तिनो गादि सा बो जे तिनि नगद थानानि अंकफोर कयता लोकता ना चाइता नि परं আপনি ইয়াগুলোকে আপনি बुंबाय कोना के बा आं फेररिते बिहाना আপনি পরে কয় ঘন্টানি পরে অত এক ঘন্টা आखे बके ट्रेके बो जां जनि जां ट्राइ रखे बो फुटबल थंथाम पाहा जे थने थमा जां के बो पोस्ट कान गतना तो ये दरकार से भयो रहो अब ट्राइ नि स्टेटमेंट ला भयो आंखे ब्राउनो शेयर खेमा तो ब्राउनो तुइ ये के हा कि मुरि ये ब्राउनो साइजो खेमा तो आबन परके से टिफिन चालाय रनो रैसिले हाला टिफिन चामान गतना अप्रम खाना के टिफिन चाबो के बो आरो के मालाया हा मालाया के से मा हाता के जोका लक खेत युंसा के बा आपन से রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনি এলাকায় বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আমরা এখানে জায়গা হইব নি জায়গাটা কিছু এদিকে যাও তাহলে আমি ওইখানে জায়গা স্যার একটু ঘরের ভিতরে ঢুকে হ্যাঁ একটু ধরে রাখো ওই গাড়িতে উঠে সাবিরা দিয়ে এবার মানতে রে সেটাকে বেশ করে নিল চলো বলে দুইটা জিনিসের উপরে মানুষের ফোকাস অনেকদিন পরে একটা বড় হাত লাগছে স্যারের নেতৃত্বে আমরা দিনরাত কুয়া শহরকে কীভাবে ড্রাগস মুক্ত করা যায় সে দিশাতে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেভেলপার আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস মজুত রাখা আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এসডিপিও স্যার, ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করি। সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি।
সে হিরোইনগুলি আমাদের যে এনডিপিএসের আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই যে যার প্রদর্শনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্য, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্য, আমরা ওনাকেও অ্যারেস্ট করি। এখানে মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কীরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই, এটা আমরা চাই খোয়াই শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের এসপি স্যার বা আমাদের যে অথরিটি যা নির্দেশ যেটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিককে বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগস বিক্রি করছে বা ড্রাগস খাচ্ছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব। শাসক দলের বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার 3 দল থেকে আজ যোগদান করেন কংগ্রেসে। আপনারা জানেন যে সারা পাহাড় জুড়ে আজকে একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক দলের উপর ভরসা হারিয়ে বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার যে জোট, এই জোটের প্রতি অনাস্থা এনে পাহাড়ে আজকে বিরাট পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিকল্প রূপে কংগ্রেসকে গ্রহণ করছে। কংগ্রেস দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য আমাদের আদিবাসী নেতৃত্বরা যেমন সারা পাহাড় চষে বেড়াচ্ছে, পাহাড়ের মানুষের বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা শুধু বৃদ্ধি পাচ্ছে না, কংগ্রেসের প্রতি আস্থা রেখে মানুষ কংগ্রেস দলে যোগদান করছে। আমরা শক্তিশালী কংগ্রেস আদিবাসী সংগঠনকে আগামী দিন এই যে আমাদের উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আমরা সেটাকে আমাদের নির্বাচনী প্রচারের কাজে আমরা লাগাতে চাই এবং আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিরোধী দলের প্রকৃত ভূমিকা আমরা আদিবাসী এলাকা সহ সারা রাজ্যে এটাকে আমরা দায়িত্ব সহকারে পালন করতে সচেষ্ট। আজকে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে পম্পিনগর বিধানসভা কেন্দ্রের 3 জন যারা বিভিন্ন দলের নেতৃত্বে ছিলেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির 2013 সালের প্রতিদ্বন্দ্বী এবং
বিভিন্ন সময়ে যার নেতৃত্বে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এই ভারতীয় জনতা পার্টির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে সহযোগিতা করে এসছেন। অত্যন্ত দুঃসময়ের বিজেপি দলের আদিবাসী নেতা শ্রী সুবল দেববর্মা, উনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে পম্পিনগরে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি প্রচেষ্টা নেবেন। আমাদের পম্পিনগরের ব্লক সভাপতি পিন্টু দেববর্মা, আমাদের আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, আজকে তাদের হাত ধরে আজকে এখানে এই যোগদান আমরা সম্পন্ন করতে যাচ্ছি। শ্রী পবিত্র মোহন জামাতিয়া, যিনি 2016 সালে অমরপুর বিধানসভার উপনির্বাচনে আইপিএফটি দলের উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আইপিএফটি দলের প্রার্থী রূপে উনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেও অমরপুর এবং পম্পি সহ করবুক এই 3টি বিধানসভা জুড়েই আইপিএফটির একজন নেতা রূপে উনি সেখানে ওনার ভূমিকা পালন করে গেছেন। আজকে ওনার সাথে আরও পঞ্চসাধন জামাতিয়া, যিনি ত্রিপুরা মথার একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী, আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন এবং এই 3 জন নেতৃত্বের সাথে আরও প্রায় এই অমরপুরে 200-র উপরে ভোটাররা তারা যুক্ত আছেন এবং তাদের নেতৃত্বে কংগ্রেস দল পম্পিনগরে তারা আগামী দিন শক্তিশালী হবে। আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি রূপে তাদের দলে স্বাগত জানাচ্ছি। আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে তাদের আগামী দিন দলে যোগদান করার পরিপ্রেক্ষিতে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে সেখানে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত করার জন্য আমি আদিবাসী নেতৃত্ব 3 জন নেতৃত্ব তারা পম্পিনগর থেকে এখানে এসেছেন। আমাদের ব্লক সভাপতি এবং আদিবাসী কংগ্রেসের সভাপতি তাদের নেতৃত্বে আগামী দিন এদের সঙ্গে যারা পম্পিনগরে কাজ করছেন প্রায় 2 শতাধিক কর্মী তারা যোগদান করে। 7 দিনের শিশুর বিশাল আকৃতির টিউমারের অপারেশনে সফল টিএমসি হাসপাতাল। আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। তো এখানে আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল 27 জুন। তো ও যখন এসেছিলো আমাদের এখানে আমাদের হাসপাতাল, তখন আমি দেখলাম এটা একটা কেস অফ স্যাক্রোকক্সিয়াল টেরাটোমা, মানে এটা একটা টিউমার বাচ্চাদের যেটা হয় জন্মগতভাবে। তো এটা বিশাল আকারের ছিল, 10 to 15, মানে মোটামুটি অনেক বিশাল বড়। ওর পায়খানাটা যেটা আছে ওটাকে ঘিরে ছিল এটা টিউমারটা। এবং টিউমারটা যদি তৎক্ষণাৎ যদি অপারেশন ইমার্জেন্সি করে যদি অপারেশন না করা হতো তাহলে এই টিউমারটা ভিতরে ছড়িয়ে যায়, মানে পেলভিসে, তারপরে মলদ্বার, মূত্রদ্বার সব কিছু ছড়িয়ে যায়, ইভেন কি এরকম লিভারও ছড়িয়ে যায়। তো এইসব এত ক্রিটিক্যাল একটা বড় একটা টিউমার আমরা ডায়াগনোস করে উইদিন 4 days এখানে আসার আই থিঙ্ক 4 দিনের মধ্যেই আমরা বাচ্চাকে অপারেশন করলাম। অপারেশনটা খুবই জটিল ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু অ্যানাস্থেশিয়া টিম আর এসএনসিইউ টিম। অ্যানাস্থেশিয়ারা খুবই একটা খুব বিশাল বড় রোল, কারণ এখানে বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয়। তো ওদের সাহায্য ছাড়া এই অপারেশন করা টোটালি ইম্পসিবল। আর টিউমারটার ওয়েট ছিল মোটামুটি 500 গ্রাম। একটা বাচ্চার ওজন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 কেজি। 3 কেজি বাচ্চার শরীরে
ওর মাথার থেকেও বড় ছিল টিউমারটা, নিচে যেটা হয়েছিল ওটাকে আমরা বলি স্যাক্রোকক্সিজিয়াল টিউমার। তো ওটা 500 গ্রামের একটা টিউমার, 7 days অফ এজ, বাচ্চার বয়স ছিল তখন 7 দিন যখন আমি অপারেশন করেছিলাম। তো এই অবস্থায় এত বড় একটা টিউমার টিএমসি হাসপাতালে সাকসেসফুলি হওয়াটা, এটা একটা রিয়েলি খুব বড় একটা অ্যাচিভমেন্ট, শুধু আমার জন্য নয়, পেডিয়াট্রিক সার্জারি টিম নয় শুধু, এটার জন্য পুরোপুরি ফুল ক্রেডিট টু অ্যানাস্থেশিয়া, এসএনসিউ যারা আছে, এসএনসিউ সিস্টাররা যারা আছে, ওরাও খুব ইয়ে করছে, পরিশ্রম করে ওদেরকে বাচ্চাকে কেমলা করছে, যেটাই যখন যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওরা সেটা করছে। অ্যানাস্থেশিয়া আমি বারবার বলবো খুবই ভালো, দে ডিড এ ভেরি গুড জব। এই বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয়, তো এটা খুবই রিস্কি অপারেশন। আমি মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে এটা এখন যদি না করা হয় তাহলে বাচ্চার জীবন সুস্থ হবে না, উল্টো ডিটোরেশন মানে আরও খারাপ হয়ে যায় বাচ্চা। তো মা বাবা আমার উপরে বিশ্বাস রেখেছে, এখন ঠাকুরের কৃপায় আমরা সবাই মিলে বাচ্চাটাকে এখন সুস্থ করতে পেরেছি। বাচ্চাটাকে এখন আমরা একদিন বা দুদিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। এখন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, স্বাভাবিক জায়গা দিয়ে পায়খানা করছে, ঠিক আছে, এখন বাচ্চার কোনো অসুবিধা নেই। 2-3 দিনের মধ্যে আমরা ছুটি দিয়ে দেবো। আমি এটা এখানে এই নিউজটা বা এই যে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমাটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার এই 7 days অফ লাইফে এত হিউজ একটা টিউমার এখন পর্যন্ত আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম। স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা এখানে টিএমসিতে অনেকবারই হয়েছে, কিন্তু এত বড় আকারের টিউমার এখন পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মোটামুটি 500 গ্রামের মতন, 500 থেকেও বেশি হবে, এক্সাক্ট ভ্যালুটা হয়নি, বাট নিয়ার অ্যাবাউট 500 গ্রাম টিউমারটা এটা ফার্স্ট টাইম এখানে হয়েছে, সাকসেসফুলি হয়েছে। অ্যান্ড দ্য মেইন স্পেশালিটি ইজ এই অপারেশনটা করা হয়েছিল 1 জুলাই, দ্যাট ইজ ডক্টরস ডে। সো ডক্টরস ডেতে একটা ভালো অপারেশন উইথ এ গুড আউটকাম ইজ রিয়েলি এ ব্লেসিং ফর অল অফ আস। আমার নাম হচ্ছে উদয় মিয়া, বাচ্চার বাড়ি রানিউর জেরানাইটি। আমার বাচ্চার মানে ডেলিভারি হওয়ার আগে আমরা আইজিএম আনছিলাম, আইজিএম আনছি পরে আইজিএম 21 তারিখ সকালে আনছিলাম, 22 তারিখ সকালে 7:30টার দিকে ডেলিভারি হয়েছে বাচ্চার। এসে পরে সেই জায়গা থেকে সার লগের কথা আর জিবি পাঠাইছে, সেই জায়গা থেকে কথা হয়েছিল, জিবি রেফার করে দিচ্ছে। জিবি ঠিক করেছিল, জিবিতে আমরা 4 দিন আসছিলাম। তারপরে এখানে বসে কোনো চিকিৎসা হইতো না, জিবি মানে জিবি এই চিকিৎসাটা নাই, টিউমার চিকিৎসাটা। তারপর জিবির থেকে সার লগের কথা গিয়ে আপাইনা পাঠাইছি আমরা, আপাইনা আসলে আমরা বাচ্চা চিকিৎসা ভালো পাইছি। এমনকি স্যার আমরা বাচ্চাটার বাঁচাইছে, মানে স্যার এখন আমরা বাচ্চারা আজকে বাচ্চা রয়েছে, স্যার আমরা বাঁচানো, আমরা বাচ্চারা বাঁচানোর ক্ষমতা আমরা নেই। স্যার আমরা মানে অনেক ধন্যবাদ স্যারের কাছে, বাচ্চাটা বাঁচাইছে, অবশ্যই সুস্থভাবে হয়েছে। আমার বাচ্চা সুস্থ আছে, ওখানে মানে কোনো অসুবিধা নেই। আমার বাচ্চা কি হয়েছিল? বাচ্চার টিউমার হয়েছিল এটার পিছনের সাইডে তলের দিকে এসব ইয়াটা টিউমারটা। তো স্যার দেখে স্যারের কাছে কোনো ডর ভয়ের কোনো ইয়া নাই, বাচ্চা সুস্থ হইব। আমি আসি, স্যার আমার এদের ভরসা দিছে, আমরা আসি, কোনো ডর ভয়ের ইয়া নাই, তোমরা থাকো, চিকিৎসা ভালো হইব, সব কিছু ঠিক হয়ে যাবো। আর এখন সব কিছু ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে, সব মাটা সব ঠিক আছে। মার নাম কি? মার নাম হেনা বেগম। এখনকার মতো সংবাদে এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। मेरा एरिया में भी थोड़ा दीजिए ना। आपने बोल दिए चले रात को और मैं नहीं आया, कितने बजे आए थे? मैं 11:30 बजे निकल रहा आपने बोल दिए चले रात को और मैं नहीं आया, कितने बजे आए थे? मैं 11:30 बजे निकल रहा महाराज को सभी समय बर्थडे में मिलता हूँ। इस बार पहली बार बर्थडे के दिन में त्रिपुरा आने के बाद भी महाराज पूरा व्यस्त था। फ़ोन तो किया था, सुबह मैंने फ़ोन कर दिया था महाराज को, विश किया था। मैं मिलता हूँ महाराज से। आज जैसे हम मिले हैं कार्यक्रम में, वहाँ इस्कॉन के वहाँ मिले हैं, किंतु जो मेरा वो बनता है कि महाराज के पास आओ। और जन्मदिन की बात बड़ी नहीं है, बात वही है जिस जन्म महाराज ने जन्म लिया है, और वो दिन को मैं स्मरण करना चाहता हूँ। और महाराज का जीवन बहुत अच्छा हो, सुंदर हो, और त्रिपुरा के हित में जो काम हम लोग मिल के काम करना शुरू किए हैं माननीय मोदी जी के नेतृत्व में, वो बहुत अच्छा से चले, आगे बढ़े, और उसी दिशा में
मेरा पूरा विश्वास है त्रिपुरा श्री माँ के आशीर्वाद से और त्रिपुरा की जनता के आशीर्वाद से महाराज का स्वास्थ्य भी अच्छा रहेगा और साथ साथ त्रिपुरा का भविष्य भी अच्छा होगा। से है क्या है? देखो, महाराज को सभी समय बर्थडे में मिलता हूँ। इस बार पहली बार बर्थडे के दिन में त्रिपुरा आने के बाद जो महाराज पूरा व्यस्त था, फ़ोन तो किया था, सुबह मैंने फ़ोन कर दिया था, महाराज को विश किया था वीकेंड मैं मिलता हूँ महाराज से। आज ऐसे हम मिले हैं कार्यक्रम में, वहाँ इस्कॉन के वहाँ मिले हैं, किंतु जो मेरा वो बनता है कि महाराज के पास आओ और जन्मदिन की बात बड़ी नहीं है, बात वही है जिस दिन महाराज ने जन्म लिया है और वो दिन को मैं स्मरण करना चाहता हूँ और महाराज का जीवन बहुत अच्छा हो, सुंदर हो और त्रिपुरा के हित में जो काम हम लोग मिल के काम करना शुरू किए हैं माननीय मोदी जी के नेतृत्व में, वो बहुत अच्छा से चले, आगे बढ़े और उसी दिशा में मेरा पूरा विश्वास है त्रिपुरा श्री माँ के आशीर्वाद से और त्रिपुरा की जनता के आशीर्वाद से महाराज का स्वास्थ्य भी अच्छा रहेगा और साथ साथ त्रिपुरा का भविष्य भी अच्छा होगा। देखिए, ऐसा नहीं सब कुछ आपको बता के क्या करना। भारत में जो इलीगल तरीके से रोहिंग्यास और ये सब आते हैं, इनको किसी भी हालत में भारत में स्थान नहीं है। ये हमारे गृहमंत्री जी ने क्लियर बता दिया जो इनका स्थान यहाँ नहीं है। भाई, इनके लिए ऑलरेडी उन लोगों ने पाकिस्तान बना लिया ना, तो अब वो इस देश में अवैध तरीके से आएंगे और हमारा यही जो साधन, हमारे जो व्यवस्था उसको खराब करेंगे, तो कैसे मान सकते हैं? देखो, हम लोग 370 धारा विलुप्त कर सकते हैं, आर्टिकल 335 हो सकता है, राम मंदिर बना सकते हैं। ये भी माननीय नरेंद्र भाई मोदी के नेतृत्व में अमित शाह जैसा गृहमंत्री हमारे पास है, तो वो ज़रूर अमित भाई ने बोला है जो इस किसी तरीके से हमारे यहाँ इस तरीके के लोगों को कोई स्थान नहीं है। तो हम लोग इसको किसी भी हालत में, ये जो रोहिंग्यास है इलीगल तरीके से हमारे यहाँ घुसने की कोशिश ना घुसे भी, बहुत सारे लोग आपने देखा अरेस्ट भी हुआ, राजस्थान में अरेस्ट हो रहा है, वहाँ अरेस्ट हो रहा है, वहाँ जाके बोलता मैं वो इधर से आया हूँ, उधर से आया हूँ, ये सब बोल के हमारे देश के साधन को ख़त्म करता है। तो स्वाभाविक तौर पर कोई भी देश इसको नहीं मान सकता है। इस तरीके से हम अवैध इस तरीके की अनुप्रवेश हम नहीं चाहते और होने भी नहीं देंगे हम। थैंक यू। अभी या ठीक है, क्या बोलना चाहें? नहीं, हर साल ये पहली बार नहीं है, हम लोग पहले भी बहुत बार मिले हैं और मेरे जन्मदिन में ये हमेशा मुझे याद करते हैं। मैं भी इनके जन्मदिन में इनसे मिलते रहता हूँ। एक पर्सनल रिलेशनशिप होता है जो हमें पब्लिक लाइफ में और एक पर्सनल रिलेशनशिप भी रहता है, तो इसके लिए मैं बहुत शुक्रगुजार हूँ। आज आए हैं, मुझे विश किया, कल भी मुझे फ़ोन किया था उन्होंने मेरे जन्मदिन में, और इसी के लिए हम मिले हैं। और पॉलिटिकल कुछ आप पॉलिटिक्स ढूंढते हैं, मैं जानता हूँ। आप आज मैं जानता हूँ कि कुछ स्टेटमेंट्स निकले हैं आज, जिसके लिए आप लोग पॉलिटिकल, लेकिन मैंने पहले भी स्टेटमेंट दे दिया है कि मैंने मुख्यमंत्री जी से बात किया है, मानिक शाह जी, प्रोफेसर मानिक शाह जी, एंड मैं आशा करता हूँ कि जो विश्वास से हमें होम मिनिस्टर अमित शाह जी ने आश्वासन दिया था कि त्रिपुरा और त्रिपुरा में रहने वाले हर व्यक्ति, तिपरासा हो और जो नॉन तिपरासा हो, उनका कल्याण वो चाहते हैं और वो अकॉर्ड ठीक से इम्प्लीमेंट करेंगे। क्योंकि डिलेज हुआ है, इसके लिए थोड़ा फ्रस्ट्रेशन ग्राउंड में है, लेकिन मुझे लगता है कि अगर ये अकॉर्ड ठीक तरीके से इम्प्लीमेंट हो जाता है तो आपको कहानी के लिए कोई मौका भी नहीं मिलेगा। तो मैं आशा करता हूँ, उन्होंने भी बोला है कि वो अपने लेवल में बात करेंगे। हमारे एमपी साहब तो पॉजिटिव है ही। हमने ब्रू अकॉर्ड एक संग काम किया था, ब्रू अकॉर्ड में हमने एक संग काम करके 19 साल 20 साल में जो हमारे ब्रू थे इतने ख़राब कंडीशन में, हम दोनों ने ही काम करके इसको लागू किया। अमित शाह जी उस समय भी होम मिनिस्टर थे, तो मुझे आशा है कि ये हो जाएगा। और जो स्टेटमेंट आज दिया गया है, मैंने एमएलए से भी बात किया है, उन्होंने अपना जो इंटरनल फ्रस्ट्रेशन है वो निकाला है। मैं समझ सकता हूँ उनका फ्रस्ट्रेशन, लेकिन मुझे आशा है, अभी भी आशा है कि सब चीज़ ठीक हो जाएगा
और इसके लिए हम दिल्ली जाकर बात करेंगे, सीएम भी अपने लेवल में बात करेंगे, एमपी भी अपने लेवल में बात करेंगे, और त्रिपुरा का भला होना चाहिए, अपना ट्राइबल्स का भला होना चाहिए, और त्रिपुरा अकॉर्ड को भी इम्प्लीमेंट होना चाहिए। बस मैं वही उसी का आशा कर रहा हूँ। तो एक जब भी होगा आपको मालूम पड़ जाएगा, लेकिन अभी तो हम लोग दोस्त मिले हैं, मित्र मिले हैं, जन्मदिन में मिले हैं भाई। पॉलिटिक्स के लिए भी तो एक होम मिनिस्टर से कोई होम मिनिस्टर मिलेंगे हमसे, एमपी मेरी बहन से भी उनका बात हुआ है, और मुझे लगता है कि रंजीत ने भी वही बात बोला है कि होम मिनिस्टर समय दे रहे हैं। आपको समझना पड़ेगा कि एक बड़ा प्रक्रिया है, और जब भी वो समय देंगे, शायद पार्लियामेंट के टाइम दे, तो हम जाएंगे, हम बात करेंगे, और मुझे लगता है कि जो उन्होंने कमिटमेंट दिया है वो कमिटमेंट वो पूरा करेंगे। और जो फ्रस्ट्रेशन है वो लार्जली है क्योंकि बांग्लादेश से जो इलीगल लोग आ रहे हैं उसको अगर रोकना है तो गवर्नमेंट ऑफ इंडिया और स्टेट गवर्नमेंट को एक संग काम करना पड़ेगा, और हमें ये वोट बैंक की राजनीति को बंद करना पड़ेगा। और ये वोट बैंक की राजनीति को बंद करने के लिए हमने अपना आवाज़ उठाया है, रंजीत ने भी अपना आवाज़ उठाया है, मैं भी उनके पक्ष में हूँ। जब इलीगली लोग आते हैं तो प्रेशर हमारे देश में पड़ता है, हमारे क्षेत्र में पड़ता है, हमारे राज्य में पड़ता है। तो इलीगल माइग्रेंट इज एन इशू, और वी विल जॉइंटली टैकल इट बिकॉज वी डोंट वांट देम टू बिकम परमानेंट रेजिडेंट्स ऑफ इंडिया। सर उनको हर बार जन्मदिन मिलते, पहली बार में आया त्रिपुरा रहने के बाद मिल ली। उनको हर बार जन्मदिन मिलते, पहली बार में आया त्रिपुरा रहने के बाद मिल ली। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে,
রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই। ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে। 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2 বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি, আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো।
কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়।
আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 54তম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 ও 25 অনুষ্ঠিত হবে আগরতলা বাধারঘাট স্টেডিয়ামে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সম্মানিত সচিব বিস্তারিত আলোচনা করেছেন। আগামীকাল আমাদের এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে 3 দিনের জন্য। সকালবেলা টিম রিপোর্ট করবে শহীদ ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে। ঠিক 2:30 থেকে আমরা ইভেন্ট শুরু করে দেব, কারণ আমরা 3 দিনে আমাদের 120টা ইভেন্ট আমাদের সংগঠিত করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। তাই আমরা 2:30 থেকে ইভেন্টটা শুরু করব এবং বিকাল 5টা ওপেনিং প্রোগ্রাম হবে। পরের দিন সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলবে, মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে। 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে, তারপর আবার ইভেন্ট চলবে। তৃতীয় দিনও সেমভাবে চলবে, বিকালে ইভেন্ট শেষ হওয়ার পরে 5টায় ক্লোজিং সেরিমনি। অলরেডি আমরা যে ইভেন্টগুলি ডিস্ট্রিক্টগুলি ইউনিটগুলি এন্ট্রি পাঠিয়েছে, তাদের এন্ট্রি ওয়াইজ বিপ লিস্ট এবং ইভেন্ট ওয়াইজ বিপ লিস্ট, স্টার্ট লিস্ট, কম্পিটিশন শিডিউল সবগুলি ওদেরকে আমরা সার্কুলেট করে দিয়েছি, যাতে তাদের সুবিধা হয় যথাসময়ে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আমরা চেষ্টা করছি একদম ন্যাশনাল লেভেলে কম্পিটিশন যেভাবে হয়, আমরা সেই সিস্টেমটা আমাদের এবারে স্টেট পিটে আমরা চালু করতে যাচ্ছি। কল রুম থাকবে বাইরে, কল রুম থেকে কল রুমে যাদের ইভেন্ট আছে শিডিউল অনুযায়ী রিপোর্ট করবে। ওখান থেকে আমরা কল রুম থেকে অফিসিয়ালরা ওদেরকে যার যার ইভেন্টে নিয়ে আসবে এবং ইভেন্ট শেষ হওয়ার পরে তারা মাঠ থেকে বেরিয়ে যাবে। এইভাবে যেই শিডিউল আপনাদেরকেও আমরা দিয়ে দেব, শিডিউল টাইমিং, এই শিডিউল টাইমিং অনুযায়ী পুরোটা ইভেন্ট চলবে। আর আমরা চেষ্টা করছি যাতে ত্রিপুরা রাজ্যের যে অ্যাথলিটরা তারা ন্যাশনালে গেলে যে জিনিসটা হঠাৎ করে ফেস করে, যে কল রুম তারা জানে না কোথায় কল রুম, কোথায় রিপোর্ট করবে, পুরো ব্যাপারটা ন্যাশনাল সিস্টেমের ব্যাপারটা আমরা এখানে স্টেট মিটে আমরা কন্ডাক্ট করছি, যাতে ভবিষ্যতে এখানের বাচ্চারা বাইরে ন্যাশনাল মিটে গেলে তাদের যাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। স্পোর্টস পারসন আমরা ওপেনিং সেরেমনিতে কে গেস্ট থাকবেন বলে দিয়েছিলাম, এবারে আমরা ক্লোজিং সেরেমনিটা বলবো। তার আগে আমি আরেকবার বলছি, ওপেনিং সেরেমনিতে ইনোগ্রেটর এন্ড চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ, অনারেবল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। গেস্ট অফ অনার শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন শ্রী দীপক মজুমদার, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী বিনারানী সরকার, অনারেবল এমএলএ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রিসাইড ওভার দ্য প্রোগ্রাম প্রেসিডেন্ট শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার। এবং ক্লোজিং সেরেমনির যে পার্টটা, ওখানটায় আমরা দেখতে পাচ্ছি চিফ গেস্ট শ্রী ত্রিপুরায় অনারেবল মিনিস্টার ইয়ুথ অ্যাফেয়ার্স অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রয়েছেন গেস্ট অফ অনার
প্রদীপ কুমার চক্রবর্তী, IAS সেক্রেটারি ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, শ্রী সুকান্ত ঘোষ সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, রয়েছেন স্পেশাল গেস্ট শ্রী সত্যব্রত নাথ ডাইরেক্টর ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রয়েছেন শ্রী রতন সাহা চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, রয়েছেন পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার অলিম্পিয়ান and President Tripura Olympic Association. Preside over the program, Sushanta Chaudhary, Honorable Minister, আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ট্যুরিজম এক্সেট্রা ডিপার্টমেন্ট। এবং এখানটায় আরেকটা উল্লেখযোগ্য দিক, আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব, ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো ক্লোজিং সেরিমনিতে যেন উনি থাকেন। ধন্যবাদ সকলকে। আমি ওপেনিং এবং ক্লোজিংটা বলে দিচ্ছি। অনুপ্রবেশে রুখতে আজ ডেভিড মোরাসিং এর পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। বিষ্ণু তার লগে উদ্দেশ্য সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা, সেটা ৭৫ বছর ত্রিপুরার সমস্যা, এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয়, সেটা ভারতবর্ষের সমস্যা। কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয়, যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষেরই সমস্যা। ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশনের কারণে যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, এখানে যদি বেকার সমস্যা আরো বৃদ্ধি পায়, এখানের ইকোনমিক যদি আরো সমস্যা হয়, তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা। সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল, সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু 12 মাস হয়ে গেছে, এখনো হয় নাই। সেই কারণেই আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে, ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে, ছোট্ট কমিউনিটি বলে, কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা, এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয়, ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন, যে এই গেটওয়ে দিয়ে যারা ঢুকে, তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে। যেমন সাইফ আলী খানের ঘরে একজন ইলিগাল মাইগ্রেন্ট এই ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে ছুরিক আঘাত করলো। তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে, সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে। সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট। তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয়, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সেটা দেখা আমরা সবাইকে দেখতে হবে। আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই, সবল রাখতে চাই, তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে। এবং ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা, সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে। সুতরাং সেই জিনিসটা, সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে, দিল্লি ও দিমাগকে যদি একটু যদি পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান 2500 কিলোমিটারের যে পেদল অভিযান, সেটা কিছুটা হলেও ধন্য হবে। আমার ভারত মায়ের জন্য
আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো, সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। পূর্বে আপনাদের দলের যে প্রধান হ্যাঁ, মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে। মহারাজার সাথে আমি এখনই সাক্ষাৎ করেছি, মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে আমি এখানে যাচ্ছি। কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসাবে সেটা করছি না, আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য আমি পালন করতে আজকে যাচ্ছি। দিল্লিতে আমি যন্তর মন্তরে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে, সেটা আগামী দিনে আমি আপনাদের সবাইকে অবগত করিয়ে দেব। কতজন যাচ্ছে আপনার? না, সেটা এখন আমি ডিটেলস এখন দেব না, আগামী দিনে দেব। হ্যাঁ, আগামী দিনে দেব। থ্যাংক ইউ। কিলোমিটার অলমোস্ট আগরতলা নিশিমি দিল্লি। মহাত্মা গান্ধীজি 70 जना सागिरितै 100 बोसोर सिगां दान्दि अभियान खायका नमक आइनो सबायना बागै अ हिमानि बिसिंतै आं खाख्लायो तिप्रासारक थानसांनाय आर तिप्रासारक थानसांग मानि बिसिंतै सेंट्रल गभर्नमेंट बरक जे बरकनि जोंनाव गसेमानि सिनि डिमांड ग्रेटर तिप्रालेण्ड सिनि डिमांड इलिगेल माइग्रेंट्स रकनो डिटेक्ट डिपोर्ट डिटेन खायनानि किन्तु बरक जे गसेमानि तिप्रासा एकट 6 मास सिं खायनाय हिनै ताकबो खायाको 12 मास लायखाङै आज एबर गसेमान न बर पगजाङै तंखना बर मुइतो मायाङै तंखना हयतो जों 16 लाख तिप्रासा चिकनसा हिनै ओ पगजाङै तंमानि न मुइतो खैरना बागैनो तिनि आं अरनिसिमि दिल्ली जरा हिमैनाय मेमोरेंडम सबमिट खायनाय दै अ जागावो बेलाय खातंखा बबाग्रना आशीर्वाद नायफैका बबाग्राते तिप्रासारनि फुल सपोर्ट दङो। आं खाख्लायो समस्या शुधुमात्र त्रिपुरानिया अ समस्या पूरा नॉर्थ ईस्टनि अ समस्या पूरा हिंदुस्ताननि पूरा इंडियानि आबनि बागै आं इंडियानि पक्षेङै सामंखाय दंगायसि। इंडियाव जेसे इलिगेल माइग्रेंट बांनाय जेसे त्रिपुरानि बिसिंति इलिगेल माइग्रेंट हाबनाय आसोग इंडियाव बेगार बेरोजगार बांनाय समस्या बांनाय उग्रवादी आतंकवादी बांनाय तेसिनि तिप्रासारबो कमरनानि लामाव तेबो बसगाव थां सौबैनाय आबन बागै ते कैसा आं खबक जाओ सिनि तिप्रासा जरा गनां तंनाय रक जरा अफिसार तंनाय रक जरा सामंतां जानाय रक बा जरा कन्ट्राक्टर खायनाय रक जरा राजनीति खाय नेता खाय तंनाय रक न अमन कबक जाओ नरक जे जगह जे पोजिशन अपन सामंखाय तंदे सिनि दफा दिनि कमरक सिनि दफा जदि कमरै थांकांके नों जे आजे माने नों जे सम्पद न तुइ तंमाने नों जे बुसाबतै न भबिष्यत सुरक्षारना बागै नों वानसगै सामंखाय तंमाने नों तो हा मरगै तंलाक सिर जीवन आंबो हा मरगै तंलाक इनि सांग कथां सनि साब कथां तनके साइमेया सालसा जखन जों कमरि थांनाय जे बुसाबतैनो नों हामजागैनाय बिनि बागै नक तांगु राङा जेव अ बुसाबतै बो जागाव तंनाय इनि आमसे जरा जों थंजागै तो निजेनो हाव सनि खोना जों गरैमा परे बरखतेबो थंजानाय जरि जों तिनि जरि वान सगै जरि जों जत पालखे बासाय हांगाके आर सिनि एकटन उद्देश्य तनन नागो स्ट्रगल फॉर एक्जिस्ट के कथां तनके दुनियाव स्ट्रगल खायमा थांनाय मायासाक जरातै जे सब सिस्टम तैफा नंथों जे सब तारिका तैफा नंथों सिनि मान थाइनो माना बागै जों चेष्टा चालगै मा थांनाय गावमनि बिसिंतैनो अ चिकनसा चेष्टा ताबो आं खायनानै थाङै दङो 72 बोसोर तिप्रासा तुजाक माने न नाय नेखाके अब चिकनसा सिकायसा अब सामुं हायक्लाय दंगायसि तेलेंगाना माना बागै अनेक बरक बसागो देरसिन लुइबो थैखायसि अनेक शिक्षित स्टुडेन्ट रक उस्मानिया यूनिवर्सिटी आमने बागाबो चिकनसा मानै खुसायसि गो चिकनसा मानै न ओ मानैनि बिसिंतै जदा सामं तांमोन बिसिं जदि कापानो जदि गभर्नमेंट जदि कुंजु काय थाके किच्छापानो जदि मारिबा थाके किच्छापा जदि तिप्रासार थानसां गांके अमो आं किसापानो दफानि सामो चुखा जिनि फ्यूचरनि सामो चुखानि थाखाय निनि आंदोलन तो जुदा बुनिसै जुदा एग्रीमेंट खायगा सिनि हकां तिनै र बरक फाइजा आरो गुदि तो खांकाबा तिप्रासार नाय सिखबसा कमिटन तिप्रासार हामख्रायनाय आमने बागै आं सामानि कब गांके आं हिम कांके जतन मा हिमनाय आं हिम कांके आं के जत खायसिगा कब सायैसि तामखेबा जानि जे पोजिशन दङ जानि जे चुक माने जरा जतन जानि जा एंगेल तै जों दफानि यक सामानि फाइसिंगन दर सुबानान फाइसिंगन जों आबनि बखागन जों सामुमा थांनाया बसानिके रिक्वेस्ट आब मेसेज जों जे कथार थाइनि हात कुमानि आबो दिन क्लांनाय जाबाय ताम ताम खायजा आबो हंगांके तो आरनिव दिल्ली हा कतर जों आबो जे तुनजानाय जागाव उलनरक नुगान हइसि जत ताबो ब्रीफिं रिलियस जरफायके मेमोरेंडम हामबाय थैंक यू। আগরতলা
ইস্কনে রথ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি, নাল্লু সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন। नमस्ते रेवती कांत नमस्ते धरणीधर प्रलंबरे नमस्ते सूत्राहिमां कृष्ण पूर्वज जय देवी भक्तिदायी घोषित परमेश्वरी जय देवी शुभद्वातां सर्वेषां भद्रदायिनी नमस्ते रेवती कांत परमां पदा सर्व सर्व कार्दशो माधवम आस्ते 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 धरो आस्ते 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 যে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজশ্রয় বিধি আমাদের हरे कृष्णा 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 हरे 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 राम MP and former CM of Tripura as guest of honor. সবাইকে বলবো জোরে হাততালির মাধ্যমে সবাইকে স্বাগত জানাতে শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়, Honorable State General Secretary. Now I request everybody to stand up for the national anthem. আমি এখন Bhagwat Swami Maharaj, Regional Secretary and Director, Sankirtana Division, ISKCON Mayapur. আজকে ফেরারতের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মহামহিম রাজ্যপাল আদরণীয় শ্রী ইন্দ্রসেনা রেড্ডিজি, মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য মহারাজ, আজকেই এয়ারপোর্টে আমার মিটিং ছিল। তো মিটিংয়ে বলছিল এয়ারপোর্টের বাউন্ডারির পরে যে রোড, সেই রোডগুলো কমপ্লিট না, কারণ 40% এখানে আছে, বাকিটা বাংলাদেশ বর্ডারে লেগে যায়। তার জন্য রাস্তা করা যায় না, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেফটি রিজন থেকে ওখানে করা সম্ভব নয়। আমি হঠাৎ করে বললাম এই তাহলে এয়ারপোর্টটা এমন জায়গায় বানানো গেল। তারপর আমার খেয়াল পড়লো যে এই এয়ারপোর্ট তার ত্রিপুরা সরকার বানায়নি, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বানিয়েছে। তখন সীমানা ছিল কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ছিল, তো তার যে নির্ণয় মহারাজ সঠিকই করেছিল। আজকে ব্রিটিশ যাওয়ার সময় সেটাকে ডিভাইড করে দিয়েছে, পাকিস্তান বানিয়ে, পরবর্তী সময় বাংলাদেশ। আজকে তো কোন দেশে আছে এরা নিজেরাই জানে না। মহারাজ যেটা বলবে মহারাজ আমি আপনার সঙ্গে আছি, ইনপুট सिखाएंगे, चिंता मत करो। हम भी ऐसे ही है, हम सीधा बोलते हैं, कुछ नहीं है। पूरा पहला देश, उसके बाद बाकी सब है। তো সেখানে করা যাচ্ছিল না।
আজকে মহারাজ আপনাদের সামনে সেই বিষয়টা উঠিয়েছে। ত্রিপুরায় ছোট ত্রিপুরা ছিল না, চিটাগাঙ্গ ত্রিপুরাতে ছিল। তার জন্য মহারানী বিভূদেবী যখনই, মহারানীকে আমিও মা বলে সম্মান করি, আদর করি, ওনার আশীর্বাদ পাই। যেখানেই মহারানীজি যখন বলবে, আমি দেখেছি 3-3 মঞ্চের মধ্যে ওনার মনের মধ্যে সেটা চলেছে, আরে আমি 42,000 টাকা দিয়ে আমার পূর্বজনেরা সব নিয়েছে, এখন সব পাকিস্তানে চলে গেছে, এখন সেখানে অন্য রাষ্ট্র হয়ে যাবে, কেন হবে ওনার মধ্যে? কেন এখনো সেই দুঃখ দর্দ ওনার মধ্যে রয়েছে। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে পাপিয়া দত্ত মহোদয়া, পাপিয়া দেখতে ছোট কিন্তু বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের জেলা সভাধিপতি গোবিন্দদাস মহারাজজি, সবাই চেনেন, সবাই ওনার জন্য আমরা সবাই এসেছি। ডক্টর দিলীপ দাস আমাদের প্রাক্তন এমএলএ, এখানে বড় মাত্রা উপস্থিত ইসকনের ভক্তজনেরা, মিডিয়ার বন্ধুরা, প্রশ্ন তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। মহারাজ যে বিষয়টা বলছিলেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে ইসকনের উপর অত্যাচার, মহারাজকে জেলে পুরে দেওয়া, ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সর্বশান্ত করে দেওয়া, সে ইজ্জত হোক, সে তার প্রপার্টি হোক, মানবিক দিক হোক। প্রশ্ন, এই রাজ্যের মধ্যে যারা 35 বছর শাসন করেছিল, এই মোমবাতির দল কোথায় এখন? এই মোমবাতির দল তো দিনের বেলা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত মহারাজ, এখন এরা মোমবাতি নিয়ে কেন বাংলাদেশে যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? প্রতিদিন বলাৎকার হচ্ছে ছোট ছোট মেয়ে, হিন্দু মেয়েদেরকে, কেন এরা তাদের মুখ দিয়ে কথা বলে না? কোথায় তাদের হিউম্যান রাইটস কমিশন? কোথায় রাষ্ট্রসংঘ ইউএন? কোথায় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পার্টি? এদের একজনের ঠোঁট পর্যন্ত নড়ে না মহারাজ। মনে রাখবেন, ভারত ততক্ষণই সুরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত ভারতের মধ্যে হিন্দুরা সংখ্যাগুরু আছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন বেরিয়ে গেল, দুদিকে 27% হিন্দু ছিল, আজকে সেখানে 5% পর্যন্ত নেই। কোথায় গেল? ভারতবর্ষ তো যতগুলো, যখন ভারত স্বাধীন হয়েছে ততটা সংখ্যালঘু ছিল, এর 10 গুণা হয়ে গেছে। ভারতবর্ষে তো তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হয়, তারপরও ধুপাতি লাগিয়ে বেরোবে যে ভারতবর্ষের মধ্যে যোগী এটা করছে, ও এটা করছে, বিজেপি এটা করছে। তাহলে সংখ্যা কমলে না কেন? তাহলে তাদের আর্থিক স্রোত বাড়লো কিভাবে ভারতে? আর ওবিসি সাহেব তো পাকিস্তানের সঙ্গে যখন সিন্ধু হচ্ছিল তখন উনি ডিক্লেয়ার দিয়ে ওবিসি বলেছেন, আপনি জানেন ওবিসি কো মামুইন ওবিসি তো বলেছে, সেখানে মুসলিম পার্টি করে ও বলেছে যে আমরা পাকিস্তান আর অন্য মুসলিম কান্ট্রির চাইতে ভারতবর্ষের মধ্যে ভালো আছি, এর চাইতে বেটার লাইফ আমরা লিড করি ভারতবর্ষের মধ্যে। তারপরে ভারতকে জবাব দিতে হবে। তারপরে মোদীকে পার্লামেন্টে রাহুল গান্ধীর সামনে জবাব দিতে হবে। কিসের জবাব দেবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র ভাই জবাব দিতে জানে। নরেন্দ্র ভাই পাকিস্তানকে 100 কিলোমিটার ঢুকে মিসাইল মেরে জবাব দিয়ে এসছে। বাকি বাংলাদেশে বাড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী মাঝখানে একটা পার্মানেন্ট কোন সলিউশন নেই। কেয়ারটেকার একটাকে বসিয়েছে, এত লম্পঝম্প। এদেরকে থামাতে তো ভারতের 1 সেকেন্ড সময় লাগে না, মিনিট তো দূরের কথা। ভারতবর্ষের স্বভাব, ভারতবর্ষের উপরে যখন কেউ না আক্রমণ করে ততক্ষণ পর্যন্ত ভারত আক্রমণ করে না। কিন্তু তার জন্য ভারতের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থার উপর যদি কোনো দেশে আক্রমণ হয় তো ভারতবর্ষ তাকেও ছাড়ে না। Honorable member, PT, AADC and Supremo Tripura Motha Party, guest of honor,
श्रीमती पापिया दत्ता, ऑनरेबल स्टेट जनरल। मैं ज्यादा समय नहीं लूंगा। आज से 1 महीने पहले मुझे महाराज ने निमंत्रण किया था यहाँ में आने के लिए, और मैं जानता हूँ कि मेरा जन्मदिन भी 4 तारीख को था और 5 तारीख को यहाँ में कार्यक्रम था। तो मुझे लगा कि अगर जन्मदिन के बाद इस्कॉन के प्रोग्राम में मैं आऊंगा तो ऊपर ईश्वर भी है, उनका आशीर्वाद भी रहेगा। मैं इस्कॉन जो संस्था है ये सिर्फ अगरतला में नहीं है, ये यूरोप में भी है, इंग्लैंड में भी है, साउथ अमेरिका में भी है, मिडिल ईस्ट में भी है, अफ्रीका में भी है। और जो कंट्रीब्यूशन इस्कॉन का है ये हिंदुस्तान के लोग कम जानते हैं, बाहर के लोग ज्यादा जानते हैं। और जहां भी इस्कॉन का प्रोग्राम हो, जहां भी मुझे कहीं में भी एकता दिखाना हो, मैं हमेशा इस्कॉन के संग जुड़ा रहता हूं। आप लोग क्लैप करेंगे, क्लैप का दरकार नहीं है। मैं एक बात आपको कहना चाहता हूं। आज जो बांग्लादेश में हमारे माइनॉरिटीज, हिंदू हो, बुद्धिस्ट हो, क्रिश्चियंस हो, उनके ऊपर जितना अत्याचार हो रहा है, मैंने ऐसा कभी नहीं देखा। और सबसे ज्यादा टारगेटिंग हमारे इस्कॉन को किया जाए, क्योंकि जिस बांग्लादेश ने अपना ही बंगबंधु को सम्मान नहीं दिया, वो हमारे लोगों को सम्मान, हमारे धर्म को सम्मान नहीं दिया। हमारे मध्य में गवर्नर साहब है, मेरा तो दिल कहता है कि जिस देश ने हमारा धर्म को, हमारा परंपरा को, हमारा भूमि को इज्जत नहीं दिया, उस देश को हम ज्यादा इंपॉर्टेंस देते हैं। और समय आएगा, कुमिल्ला भी त्रिपुरा डिस्ट्रिक्ट बुलाया जाता था। कुमिल्ला वॉज ऑल्सो अ पार्ट ऑफ त्रिपुरा। चिटगोंग, ब्राह्मणबाड़ी, नोआखाली, ये सब हमारा जगह था। मेरा पर्सनल प्रॉपर्टी नहीं था, एक राज्य का एक सीमा था। और आज जो मैं देख रहा हूं, इसके लिए मुझे दुख लगता है कि हमारे बहुत लोग खुलेआम अपना जो माइनॉरिटीज बांग्लादेश में है, जो बुद्ध धर्मों को मानते हैं, जो हिंदू धर्म को मानते हैं, जो क्रिश्चियन धर्म को मानते हैं, आज उनको हम ओपनली सपोर्ट नहीं करते। मैं पहले से भी कह चुका हूं कि जो देश अपने ही बंगबंधु को सम्मान नहीं देगा, वो हिंदुस्तान को कभी भी अपना सम्मान, प्यार, सम्मान नहीं देगा। आप लोगों को मालूम नहीं होगा महाराज, मैं गया था 2023 में कुमिल्ला, उल्टा यात्रा होता है। मैंने कुमिल्ला में जाकर मंदिर में, जगन्नाथ मंदिर में मैंने पूजा की। मेरे आंखों के सामने 2 दिन बाद और एक त्योहार हो रहा था, और मैंने क्या देखा, जगन्नाथ बाड़ी मंदिर के सामने पिकअप ट्रक्स में त्रिपुरा से गोरू आ रहा है, क्योंकि 2 दिन बाद वहां में और एक त्योहार था और उनका बलि हो रहा था। अपने आंखों से देखा। कहां से आ रहा था? हमारे हिंदुस्तान से, त्रिपुरा के बॉर्डर से। तो अगर हम अपने ही देश में अपनी परंपरा को रक्षा नहीं कर सकते हैं, तो हम क्या भाषण देंगे कि बांग्लादेश को या पाकिस्तान को ऐसा होना चाहिए? राजनीति अलग है,
आपका इतिहास, आपका परंपरा, आपका कल्चर अलग है, लेकिन हमने हर चीज का सॉल्यूशन हमने सोचा है कि उसका सॉल्यूशन डेमोक्रेसी होता है। नहीं, कभी कभी अपना कल्चर, अपना इतिहास, अपना धर्म को भी बचाना चाहिए। महाराज, अगर आपने मुझे यहां में बुलाया और बोला कि मैं तिपरा मोथा का सुप्रीमो बन के आया हूं, गलत है। तिपरा मोथा तो बना है 5 साल पहले। मेरा सम्मान, महाराजा वीर विक्रम का सम्मान आपके साथ 100 साल पुराना है। आप 5 साल में क्यों जोड़ते हैं इसको? ये तो पुराना संबंध है। कुछ गलत बोल रहा हूं? नहीं। तो ये जो सीमा है, इसमें आप दीवार मत लाइए। ये पुराना संबंध है। आज जब मैं कुमिल्ला में जाके बोलता हूं कि यहां में महाराजा वीरचंद्र का लाइब्रेरी था, तोड़ दिया गया। क्यों? क्या किया था महाराजा वीरचंद्र लाइब्रेरी ने कुमिल्ला में? जला दिया गया। रविन्द्रनाथ टैगोर का घर, रविन्द्रनाथ टैगोर जिसने बांग्लादेश का राष्ट्रगान लिखा है, आज उसके घर को बर्बाद कर दिया गया। क्यों? क्या पाप है, क्या गुनाह है? तो हमको भी विचार करना चाहिए। कॉक्स बाजार, चिटगांव ज्यादा दूर नहीं। और मुझे तो लगता है कि जब भी हिंदुस्तान के खिलाफ कोई भी, अपने देश के खिलाफ कोई भी कुछ जहर बोले, तो हमें जवाब देना चाहिए। हम करते क्या है? माननीय गवर्नर साहब, आप तो कॉन्स्टिट्यूशनल पोस्ट में है, लेकिन मेरे पास थोड़ा सा फ्रीडम है बोलने के लिए, तो मैं अपना दिल का बात बोलता हूं। बहुत लोगों का दिल का बात भी है, लेकिन अनुमति नहीं है। मुझे अनुमति नहीं चाहिए, तो मैं बोलता हूं। हमारे लोगों को मारा जाता है, हमारा औरत का बलात्कार किया जाता है। बोलते हैं कि नॉर्थ ईस्ट चिकन नेक है, इसको हम लोग सराउंड कर लेंगे। रोज हिंदुस्तान के खिलाफ, भारत के खिलाफ जहर फैला जाया जाता है। और हम लोग क्या करते? हम लोग उनका सिंगर जो आया है, उनका फिल्म क्या, उसको बैन कर देंगे। हम लोग क्रिकेट नहीं खेलेंगे 3 महीने तक। हम लोग टिकटॉक को बैन कर देंगे। अरे, जब तक उनको दर्द नहीं होगा हिंदुस्तान के और हमारे माइनॉरिटीज को, हमारे मंदिर को जलाने से, हमारे बुद्ध मंदिर को जलाने से, हमारे गिरजा को जलाने, जब तक उनको चोट नहीं पहुंचेगा, वो आपको बाप नहीं बुलाएगा। लेकिन हम लोग हमेशा नरम का रास्ता अपनाते हैं। तो मैं आप लोगों को बोलना चाहता हूं कि जवाब हमको प्यार से भी देना चाहिए, और जब हमारे खिलाफ जहर फैलाया जाए तो हमें वो भी देना चाहिए। और इतिहास बोलता है कि चट्टग्राम में 3 दिन तक तिरंगा लहराया गया। 3 दिन तक हिंदुस्तान का तिरंगा लहराया गया। उसके बाद वो पाकिस्तान का अंग बना। और आज भी ज्यादा देर नहीं है कि हमको सॉलिडारिटी दिखाना चाहिए अपने माइनॉरिटीज के साथ जो बांग्लादेश में है। आई एम अ प्राउड तिपरासा, आई एम अ प्राउड त्रिपुरा citizen, but I am also a proud Indian. I am proud of my religion. I am proud of the Constitution of India, which gives me the right to preach my religion and also allow my friends who may be Buddhists, Christians, Muslims to practice their own. And that is the beauty of India. And that's why this country will survive. And all the neighbors will not.
if they follow the philosophy of hatred. आप कभी भी मुझे बुलाइए। 1934 में महाराजा वीर विक्रम ने लंदन में ग्लॉस्टर में बौद्ध मिशन को 10 लाख रुपए देकर पहला विष्णु का मंदिर महाराजा वीर विक्रम ने आज से 90 साल पहले बनाया। जो लोग बोलेंगे कि ये मैं बोल रहा हूं, उसी महाराज का परिवार ने 500 साल पहले कुमिल्ला में एक हिंदू राजा, ट्राइबल राजा ने 500 साल पहले शुजा के लिए मस्जिद कुमिल्ला में बनाया। आज वही महाराजा वीर विक्रम बुद्ध मंदिर भी बनाया और चर्च के लिए 75 एकड़ जमीन 1928 में दी। तो हमारा त्रिपुरा का इतिहास है सबका साथ, सबका विकास, सबका विश्वास। और जो लोग थानसा में बोलता हूं, सबको लगता है थानसा कॉकबोरक वर्ड है। थानसा और एकता एक ही शब्द है। और मैं अपने माइनॉरिटीज के साथ खड़ा हूं जिसको बांग्लादेश में अत्याचार किया जा रहा है। मुझे डर नहीं है बोलने की, लेकिन मुझे दुख लगता है जब हमारे बहुत लोग, उनको हिचकिचाहट आती है कि हमारा जो अल्पसंख्यक को मारा जा रहा है उनके पक्ष में 2 शब्द बोलने की। इजराइल में क्या हुआ, ईरान में क्या हुआ, चाइना में क्या हुआ, 2 मिनट में यहां में रैली हो जाता है, जलसा निकल जाता है। लेकिन अपने ही लोग जो बॉर्डर के उस पार है, उनके ऊपर जब अत्याचार होता तो बोलते कोई नहीं। आप लोग भी उनके ऊपर थोड़ा सा उनको समझ दीजिए। आई लव ऑल ऑफ यू ऑल। आपने मुझे निमंत्रण दिया। एक आवेदन है, आप प्रद्योत माणिक्य बोल के मुझे बुलाइए, त्रिपुरा मोथा का सुप्रीमो बोल के मत बुलाइए। पॉलिटिक्स से बड़ा आपका राज्य और आपका देश है, पॉलिटिक्स से बड़ा आपका कल्चर है। मैं ये बात भूला नहीं हूं। आप भी मुझे इतना नीचे मत रखिए कि मैं पॉलिटिशियन बन जाऊं। मेरा संबंध पुराना है, इसके लिए मैं यहाँ में आया हूं। इसके बाद हमारे विप्लव जी बात करेंगे, हमारे ऑनरेबल गवर्नर, ही विल स्पीक। मैंने जो बोला है वो थोड़ा हटके बोला है, वो कुछ और बोलेंगे, लेकिन दिल के अंदर सबका, इस यहाँ में सब लोग, आपके दिल के अंदर जो मैंने बोला है वो आपके दिल के अंदर बात है, आपका इमोशन है। सिर्फ आप लोग बोल नहीं पा रहे हैं, इसके लिए मैं ये माइक से आपका दिल का बात बोल रहा हूं। अगर किसी को खराब लगता है तो खराब लगने दीजिए। मैं यहां में आने के लिए किसी से माफी नहीं मांगूंगा। आई एम प्राउड टू बी अ पार्ट ऑफ दिस प्रोग्राम एंड आई एम प्राउड टू बी अ मेंबर ऑफ दिस स्टेट ऑफ त्रिपुरा। बेलाई बेलाई नो हम भाई, धन्यवाद, खुलूंगा, थैंक यू। ऐसा करिए नरेंद्र भाई मोदी के ऊपर, जो करेगा वही करेगा, बाकी कोई नहीं करने वाले हैं। ये 75 साल से कांग्रेस से बोलते रह गया। आज भी आपको महाराज याद है, ये 26/11 हुआ था, मनमोहन सिंह की सरकार थी, कम्युनिस्ट सपोर्ट में था, वहां बाहर से सपोर्ट कर रहे थे। पहलगांव को जितना लोगों को मारा, इससे बहुत ज्यादा लोगों को मारा था, चीटी जैसा मारा है। इन मनमोहन सिंह चिट्ठी लेते आते जाते रहते हैं, यूएन में जाना, अमेरिका में जाना, चिट्ठी आया गया, चिट्ठी आया गया, कुछ नहीं हुआ। मोदी ने चिट्ठी नहीं भेजा, मोदी ने पाकिस्तान को मिसाइल भेजा और घुस के उनको मारा है। तो समय लगता है, क्योंकि एक परंपरा, एक व्यवस्था जवाहरलाल नेहरू के बाद से इस देश में तैयार किया गया था। सेकुलरिज्म के नाम से हिंदुओं को निर्यातन करो, ये कौन सी भाषा है? संविधान में कहां लिखा है? कोথায় লেখা আছে? সেকুলারিজম मतलब মানে হিন্দুদেরকে মারবে, হিন্দুদের পরম্পরাকে গালি দেবে, তবে সেকুলার হয়ে যাবে। ধর্ম আফিমের নেশা করলেই সেকুলার হয়ে যাবে। সেকুলার মানে সর্বধর্ম সমভাব, তার মানে কোনো ধর্মকে গালি না দেওয়া।
যদি কোনো ধর্মকে গালি না দেওয়া হয়, তো এই রাজ্যে তো কমিউনিস্টরা বসে বসে হিন্দু ধর্মের যত, সে অনুকূল ঠাকুর হোক, সে রামকৃষ্ণ হোক, সে রাম ঠাকুর হোক, কোন গোসাই বাবা হোক, সবাইকে বসে বসে গালি দিত, বলে এদের দরকার নেই, মন্দিরে তালা বন্ধ করে দাও, পূজারের দরকার নেই, ইস্কনের দরকার নেই। এতো কমিউনিস্টরা বলতো, গোবিন্দ দাস মহারাজ বলতো কিনা, বলে হরে কৃষ্ণ বলতো। আর 2018-তে ত্রিপুরার মানুষ এদেরকে বিদায় করেছে। মহারাজ গোবিন্দ দাস মহারাজ চিন্তা মত করিয়ে, এরা ত্রিপুরাতে কোনোদিন আসতে পারবো না যতদিন মহারাজ আর আমি আছি, প্রশ্ন ওঠে না। অনেকে বলে আরে ভাই এইভাবে কিভাবে বলে, আরে জনতার বিশ্বাসে বলি, পাবলিক এদেরকে চায় না। আমি তার জন্য মাঝে মাঝে আমাদের লোকগুলোকে বলি, সঠিকভাবে কাজ করো, সঠিক দিশা মানুষের সঙ্গে মেলামেশা করো। নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ চায়, বিশ্বাস করে। যদি কিছু পেতে হয় তো মোদীর কাছ থেকে পাবে, যদি কিছু পেতে হয় ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থা আমাদের যে কেন্দ্র ও রাজ্য সরকার আছে তার মধ্যেই রয়েছে। আজকের এই দিনে হয়তোবা যারা সামনে বসে আছে ভাববে ভাই গীতা মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করবে, দাদা এসে গায়ত্রী মন্ত্র জপ করার জন্য মহারাজ বসে আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাই দা পেপারের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য নির্বাচিত প্রতিনিধি, কিন্তু যেটা বাস্তব সেটা বলার অধিকার ভারতীয় জনতা পার্টির এই কে কার্যকর্তা রয়েছে। আর বিপ্লব দেব সেটা সারা জীবন বলতে থাকবে। আর कम्युनिस्ट को तो मैं ठोकता ही रहूंगा जहां मिले हुई है। ये कम्युनिस्ट महाराज जो पाकिस्तान, इससे भी खराब है। क्या महाराज आपको पाकिस्तान बोलते हो, इससे भी खराब है। এদের কে কমিউনিস্ট পার্টি করার জন্য বলো না যে বাংলাদেশে করে রক্ষা করো করা। এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা, যাও না বাংলাদেশে, জায়গা রক্ষা করো সেই সংখ্যালঘুদেরকে, যাও পাকিস্তানে। পাকিস্তানে আজকে 0.5% নেই সংখ্যালঘু, কোথায় গেল লোকগুলো? হিসাব আছে, তার হিসাব এ রাজ্যে তথাকথিত বিরোধী পার্টি যারা ইমার্জেন্সি পার্টি আছে আর বাকি যারা এরা কোনোদিন দেয় না। আমাদের ভাগ্য ভালো, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আর তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে সরকার আসার কারণে আজকে স্বাভিমানী ভারত, এক পরাক্রমী ভারত, আর তার মুখ আমরা দেখেছি। আমি আশা করি এখানে যারা আছেন আরো ধর্মপ্রাণ ব্যক্তি, আর হিন্দুত্বের মধ্যে ধর্ম মতলব বসে বসে শুধু কীর্তনই করা তেমন না। ধর্ম মতলব আমাদের সনাতন ধর্ম সাইন্টিফিক মানা, জানেন আপনারা। দুনিয়ার মধ্যে কোনো যদি ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি সাইন্টিফিক আছে ও সনাতন। তো সেই বিষয়ে আমি আর ডিটেলসে বলবো না। আজকের দিনে আমি আপনাদেরকে সবাইকে এই ফেরারত যাত্রার জন্য শুভকামনা দিচ্ছি। আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি সমৃদ্ধি আসুক, আর অসুরদের নাশ হোক। আর অসুরদের নাশ বলাতে নাশ হয় না, দুর্গা রূপ ধারণ করেছে, তলবার হাতে নিয়েছে, তবেই নাশ হয়। আর যদি বসে বসে হরে কৃষ্ণ হরে রাম বলবো আর অসুর নাশ হয়ে যাবে, তার জন্য ব্যবস্থা হতে পারে, মনকে স্থির করতে পারি। অসুর নাশের জন্য তো শস্ত্রও চাই, শাস্ত্রও চাই। আমি বিশ্বাস করি আমরা সেই দিশাতে কাজ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহারাজ নিমন্ত্রণ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। जगन्नाथ रथ यात्रा को शुभकामनाएं देते हुए ये इस्कॉन अगरतला सह अध्यक्ष श्रीदम गोविंददास जी, हमारा अपना राजा प्रद्युत जी, फॉर्मर चीफ मिनिस्टर MP विप्लव कुमार देव जी, रीजनल सेक्रेटरी भक्ति विजय भगत स्वामी जी महाराज जी, पापिया दत्त जी, दिलीप दास जी, स्पेशल गेस्ट्स ऑफ डायस, मीडिया एंड डिवोटीज, गुड इवनिंग टू यू ऑल।
हरे कृष्णा हरे रामा राम रामा हरे हरे। जो धर्म को रक्षण देता है, धर्म ने अपने को रक्षा करता है। अगर अपने धर्म को अपन प्रोटेक्ट नहीं करें तो अपना को फिर प्रोटेक्शन करने वाले कोई नहीं रहते। तो अपन धर्म को प्रोटेक्ट करना है, ऑटोमेटिकली धर्म भी अपने को प्रोटेक्ट करेगा। धर्म को प्रोटेक्ट करते समय अनेक पद्धतियां हैं। भगवान को नजदीक से देखना, भगवान के पास जाना, भगवान को कभी कभी अपने घर के पास लेके आना, ये सब काम है। तो भगवान को पूजा करते समय एक एक पद्धति होते हैं। पहले अपना कंसंट्रेशन करने के लिए भजन करते हैं। भजन करते समय दूसरा सोचते नहीं, वो ऑटोमेटिक हाथ दो एक ही जगह आता है और बाकी के जो मिला रहा है उसके रिदम से मिलाते हैं। और वैसे ही जो भजन करते हैं वही भजन, वही नाम, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे, जितने देर भी करो मगर ध्यान रख के उसी में अपन ये करते हैं। तो उसमें ये भजन करते समय उचित नीचे धनवान है गरीब है ये नहीं देखते। भगवान के पास जब आते हैं तो वो सब भूल के सब भगवान के सामने एक है, सब समान है। ये ऐसे अपन अनुभव में करते हैं। और ये भगवान रथ यात्रा के टाइम पे भगवान को अपने बस्ती में लेके जाते हैं, अपने घर के पास लेके जाते हैं। तो ये भगवान के लिए, ये रथ यात्रा के लिए अलग अलग पार्टिसिपेट होते हैं गाँव में। अभी तो लेटेस्ट टेक्नोलॉजी वगैरह आए हैं, मगर पहले रथ लाना है तो इसको पत्ते कहाँ से लाना है, फूल कहाँ से लाना है, कौन फूल बनना है, कौन पत्ते बनना, ये करना है। और उसके लिए सामान हर घर से क्या क्या ला सकते हैं, ऐसा 1 महीना 2 महीने से सोच के भगवान के पूजा में गांव के सब लोग उसमें इन्वॉल्व होते थे। तो ऐसे रथ यात्रा अपन इधर करते हैं। तो ये इस रथ यात्रा के संदर्भ में 2-3 और मैं बोलना चाहता हूँ कि धर्म को निश्चित रखना है तो अपने पहले अपने घर में बच्चे जो है वो बच्चों को धर्म के बारे में सिखाना है। बोलने से नहीं होता, सिखाना है तो पहले अपन आचरण में लाना है। हर दिन सुबह स्नान करने के बाद भगवान के पास जाके पूजा करते हैं। टाइम नहीं है तो कम से कम दीप जलाते हैं। तो ये छोटे बच्चों को आदत होता है कि स्नान करने के बाद भगवान को पूजा करना है, सुबह उठते ही भगवान का स्मरण करना है। ये काम अपन अपने घर में जब आचरण में लाते हैं तो वही होता है। अभी तो मॉडर्न गैजेट बन गया, फोन आया है, फोन के इसमें होते हैं। तो अपन उसको दूर ना करते हुए उसको कैसा दूर रखना, ये अपन अपने खुद अनुभव में पहले लाना है। अभी क्या है, घर में बाथरूम में हो, बेडरूम में हो, बाहर हो, मीटिंग में हो, अपन वो ही फोन पकड़ के जाते हैं। तो पहले अपना
अपन बड़े लोग अपन कंट्रोल करो कि ये फोन कब यूज करना, कैसे यूज करना। वो फोन नहीं है तो जीवन नहीं, ऐसा नहीं है। ये टेलीफोन तो अभी अभी 20 साल पहले आया। पहले तो वो भी नहीं था, लैंडलाइन फोन था, वो भी 1% घरों में रहता था। फिर भी अपना काम अपन चलाते थे और अपना सब अच्छे रहते थे। तो আগরতলা মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। हार्दिक स्वागत करता हूं। साथ ही हमारे बीच जो है हमारे नॉमिनेटेड मेंबर हैं श्री प्रशीद देव, श्री संजीव आचार्य। तो इससे 23-24 में हमारा जो ट्रैफिक था अप्रोक्सीमेटली 14.77 लाख था, उससे घट के 14.2 लाख के आसपास हमारा। कम से कम तो आपको माइक्रोफोन तो रखना ही चाहिए था, नहीं होना चाहिए। हमको बोलता हम व्यवस्था बनाया था इन लोगों ने आपकी रिकमेंडेशन से किया था। नेक्स्ट लास्ट टाइम होते असेंबली सेशन चल रहा था, असेंबली में आज तक क्वेश्चन एक ही है, पिछली बार ये सब ये है मेरे पास सब रिकॉर्ड रहता है ना, एक आंसर क्वेश्चन नहीं हो सकता। This slide we will cover the constitution of airport advisory committee, their roles and responsibility, and followed by steps taken by the airport for the passenger facilitation, and then we will discuss. once a week है सर, अहमदाबाद के लिए भी हुआ है, कलकत्ता। Akasair is having one flight. They are operating with Boeing 737 and they have a flight for Guwahati. So we have indirect connectivity. लाइन्स को भी जो इससे एक्सपेंडिचर कम हुआ है। नेक्स्ट सर जो हमारा इसमें है टू गिव सजेशन फॉर फर्दर इम्प्रूवमेंट। দেখুন, বছরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বীর মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটার চাইতে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে
আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে তার জন্যই এই ধরনের বৈঠকে কি নতুন আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে, রিভিউ মিটিং বা পর্যালোচনা বৈঠক, মূলত কি বিষয়ের উপর আলোচনা? দেখুন, বছরে 2 বার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়, বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটা হচ্ছে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে তার জন্য এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার। যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার। কাঞ্চনপুর প্রতিনিধি স্বর্ণালঙ্কা চুরি কাণ্ডের কিনারা করতে সক্ষম হলো কাঞ্চনপুর থানার পুলিশ। ডকুমেন্ট দিইনি, শুনুন আমার কথা শেষ করতে দেন। আপনি শুধু টাকাটা দেওয়ার ভিডিওটা না, এটা তাহলে কথা বলে আমরা দেখালাম। ये बोल लगा এটা তোমার सामने
যে জিনিসটা দিয়েছে ছেলেদের বাড়িতে একটা ভালো মানুষ ভালো যায় পজিশন থেকে শেষ করতে হবে রাজা এটা ইনস্ট্রাকশন কি কি দিয়েছো তার ছেলের হাতের ব্রেসলেট গলার চেইন আচ্ছা দিয়েছো না আচ্ছা ঠিক আছে এখন ওই এই জিনিসগুলো কি করে কত টাকা বিক্রি করেছো ভাই বিক্রি করিনি তখন তো আমাদের টাকা ছিল না যে লোন নিয়ে এসে দিয়েছি লোন কোথায় দিয়েছো ওই তো এটা লেখা আছে দেখেন আচ্ছা আচ্ছা এটা কাগজে সব লেখা আছে হ্যাঁ দেখেন আচ্ছা কাগজে সব লেখা আছে ফেডারেল ব্যাংক আচ্ছা তো টাকা দিয়েছি ঠিক আছে কত টাকা দিয়েছেন হ্যাঁ আপনি বাকি আপনি বলতে 90,000 টাকা দিয়েছি ভিডিও মোবাইলে করা আছে হাতে করে নিয়েছে টাকা তুমি কোথা থেকে আনছো চেন ওই ইউর থেকে চেইন তো আমি কাঞ্চনপুর থেকে আনছি তোমার নিজের না চুরি করে আরেকজন করছে মহিলাটা করে আমি তো ভাবতে পারছি না মানে চুরি করে আনছে আমি কইলাম এটা কোথা থেকে আনছো কইছে আর বাড়ির থেকে আনছে চুরি বাড়ি থেকে তুমি চুরি করে আনছো না 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 যে কাছ থেকে আমি লইছি চেইনটা কিনা আমি কইছি চেইনটা কোথা থেকে আনছো কইছে বাড়ির থেকে আমি কইছি টাকা দিয়ে কিটা কথা কইছে আগরতলা যাইতো ইমার্জেন্সি আমার মাথা তো ইয়ে নাই বলে সেটার একটা কাগজ আছে না মানে জুয়েলারি দোকান থেকে যে কোনো কাগজ দেয় এটা আর লইছি না তারপর কিন্তু অনেক টাকা তো আমার কাছে অত টাকা নাই যদি থাকতো যদি তো আমার ঘরে আমার জিনিস থাকলো নেই তখন কিন্তু আমার কেমন ধর্মনগর আওয়া করছে ধর্মনগর আওয়া করছে দেখে তারপরে আমি কই দেখি বেশি লিদা আর ওই বেচে সব ওই তুমি কার কাছ থেকে আনছিলে এটা ওই চোরের কাছ থেকে এর নাম ডাকে এমনি বডি বডি করে বডি তার নাম কি দেখো নাম ইদুই আর তোমার নাম কি পিন্টুলা তোমার কি সোনার দোকান আছে না না তাহলে তুমি যে বললে তোমার ঘরে জিনিস ধরে থাকবো মানে কি মানে তোমার কাছে পয়সা থাকলে তুমি যদি ইয়ে থাকতো মানে আমি তো যদি টাকা যদি থাকতো তো আমি ঘরে রাখি দিলাম না সেই চেনের কাগজ দেখেছো কি তুমি না 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 কাগজ দেখো নাই না ধর্মনগরে ওনাকে দিয়েছো হ্যাঁ ওনাকে না ওনার ছেলে বলছেন ওনার ছেলেকে কি দোকানের নাম কি ওনার ছেলের দোকানের নাম কি দোকানে তো নাম কোন জায়গায় দোকানটা কোন জায়গায় কত ট্রাফিক পয়েন্টে দেখো ট্রাফিক পয়েন্টের এখানে আপনি দোকানের নাম বলুন বডি সাথী সিটি গোল্ড কি নাম আপনার আপনার দোকানের নাম কি দোকানের নাম সাথী সিটি গোল্ড সাথী সিটি গোল্ড ঠিক আছে আচ্ছা কবে দিয়েছো সোমবারে 29 তারিখ তুমি বলো কবে দিয়েছো সোমবারে দুইটা থেকে আর কত টাকা নিয়েছো ওনার থেকে 90,000 এটার মধ্যে কি কথা ছিল কতদিন পরে চেন নেবে বা কিছু আসল বিষয় সব বেচে গেছে ঘটনা সোমবারে সকালবেলা আমার ছেলে দোকানে যায় সকালে যাওয়ার পরে সন্ধ্যা টন্ধ্যা দুনা দিয়েছে দেওয়ার পরে 11টার সময় দোকানে গেছে আমার ছেলে যাওয়ার পরে দুনা দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করিনি পরে আমি বাইরে ছিলাম কাজ করছিলাম তারপরে আবার ফোন করেছে বলছে মা একজন একটা জিনিস রেখেছে বেচতে রাখা না একজন একটা আমার ছেলের নাম সুদীপ গড়াই বলছে মা একজন একটা জিনিস বেচতে এসছে আচ্ছা নেবো আমি বলছি দেখ এরকম মানুষ কিন্তু চুরি জিনিস নিয়ে আসে নিবি না বলছে না মা আমি যদি টাকা দিই আমি বলেই দেবো যে তোমাকে ভিডিওর সামনে বলা লাগবে আমি এমন করে দেবো তাহলে কি নেবো আমি তখন বলেছি যদি এমন হয় তাহলে নে আর না হলে নিস না তা যাই হোক সামনে ভিডিও করেছে আমার মোবাইল খুলে দেখতে পারেন তখন ভিডিও করেছে আমি বলছি তাহলে ঠিক আছে ভিডিওটা আমাকে পাঠা আমি দেখি যদি সত্যি সত্যি হয় মানুষ কিন্তু এরকম সেজে কিন্তু আসে বলার পরে আমাকে ভিডিও পাঠিয়েছে আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হলো একটা গেলে কথা ঘটনাটা কি হয়েছিল আপনার কি কারণে এখানে ইনভেস্টিগেশন শুরু করছেন আচ্ছা কাঞ্চনপুরে একটা রিটেন কমপ্লেন আছে যে কাঞ্চনপুরে কিছু গোল্ড চেন আর কিছু স্বর্ণের জিনিস চুরি করে হয়েছে বলে আর এই মূলে আমাদের কাঞ্চনপুরে একটা কেস রেজিস্টার করা হয় এই কেস রেজিস্টার মূলে কিছু 3 জন আসামির নাম দেওয়া হয় যার মধ্যে একজন হচ্ছে সুমন বড়ুয়া বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আরেকজন হচ্ছে শুভ্রজিৎ বড়ুয়া তাদের বাড়ি হচ্ছে রবীন্দ্রনগর আর আরেকজন হচ্ছে পিন্টু নাথ যিনি জিনিসটা গোল্ডটা এনে
ধর্মনগরে নিয়ে বিক্রি করেছিলেন। বর্তমানে তিনি এখানে আছেন। এই কারণে আমরা এখানে এসেছি তাকে নিয়ে এসে জিনিসটা রিকভারি করার জন্য। আপনারা কি পেয়েছেন? জিনিসটা তো পাইনি, কিন্তু জিনিসটা যার কাছে দেওয়া হয়েছে মালিক বলেছে যে একটা ফেডারেল ব্যাংকের মধ্যে একটা গোল্ড লোন হিসাবে তারা নিয়ে নিয়েছে। এই বর্তমানে আমরা শুধু এই কাগজটাই পেয়েছি। এই কাগজটা আমরা তাদের কাছ থেকে সিজ করে আমরা পরবর্তী যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করি। আচ্ছা, গোল্ড লোন চুরি হয়েছে, অভিযোগ কবে হয়েছে আপনাদের? অভিযোগ আজকে হয়েছে। আজকে দুপুরবেলা হয়েছে। দুপুরবেলা করে আমরা কি কি চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে? অভিযোগের মধ্যে রয়েছে 2টা চেন, একটা ব্রেসলেট, আর একটা কি ছিল, একটা আংটি রিং ছিল। এর মধ্যে কি রিকভারি হয়েছে, মানে কি কাগজ পেয়েছেন? এর মধ্যে একটা যার কাছে চেনটা দেওয়া হয়েছিল তার থেকে একটা ফেডারেল ব্যাংকের লোন নেওয়া। ওতে কি কি লেখা আছে? ওতে কি কি লেখা আছে? এর মধ্যে লেখা আছে একটা চেন, একটা ব্রেসলেট। বাকিগুলি পাননি? বাকিগুলি এখনো আমরা চেষ্টা করছি রিকভারি করার। যাদের নামে অভিযোগ ছিল এর মধ্যে কয়জনকে ধরতে পেরেছে? এর মধ্যে 3 জনে ধরা হয়েছে। 3 জনে এখন আমাদের কাস্টডিতে আছে। 3 জনে এখন আপনারা কি যার কাছ থেকে পেয়েছেন তাকে কি অ্যারেস্ট করবেন? এখন বর্তমানে যা করা যায়, এখন বর্তমানে আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। বাকি প্রসেসটা আমরা পরবর্তীতে শুরু করব। আমরা যতদূর জানতে পারলাম ওনার বাড়ি পশ্চিমবঙ্গে। আপনারা যদি ওনাকে রেখে যান উনি তো পালিয়ে যেতে পারেন। এর জন্য আমরা তানে জিনিস কাস্টডিতে নেওয়ার চেষ্টা করছি। একজন মহিলা মানুষ, রাত্রেটা নিয়ে যাওয়া যায় না। পরবর্তীতে আমরা যদি প্রয়োজন পড়ে আমরা নিয়ে নেব। আফটার ইনভেস্টিগেশন আপনাদের কাজ করবেন নাকি? হ্যাঁ। থ্যাংক ইউ। চৈলাম বাজার সংলগ্ন জাতীয় সড়কে শুক্রবার রাতে বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয় কিশোর ঘোষ ও রানা দেব। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা কলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চৈলাম বাজারে। আমরা সাথে ছুটে গেছি, গিয়ে সেটা এখানে দেখতে পেয়েছি এই 2টা পেশেন্ট পড়ে রয়েছে রাস্তায়। আমরা সাথে তারপরে 3টা বিশালগড় হাসপাতালে এনে গেছি। কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট? ওনারা লোকাল পাবলিক করেছে এই একটা বাইকে আর একটা ওয়াগনের গাড়ির মধ্যে এনে লাগা দিচ্ছে। মানে তারা কি বাইক চালক ছিল? হ্যাঁ, তারা বাইক চালক ছিল। কী নাম তাদের? তাদের নাম, একজনের নাম কিশোর ঘোষ আর একজনের নাম রানা দেব। বাড়ি কোনখানে পাওয়া গেছে নাকি? বাড়ি দেখলাম ট্রিটমেন্টে পুলিশের কাছে যাতে হলো জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া? বিশালগড়। কেমন আছে অবস্থা এখন? একজন সিরিয়াস আছে আর একজন একটু ভালোই মোটামুটি, কিন্তু ফার্স্টে মাথা ব্যথা পাচ্ছে। ছন্দনীর সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে 31তম বর্ষপূর্তি উদযাপন করা হলো। মাননীয় SIO শ্রী বিদ্যা মোহাম্মদ জওয়াদিয়া মহোদয়কে তার বক্তব্য রাখেন। মাননীয় প্রিন্সিপাল শ্রীযুক্ত নরেন্দ্র কুমার দাস মহোদয়, প্রিন্সিপাল বা অধ্যক্ষ শ্রীমতী বিমালানা, সবাইকে মিলিতভাবে এই তাৎপর্য বর্তমান গুণী উদারা কৃতি
জিতেন্দ্র কুমার নাথ, ওনার আমরা এই মঞ্চে ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আগামী দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফটো সেশনের পর ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনপুর এলাকার বিশিষ্ট শ্রদ্ধেয় সজ্জন মণ্ডলী, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি উৎসাহিত এবং গর্বিত যে আমি বেশি দিন হয়নি, কিছুদিন আগে আমি ত্রিপুরা রাজ্য রাইফেলের 13তম বাহিনী সুভাষনগর সমুদ্রস্থা হিসেবে পুনরায় এই কাঞ্চনপুরে আমার এসেছি। কেননা এই কাঞ্চনপুরের সাথে চাকরির সুবাদে শুধু কেবল আমি নই, আমার পারিবারিকভাবেও আমার পরিবার সহ আমি এই কাঞ্চনপুরে আজ থেকে 2013 সালে 2 বছর, আরো 2 বছর আমি দামছড়াতে এসডিপিও ছিলাম। মাঝে কিছুদিন এই 13 ব্যাটালিয়ন টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসেবেও কিছুদিন থেকে গেছি। ফলে কাঞ্চনপুরের যে মাটি, মানুষ, বিভিন্ন রকমের ব্যক্তিত্ব, যারা বিভিন্ন রকমের কাজকর্ম, বিভিন্ন রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, চাকরির সুবাদে আমার অত্যন্ত আমি গর্ববোধ করছি যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা, যদি হয়তো পুলিশে চাকরি না করতাম এইখানে কাঞ্চনপুরে কখনোই আসা হতো না, বা আসলেও ঘোরার জন্য এই ধরনের আপনাদের সঙ্গে এই প্রান্তিক ত্রিপুরার 3 দিকে রয়েছে বাংলাদেশ, একদিকে মিজোরাম এবং আসাম। এই যে ছোটবেলায় স্কুলের বইতে ছোটবেলার সমাজবিদ্যার বইতে পড়েছি, সেটা একদম প্রত্যক্ষভাবে কাজের সুবাদে একেবারে খুব কাছ থেকে দেখেছি। এবং এই প্রান্তিক মহকুমা শহরে সংস্কৃতি, শিক্ষা বা বিভিন্ন রকমের যে কালচার, তার যে চর্চা, সেটা জানা হতো না। তো এইখানে মানুষের প্রাণ, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। এবং সবাইকে আরেকবার আমি এই মহৎ অনুষ্ঠানের সার্বিক সাফল্য এবং এই ধরনের সংস্কৃতির বিকাশ, পরিবর্ধন এবং আরো আগে নিয়ে যাবে আগামী প্রজন্ম, আমি এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের তরফ থেকে আমরা, যদিও আমাদের ন্যাচারাল ডিউটি বা আমাদের যে কার্যক্রম, এই সমস্ত কিছুর ধরন আলাদা হলেও পুলিশ বা টিএসআর আজকে মানুষ ছাড়া, মানুষের কে ছাড়া কখনোই পুলিশিং সফল হতে পারে না, বা মানুষকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করবে। এই আশা ব্যক্ত করে আমাদের তরফ থেকে যদি কোনো রকমের সাহায্য সহযোগিতা বা কোনো রকমের লজিস্টিক, কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, এই ধরনের সঙ্গীত, শিল্প, সাহিত্য বা খেলাধুলা যা কিছু মানুষের, হয়তো আমরা ঠিক আছে আমরা ব্যবসা করি বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আমাদের রুটির প্রশ্ন, কিন্তু মানুষের মননের বিকাশ, সুস্থ সমাজ তৈরি করার জন্য যেই শিল্প এবং সংস্কৃতির চর্চা, যেটা হয়তো আমাদের সরাসরি অর্থনৈতিক উপার্জনের সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে, কিন্তু সংস্কৃতি এবং শিল্প সাহিত্যের বিকাশ ছাড়া কোনোদিন কোনো জাতি সমৃদ্ধি লাভ করা সম্ভব নয়। বিশেষত আজকের দিনে আরো কেন প্রাসঙ্গিক, নেশার করাল গ্রাসে প্রায় নিমজ্জিত, এবং আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, কারণ এই সেকশনটা বিশেষভাবে আবেগকারিত হয়, সহজেই প্রভাবিত হয়। একটা বিশেষ শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ, যারা স্বার্থের কারণে, কেবলমাত্র অর্থ উপার্জনের কারণে এই আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, এমনকি ছাত্র সমাজ, আমি দামছড়া স্কুলে দেখেছি যে দামছড়া থেকে যখন ত্রিপুরা রাজ্যে নেশা বা
এই ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম ত্রিপুরা রাজ্যে ততটা শোনা যেত না। তখন আজ থেকে প্রায় 2009-10 সালের কথা, আমি এসডিপিউ দামছড়া ছিলাম, তখনই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল মিজোরাম, আসাম থেকে আসা যে কিছু নেশা জাতীয় ড্রাগ ইত্যাদি বা আরো বিভিন্ন ধরনের অপসংস্কৃতিমূলক কার্যক্রম। তো সেই দিক থেকে আজকের দিনে আর সেটা কাঞ্চনপুর বা দামছড়াতে সীমাবদ্ধ নেই। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং পুলিশের জন্য তো বটেই। ল এনফোর্সিং এজেন্সি, আইন রক্ষক সংস্থা হিসেবে পুলিশের একটা বড় দায়িত্ব নিঃসন্দেহে, কিন্তু সেটা মানুষকে সাথে না নিয়ে বা এই সমস্ত স্কুল, কলেজ, ছাত্র সমাজ, যুব সমাজ এদেরকে সাথে না নিয়ে শুধু একা পুলিশের দ্বারা এটা কখনো সম্ভব নয়, সেটা অ্যাবসার্ড ব্যাপার। সুতরাং সেই দিক থেকে এই ধরনের সংস্কৃতির চর্চা, মানসিকতার বিকাশ, মননের উন্মেষ, এই সমস্ত জিনিসগুলি আমাদের আগামী দিনে ছাত্র যুব নেশার করাল থেকে, কবল থেকে হয়তো আমরা 100% একদম রাতারাতি ওভারনাইট কোনো কিছু করতে পারবো না, কিন্তু এই সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আরো বিশেষ করে আজকে ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে মোবাইল দ্বারা এডিক্টেড, যেটা আগামী দিনে অলরেডি আমরা এখন ভাবতে শুরু করেছি, অলরেডি আমাদের গার্জিয়ান থেকে আমাদের যে অভিভাবক সমাজ সবাই চিন্তিত, সেটা কেউ আজকের দিনে এই মোবাইল এডিকশন থেকে আমরা কেউ দূরে নেই। মোবাইলের ভালো দিকের শেষ নেই। মোবাইল ছাড়া আমাদের মোবাইল হচ্ছে আজকের দিনে মোবাইল বা সাইবার টেকনোলজি বা ইন্টারনেট দুনিয়া, যেটা অনেকটা একটা মানে বিজি একটা সড়কের মতো, খুব ব্যস্ত সড়ক, যেই রাস্তা দিয়ে আমাকে চলতেও হবে, আবার আমাকে সতর্কও থাকতে হবে। মোবাইল ফোনটা তদ্রুপ। আমি আর বেশি কথা না বাড়িয়ে আরো এখানে আজকের যে মূল অনুষ্ঠান সংস্কৃতির আমরা উপভোগ করব, বিভিন্ন গান, বিভিন্ন ছাত্রছাত্রী এবং আমার যে বিভিন্ন জায়গা থেকে আমার প্রাক্তন যে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এসছেন, অভিভাবক, অভিভাবিকা, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রোগ্রামটা 25 বছর পূর্তি উপলক্ষে করতে চেয়েছিলাম, কিন্তু তখন করোনার যে একটা মহামারী ছিল, তাই আমি করতে পারিনি। তারপর এইভাবে 30-এ করতে গিয়েও ফ্লাড এফেক্টেড এবং বিভিন্ন পরীক্ষা হওয়ার জন্য আমার প্রোগ্রামটা করা হয়নি। তো আজকে 31 বছর সেপ্টেম্বরে আমার পূর্ণ হয়ে যাবে। তো আজকে আমি তাও বিভিন্ন ছাত্রছাত্রীরা আজকে আসতে পারেনি পরীক্ষার জন্য। তো এই স্কুলটা আমি 1994-এ সেপ্টেম্বরে করেছিলাম। সেই সময়ে এই আমার স্কুল এই স্কুলটা করার পেছনে ছিলেন দেবাশিস নাথ, অপর্ণা শর্মা এবং আমরা 3 জন। আর আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, সে করোনার মহামারীর জন্য উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন অমৃত লোকে, শ্রী বিধিভূষণ শর্মা। আজকে ওনার কথা আমার খুব মনে পড়ছে, এবং উনি থাকলেও আজকে এখানে আসছেন। এবং ওনার সমসাময়িক আমার দাদা পুতুলদা ডাকি, ওনার ভালো নাম জিতেন্দ্রনাথ। ওনাকে আমার এনেছি, উনি এখানে বসে আছেন। এবং বিশেষ করে আমার যে এত পুরনো ছাত্রছাত্রীরা, যে আমি শুধু ওদেরকে বলেছি গত বছর তো প্রোগ্রাম করতে পারিনি, তোমরা তো একবার রেডি হয়ে আসতে পারোনি। তাও একটু আগে আমার একটা মেয়ে
বাণী সেন ও ধর্মনগর থেকে বলে এসছে দিদিমণি আমি এসেছি, তখন আমার যে প্রাণটা কীভাবে ভরে গেল জানি না, যাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো তো আজকে আমার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং ওরা নিজেদের মানে আমাদের ভাষায় বলে রোজগার করছে এবং বিভিন্ন যে বিদ্যা যদি যে এখন যে স্কুল হয়েছে ওতে আমার এই চন্দ্রনীরের অনেক ছাত্রী চাকরি করছে, পানিসাগর, মাছ মারা, কাঞ্চনপুর তো আছে, তো এটা আমার গর্বের। এবং আমার এই স্কুল থেকে স্কলারশিপ পেয়েছে এই তবলাতে। তো আরও ত্রিপুরার যে গত বছর যে ইন্টারভিউ হয়েছিল তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, তখন আমার এই স্কুলটা ডিগ্রি মানে হাই পেয়েছিল। এটাও আমার গর্বের বিষয় যে আমরা এই ইন্টারিয়ারের যে আমরা 31 বছর আগের যে কাঞ্চনপুরের যে স্কুলটা, এই জায়গায় যে আমরা যে ত্রিপুরার মধ্যে একটা জায়গা করতে পেরেছি। তো আজকে ছাত্রছাত্রীরা বেশি আসতে পারেনি, তাই আমার খুব দারিদ্রতা ও মানসিক অশান্তিতে থাকা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। मैं जैसे देखिए मैं तो देखिए मारे कोई ये ठम्मा হ্যাঁ এটা তো সব থাকো মাত্র আমরা বন্ধ করে গেছি। এরপরে আইয়া একটা দরজা তো খোলা তোলা আমার খুলতে টিপছে, 5টার সময় আইসি। পরে পরে আমার মেয়ে মা দিকে গলা রসি লাগে, ও মাও তোমার পর বাইরেছি আইসিন আইয়া যাচ্ছেন। এরপরে আমরা ফোন করছি তোমরা তাড়াতাড়ি আও, তাই গলা রসি লাগে। তারপরে আমরা আইসি। আমার মিন না মিতালি না পুরুয়া কত মোটো 5 নম্বর ঘটনা তো কোন সময় করছে তো হয়তো আমরা তো 5টার সময় আইছি, কিচ্ছু নেই। আমরা তো কত সুন্দর তোমার যেদিকে যাই আমরা দুজনেও যাই আইসি। আমি তো সেদিন ডাক্তার দেখাইয়া আনছি, তোমার ছিল সুগার বাড়ছে, তো দেখাইয়া ওষুধ আনছি, বলছি খাও। আর একটা মাথা গরম হয়ে যায় গিয়া, ট্যাবলেটও দিছে, মাথা গরম হয়ে যায়, ঠান্ডা থাকতো। ও তো ওষুধ খাওয়ার করে বলা। তো আমরা তো বাস খাতে গেছি গিয়া, তাইও গেছি গিয়ে, আমার মাইয়াও গেছি পিসির বাড়ি, আমার মাও গেছি গিয়া। আর আমরা সন্ধ্যার সময় বিকালে 5টার সময় গেছি, মায়ের ফোন করছেন, ফোন করার পরে গিয়ে বিজেপি সরকার থেকে সমর্থন উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে কি বললেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है। लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है। और मैंने कहा है कि ये जो तिपरासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है
बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं, तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है। और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली ऑनरेबली ये त्रिपुरा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है, और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपने तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूँगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है। लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर बात करेंगे और मैं रंजीत से भी बात करूँगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। तो ये फ्रस्ट्रेशन लाजायज है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में, क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज में, उससे थोड़ा सा इनसिक्योरिटी है। दोनों बात में सीएम से मेरा बात हुआ है, वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन निकालेंगे। মনু থানার অন্তর্গত ৮২ মাইল এলাকার একটি আবাসিক ছাত্রাবাসে এক কিশোর ছাত্রের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে। কয়টা দিকে কত নানো বাইকে ছিল पाँचटा दिगी टिमिन चालाय खेता ओमफ्राय रुमनि बर' हाबनाय मानसि हाबनाय आंके हाबनायाव माने कायसा बर' कुमति थुलिनायखा नायखाय नुखाता माने आयं उखलक्ति थांनाय खेता बफोर बदि हेगु नुखा नुनायखौ साबा माने आगे
আচ্ছা আচ্ছা rongjakka অপর টিফিন চানানি রুতুক তলাই তিনি মালিয়া তাবো না rumo hi naikata বিন মুং তামো jiki mara bo class পড়ি class 10 নং মে বাক্সাতে পড়ি মানখানা जों 6:30 दामखा जुगेन्द्र नगरनि देल सारवरिखा आरो जे सुपार कल खायसा हरो देन नर जेखिम नगो थाङै सामो नर फायाके बा जेखिम फासि जाय थिया आइन छाव सुपार दाम सानानि के फाइलेके त जों डाइरेक्ट या हालनि सालथां नम्बुइ जे बनगो थाना हनै चाइतो थांनानै चाइतो जे थिनो आमां नगो थांनाय दुइ दिन दिन बागै नगो थांनाय नि साव के त फनो आं बनो उसगांगो फायै बुजोगै कालांखा बाबा तंगादि बुइ जत तिरिस फाइबाय उंकाय नंगो तंगादि एने बनो सागा के सामाया गुलो उंकाय बसाव के 3 तारिखो फाइदिया मा के आं सागा ठीक আছে बाबा आं 3 तारिखो फाइनाय के 3 तारिख मिया कल खायका ब कल खायका आं सागा बाबा रां द गरैखौ के आं नरक फाइनागा फाइदि आं नरक फाइका आं ता हस्टेल दंया आं जाला नां जागो आं थांसिनाय अर तंयान छौता बुफुर सिमी आपदे हेकेसा एतो दिनले साया माने मिया के छाखौ गाटा बोलति हुने तांगि तंया हनि सा bo tangi to nya bo to saya no khlogi saya ta khlogi saya ane boiro guru ang lasi manu ni chau no boiro pai ri haida boiro pai ri meya kuta bono acha 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 mane bese class pori to class 10 no je tal bese ka khabon no thangya thangja usga thang phayo usga thang phayo bo thang phama ga ke tangi bo tangi no thana ni ne chai to khna sa no thana ne tangi chai to ga bo to semiya nang tam ni wan chu no ma thangya ni bagi de bam te hain khna लोगों माथांया ने बागै तो बास गंगना तो करे बला ताम ने वान छुनि चला एक मात्र सागा बोताम नि सा थाया आमा आं नगो थांनाय नों फायगा फायनागा फायदि हिसाव आं सागा बाबा ताले रां करे के रां नों खांगा फायानो सागा ता गाय बोलगाय आसे नेनो तलि बाबा ताबु आं कामपाइले आं लाइन तानि दिखा बुफुर पक सामाने साइजिंगो सारि नंबाय गेनरो को बुफुर ना फायनै बो सादलिया हायदा खोना फुंगो फायनाय साजा खोना फुंगो बुफाबो सागा खोना फुंगो जेसके बन नुमानो रि रहरानो बाबा के आव नि बबो केता मुइ वानसु जेनरो खोना फायना फायनाय साइ बो आमते के खोना फायनाय साया बो फायदि हिंगा जों खोना फायनाय नि सागाता निजरानो साला सागा तलां बा तो बो खोना फायनाय के नरक फायके आं थांनाय अच्छा तेकेसे को नरक निनजराय नो फायना फादि नै साहारै निनजराय ताबो फायै ताम खायनानि नंगरा तनाखै तंदि रां फैसा करै रहनि नर साहारो ना बसु खबै नगरो तनाखै तंदि रां फैसा माने रां फैसा करै फाय दंना फै मिया रं सामने अमदेनि साया बन रां फैसा करै खो बाबा रां फैसा करै नि बागै सा फाय मिया जों 3 तारिख निन कं मते एओ कक साहा पाता ठीक है 3-4 नि नाइ फो टिफिन चा फाया जो तो चा फाया बंचा फाया एर परके स्टूडेंट दानो साफा जिन रूम ले लॉक जों तुम हिया बेनि रूम मेट राव अबन परके थांनाय हा जों दगार फ्लम ने हा फ्लमैया टिफिन चार मेंबर और रूम बसका बरो सामन अबले आपन सब तो टिफिन चार थिं दे चराय रोज तो पयो रोज तुम बिलोगी जे रूम शेयर तो तापर के पर थांगे सिका तापर के आपने बाकी लुमिका के आबन जों दगा लॉक मैहा लॉक मैके बु आबके दगा जे फ जों खुस गोलो मैया के बा दगा माका खले हा बनो के जिन लगा छात्र फनो तो के जिन रोज ब्यूटी तो ना एसपी तापर फनो तो जो तो मिले तो का खले ने के उन अब देखे और से आपने न्यू स्टूडेंट सका जे और गोगा दगा लॉक मानी या गुलो कुलोक ती जानला ती जे कोनो नुकुर मानी या गुलो हिंगी अवस्था नु खानी न समय या गुलो न दगा अब के बसा सोनो ती जकी दगा क्लोज जका ना बाहे ताम न ती दगा क्लोज मखलाय जोंखे आबनो थांदों खनक मादों खनक हिसे जो आबनो मानायले हा के हाब्रुनि जीवन तो ने बेपार बा যদি সেবনো जों थांमार के अब तो काहामा अब खासिंजा केनो हा प्रशासन ब्रो बोलते जिन लगो बेनि बो कয়েক दिन बो बनो सा चंचल केनो ओ न थाम तुमि साव गार्जियन दा बेबो कॉन्ट्रैक्ट के हम जाकी 30 तारिख से गार्जियन मीटिंग खेलायो आंखे साहा थांखे बा नो गार्जियन मीटिंग को मा फायो मान थांया के बो साव तिनंया मा तिनंया आखे तिनिके बुतमा हा तिनि ले जको बुतले बो थानाय सांले के बो गेट नि बायरे ऊपर से बुंबाय को हा बैक तो ये आंखे साहा बाबा रेखो नो नो आं गार्जियन सारा खुइ मैया अब तो गार्जियन सारा के हा थांया अब नियम फनो प्रोय
গার্জেন ফাইকেলে নুনো হই নাই সালবসি রংবি নগদ থানা নিবাগে আপনি না চাইতেন ও বো 2-3 দিন হাবো দেখে গার্জেন লোক আপনি তো ক্রম হা তারপরে গার্জেন লোকটা মান গার্জেন রাवके बो सावो तिने लास्ट जे सामो के बो रां पैसा क्रोइं तो हा फाइमेया आंखे साहा जदि सिगारे बारा क्रोइं मुखे आं फुनो रिपिस जानो तो फाइदे बोले न थाम छु हा 2 दिन सुपुनो तिनंग ये न बोनो तिनंग दा दिसा बो जे तिनि नगद थाना